হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বিয়োজন। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 11-এর প্ল্যান্ট অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস চ্যাপ্টার এনসিইআরটি বই থেকে সম্পূর্ণরূপে লাইন বাই লাইন বাংলায় ব্যাখ্যা করে তোমাদের শোনাবো। এখানে বইয়ের তথ্য বাদ দিয়েও আরও এক্সট্রা বিভিন্ন ধরনের ছবি দিয়ে এই অ্যানাটমিটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরা যদি একটু মন দিয়ে শোনো, তবে এই প্ল্যান্ট অ্যানাটমি সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, যা তোমাদের নিটের মতো এক্সামে এই চ্যাপ্টার থেকে সাকসেস আনতে সাহায্য করবে। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টারের পড়া। তো প্রথমে দেখো, এখানে বলছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। প্রথমে হচ্ছে হোয়াট ইজ অ্যানাটমি। তো অ্যানাটমি মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যান অর্গানিজম। দিস কল অ্যানাটমি, স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যানি অর্গানিজম। তো you can very easily see the structural similarities and variations in the external morphology of the larger living organism, both plants and animals. তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বড় বড় অ্যানিমাল, মানে যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, সে সমস্ত অ্যানিমালদের মধ্যে বিভিন্ন ধরনের সিমিলারিটি এবং ডিসিমিলারিটি তুমি খুব সহজে দেখতে পাচ্ছ। সিমিলারলি, একইভাবে if we were to study the internal structure, one also find several similarities as well as difference. তুমি যেমন দেখতে পাচ্ছ খালি চোখে যে সমস্ত বড় বড় জীবদের তুমি দেখছো, তাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, কিছু বৈসাদৃশ্য রয়েছে। সেরকমভাবে যখন তুমি একটা প্রাণীর বা বিভিন্ন প্রাণীর ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ অন্তর্গঠন যখন পর্যবেক্ষণ করবে, তখন সেখানেও কিন্তু অনেক সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দেখতে পাবে। This chapter introduces you to the internal structure and functional organization of higher plants. এই চ্যাপ্টারটা কি করছে? তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, তোমাকে দেখাচ্ছে দ্য ইন্টারনাল স্ট্রাকচার, অন্তর্গঠন এবং ফাংশনাল অর্গানাইজেশন, মানে সে সমস্ত অন্তর্গঠন যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদের ফাংশন, কার্যকারিতা কীরকমভাবে কাজ করছে, তারা কীভাবে একে অপরের সঙ্গে কাজ করছে, ফাংশনাল অর্গানাইজেশন। ইন্টারনাল অন্তর্গঠনের যে বিভিন্ন গঠনগুলো রয়েছে সেগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, সেই জিনিসগুলো এই চ্যাপ্টারের মাধ্যমে দেখা যাবে। বিশেষ করে হায়ার প্ল্যান্টস অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম, তবে বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টের ক্ষেত্রে দেখানো হয়েছে। স্টাডি দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্টস ইজ কল্ড অ্যানাটমি। তাহলে অ্যানাটমি কি বললো? স্টাডি দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম অফ প্ল্যান্টস ইজ কল্ড অ্যানাটমি। Plants have cells as the basic unit. Cells are organized into tissues, and in turn the tissues are organized into organs. তার বলছে কি, সেল ইজ দ্য কোষ হচ্ছে যে কোনো অর্গানিজমের সবচেয়ে বেসিক ইউনিট। এই সেলগুলো যখন একসাথে থেকে একই রকমের ফাংশন করবে, তখন সেটাকে আমরা টিস্যু বলছি, এবং সেই টিস্যুগুলো যখন একই সাথে থাকবে এবং একই রকম কার্য সম্পন্ন করবে, তখন সেটাকে আমরা অর্গান বলছি। Different organs in a plant show difference in their internal structure. এবার ডিফারেন্ট অর্গান, যেমন হচ্ছে কাণ্ড একটা অর্গান, যেমন লিফ একটা অর্গান, যেমন রুট একটা অর্গান, ফ্লাওয়ার একটা অর্গান। তো এই প্রত্যেকটা অর্গানের আবার কি রয়েছে? ইন্টারনাল স্ট্রাকচার বা গঠনগুলো সবার ক্ষেত্রে আলাদা। উইদিন দ্য জিমনোস্পার্ম, তারা বলছে কি, দেখো উইদিন অ্যাঞ্জিওস্পার্ম, মানে অ্যাঞ্জিওস্পার্ম মানে কি সপুষ্পক উদ্ভিদ। অ্যাঞ্জিওস্পার্ম হলো সপুষ্পক উদ্ভিদ। The monocot and dicot are also seen to be anatomically different. Internal structure also show adaptation to diverse environment. তাহলে অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টদের ক্ষেত্রে যে মনোকট এবং ডাইকট রয়েছে, তাদের মনোকট মানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারের ডিফারেন্স রয়েছে। এবং ইন্টারনাল স্ট্রাকচার অলসো শো, এবং ইন্টারনাল স্ট্রাকচার কী দেখাচ্ছে তোমাকে?
অ্যাডাপ্টেশন টু ডাইভার্স এনভায়রনমেন্ট মানে হচ্ছে বলছে যেমন একটা জেরোফাইটিক প্ল্যান্ট, জাঙ্গল উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদগুলো প্ল্যান্ট কম মানে যেখানে ওয়াটার স্কার্সিটি, ওয়াটার জলের অভাব রয়েছে সেখানে জন্মায়, বা একটা প্ল্যান্ট যেটা জলে জন্মায়, একটা প্ল্যান্ট যেটা নর্মাল কন্ডিশনে জন্মায় যেখানে জল অ্যাভেলেবেল রয়েছে, সবার কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো স্ট্রাকচারের ডিফারেন্স। ক্লিয়ার হলো? এবার চলো নেক্সট পেজ। ফার্স্ট হচ্ছে দ্য টিস্যু। তা টিস্যু কাকে বলেছিলাম? যে অনেকগুলো কোষ যখন একই সাথে থেকে একই রকমের ফাংশন করে তখন সেটাকে আমরা টিস্যু বলছি। এখানে দেখা যাক এ টিস্যু ইজ আ গ্রুপ অফ সেলস হ্যাভিং এ কমন অরিজিন। তাহলে টিস্যু হচ্ছে একটা গ্রুপ অফ সেল, ওকে, একই রকম সেল কোষ যেটার সাথে কি ওদের অরিজিনটা সেম, তাদের অরিজিনাল তারা যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটা সবার ক্ষেত্রে সেম। ধরুন একটা জায়গায় 100টা সেল রয়েছে, 100 সেলটা কিন্তু একই ধরনের সেল থেকে উৎপন্ন হয়েছে, অরিজিনটা সেম, অ্যান্ড ইউজুয়ালি পারফর্মিং এ কমন ফাংশন। তাহলে সিম্পল হচ্ছে টিস্যু কাকে বলা হচ্ছে? যখন অনেকগুলো কোষ একসাথে থাকবে যাদের প্রত্যেকটার অরিজিন হচ্ছে একই জায়গা থেকে তৈরি হয়েছে এবং তারা একই রকম কাজ করবে, তখন সেটাকে আমরা বলছি টিস্যু। এ প্ল্যান্ট ইজ মেড আপ অফ ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যুজ। উদ্ভিদরা কি হচ্ছে? বিভিন্ন ধরনের কলা দ্বারা তৈরি থাকে। টিস্যুজ আর ক্লাসিফাইড ইন্টু টু মেইন গ্রুপস। এই উদ্ভিদগুলোকে, এই কলাগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, নেমলি মেরিস্টেমেটিক টিস্যুজ এবং পার্মানেন্ট টিস্যু। তাহলে বলছে যে উদ্ভিদ কোষের যে সমস্ত কলাগুলো রয়েছে সেই কলাগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা মেরিস্টেমেটিক টিস্যু মানে যে সমস্ত কলাগুলো বিভাজিত হতে পারে, বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে, আর একটা হচ্ছে তোমার পার্মানেন্ট টিস্যু, যে টিস্যুগুলো বিভাজিত হতে পারে না, তারা বিভাজিত হয় না, তারা কি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু থেকেই তৈরি হচ্ছে, হওয়ার পর তারা তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে পার্মানেন্ট টিস্যুতে অর্থাৎ স্থায়ী কলায় পরিণত হচ্ছে, যেগুলোর কাজ হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। পার্মানেন্ট টিস্যু বেসড অন হোয়েদার দ্য সেল বিং ফর্ম আর ক্যাপাবল অফ ডিভাইডিং অর নট। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুগুলো হচ্ছে কি যারা বিভাজিত হতে পারে, আর পার্মানেন্ট টিস্যুগুলো হচ্ছে যারা বিভাজিত হতে পারে না। মেরিস্টেমেটিক টিস্যু, তাহলে প্রথম টিস্যু হচ্ছে আমার কি মেরিস্টেমেটিক টিস্যু, মানে যে সমস্ত টিস্যুগুলো ডিভাইডিং ক্যাপাসিটি রয়েছে, যারা ডিভাইড হয়, যারা ডিভাইড হতে পারে। গ্রোথ ইন প্ল্যান্টস ইজ লার্জলি বলছে গ্রোথ ইন প্ল্যান্টস ইজ লার্জলি রেস্ট্রিক্টেড টু স্পেশালাইজড রিজিয়ন অফ অ্যাক্টিভ সেল ডিভিশন কল্ড মেরিস্টেম। তাহলে উদ্ভিদের যে বৃদ্ধি হচ্ছে, তো বৃদ্ধি হওয়ার জন্য কি দরকার? কোষ বিভাজনের দরকার। আর কোষ বিভাজনটা কোথায় হচ্ছে? শুধুমাত্র এই মেরিস্টেমেটিক অঞ্চলে। মেরিস্টেমেটিক অঞ্চল মানে যেগুলো ডিভাইড হয়, মেরিস্টোস কথার অর্থ হচ্ছে ডিভাইড। প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ মেরিস্টেমস। এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের কি রয়েছে? মেরিস্টেমস অর্থাৎ বিভাজিত কলা রয়েছে। দ্য মেরিস্টেমস হুইচ অকার অ্যাট দ্য টিপস অফ রুটস অ্যান্ড শুটস অ্যান্ড প্রডিউস প্রাইমারি টিস্যুজ আর কল্ড এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল কথার অর্থ হচ্ছে কি অগ্রস্ত, অর্থাৎ যে সমস্ত ভাজক কলাগুলো কোথায় রাখছে? টিপ অর্থাৎ অগ্রভাগে, অফ রুট অ্যান্ড শুটস অর্থাৎ মূল এবং কাণ্ড উদ্ভিদের বায়বীয় অংশের অগ্রভাগে রয়েছে, তাদেরকে বলা হচ্ছে কি এপিক্যাল মেরিস্টেম। যেমন এখানে ছবিটা দেখতে পাচ্ছ তুমি, এটা একটা শুট অর্থাৎ উদ্ভিদের বায়বীয় অংশের ছবি, এবং এটা একটা হচ্ছে তোমার উদ্ভিদের আন্ডারগ্রাউন্ড পার্ট অর্থাৎ মূলের ছবি। এবার মূলের ছবি দেখো, এই যে তোমার এই অংশটাকে বলা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, এপিক্যাল মেরিস্টেম। এই অংশ মূলের ক্ষেত্রে এই অংশটা, এই অংশ এরা কি হচ্ছে উদ্ভিদের কোষগুলো বিভাজিত হয়। এই অংশের কোষগুলো বিভাজিত হয়, বাকি অন্য অংশের কোষগুলো কিন্তু বিভাজিত হয় না। অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে একটা রেস্ট্রিক্টেড রিজিয়ন, যেটা উদ্ভিদের অগ্রস্ত ভাজক কলা এবং অগ্রস্ত ভাজক কলায় অবস্থান করে। ওকে, এখান থেকে কোষগুলো বিভাজিত হয়, তার চারিদিকে সেটা সঞ্চিত হয়ে যায়।
Next relation, root apical meristem. Root apical meristems occupies the tip of root while the shoot apical meristem occupies the distant most region of the stem axis. মানে কি বলে দেখো যে রুট এপিক্যাল মেরিস্টেম, এটা হচ্ছে রুট, একটা কাণ্ডের একটা মূলের ছবি, এবং রুট এপিক্যাল মেরিস্টেম হচ্ছে অকুপাইজ দ্য রুট টিপ, অর্থাৎ এই রিজিয়নটা হচ্ছে মেরিস্টেমেটিক রিজিয়ন। এবং বললো শুট এপিক্যাল মেরিস্টেম অকুপাইজ দ্য শুট এপিক্যাল মেরিস্টেম একটা কাণ্ড বা উদ্ভিদের বায়বীয় অংশ, ওর একটা ডিস্ট্যান্ট পোর্শন, এই জায়গাটা হচ্ছে মেরিস্টেমেটিক জোন। During the formation of leaves and elongation of stems, some cells left behind from shoot apical meristem constitute the auxiliary bud. বলছে যে যখন এই শুট এপিক্যাল মেরিস্টেমটা বিভাজিত হয়, এই কোষটা যখন বিভাজিত হয়, ওর কিছু কোষ তোমার পিছনের দিকে ছেড়ে যায়, যে কোষগুলো তৈরি হয় অ্যাক্সিলারি বার্ড। অ্যাক্সিলারি বার্ড কাক্ষিক মুকুল, আমরা যেটা বলছি কি কাক্ষিক মুকুল। এই অক্সিলারি বার্ড থেকে তোমার তৈরি হয় কি পাতা এবং কাণ্ড, শাখা প্রশাখা তৈরি হয়। Such birds are present in the axil of leaves and are capable of forming a branch or a flower. তাহলে এই যে মেরিস্টেমের কিছুটা কি হলো, এখানে কিছু কোষ ছুটে গেল এবং তৈরি হয়ে গেল কি অ্যাক্সিলারি বার্ড, এবং এই অ্যাক্সিলারি বার্ড থেকে তোমার তৈরি হয়ে গেল কি ফ্লাওয়ার, ব্রাঞ্চ অর্থাৎ শাখা প্রশাখা তৈরি হলো এবং তৈরি হলো ফ্লাওয়ার। এবং এই লিফ প্রাইমরি হচ্ছে ফার্স্ট লিফ of plant is called leaf primordium. The meristem which occur between mature tissue is known as intercalary meristem. এবার ইন্টারক্যালারি মেরিস্টেম মানে হচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ যে ভাজক কলাগুলো দুটো কোথায় দেখো বিটুইন ম্যাচিওর টিস্যু, দুটো ম্যাচিওর টিস্যুর মধ্যবর্তী স্থানে যে সমস্ত ভাজক কলাগুলো থাকে তাকে বলা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমস। They occur in grasses and regenerate parts removed by the grazing herbivores. তো এই ইন্টারক্যালারি মেরিস্টেমগুলো কোথায় থাকছে? গ্রেজিং ফিল্ড, অর্থাৎ যেখানে পশু চারণ ভূমি রয়েছে, যেখানে গরু ছাগল ভেড়া এগুলো চড়ে ঘাস খায়, সেসব ক্ষেত্রে কি হচ্ছে, সেসব ক্ষেত্রে এই ইন্টারক্যালারি মেরিস্টেমগুলো যখন একটা গাছের পাতা খেয়ে নিল, ধরুন এটাকে গরু, সেই গাছের পাতাটা আবার রিজেনারেট হবে, অর্থাৎ আবার নতুনভাবে তৈরি হবে, এবং সেই কাজটা করে কে ইন্টারক্যালারি মেরিস্টেম। কারণ যেহেতু টিপ পোর্শনটা খেয়ে ফেলছে, তো টিপ পোর্শন যখন একটা গরু ঘাস খাচ্ছে, তো ঘাসের উপরের যে পোর্শনটা অর্থাৎ এপিক্যাল পোর্শনটা সম্পূর্ণ খেয়ে নিচ্ছে, তো ওদের মধ্যবর্তী ইন্টারক্যালারি মেরিস্টেম অঞ্চলে কি রয়েছে, তোমার এক ধরনের ভাজক কলা রয়েছে, সেই ভাজক কলাগুলো আবার রিজেনারেট হয়, যে গাছটা তৈরি হয়। Both apical meristem and intercalary meristem are called primary meristems. Okay, both apical meristem and intercalary অগ্রস্থ ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা দুজনকে একসঙ্গে বলা হয় প্রাইমারি মেরিস্টেম, because they appear early in life of plant and contribute to the formation of primary plant body. কারণ তারা একবারে গাছের প্রথমের দিকে তৈরি হয় এবং তারা কি হয় আবার নতুনভাবে তোমার গাছটাকে তো প্রাইমারি প্ল্যান্ট বডিকে তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ হচ্ছে কি, যদি আমরা একটা ছবি আঁকি এখানে মেরিস্টেমেটিক টিস্যুর, তো এটা যদি গাছ হয়, সেই গাছের সবচেয়ে টিপ পোর্শন যেটা রয়েছে, এটা ধরনের গাছ ছবিটা আঁকলাম আমি, এবং সবচেয়ে টিপ পোর্শন এটা হচ্ছে কি এপিক্যাল মেরিস্টেম। এবং যে অংশে তোমার নোড পোর্শনগুলো থাকবে, নোড ইন্টারনোড, যেখান থেকে তোমার কি হবে ব্রাঞ্চ তৈরি হবে বা লিফ গাছের পাতাগুলো তৈরি হবে, তার উপরে এবং নিচে তোমার থাকবে কি ইন্টারক্যালারি মেরিস্টেম, এবং তার এই পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে তোমার কি ল্যাটারাল মেরিস্টেম। এই এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম এই দুটোকে বলা হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, যেটা উদ্ভিদের প্রাথমিক উদ্ভিদ তৈরি করবে, আর ল্যাটারাল মেরিস্টেমকে বলা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, যেটা তোমার গৌণ উদ্ভিদ দেহ তৈরি করবে।
মেরিস্টেমেটিক টিস্যু। Clear? The meristems that occur in the mature region of roots and shoots of many plants, particularly those that produce woody axis and appear later than primary meristem, is called secondary or lateral meristem. তাহলে প্রাইমারি মেরিস্টেম মানে এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম, এরা কিন্তু প্রথমে তৈরি হলো, যা প্রাইমারি প্ল্যান্ট বডি অর্থাৎ প্রথম প্ল্যান্ট উদ্ভিদের দেহটা তৈরি করলো, সুতরাং এরা হয়ে গেল প্রাইমারি। এবং ল্যাটারাল মেরিস্টেম কি হচ্ছে, যারা উডি প্ল্যান্ট, অর্থাৎ এই ল্যাটারাল মেরিস্টেমের প্রধান কাজই হচ্ছে, মানে এপিক্যাল আর ইন্টারক্যালারের কাজ হচ্ছে গাছটাকে দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি করা, কিন্তু যখন ল্যাটারাল মেরিস্টেম বাঁচবে তখন কাজ হচ্ছে গাছটাকে সাইডের দিকে বৃদ্ধি করা, অর্থাৎ পার্শ্বস্থ দিকে বৃদ্ধি করা, অর্থাৎ তাকে গাছটাকে উডি তৈরি করা, অর্থাৎ কাস্টল উদ্ভিদ তৈরি করা, তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেম। দে আর সিলিন্ড্রিক্যাল মেরিস্টেম। তাহলে সেকেন্ডারি মেরিস্টেমগুলো কি, এক ধরনের চোঙ আকৃতি, সিলিন্ড্রিক্যাল, ফেসিকুলার ভাস্কুলার, তার ফেসিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, intervesicular vascular cambium and cork cambium are example of lateral meristem. তো lateral meristem example হচ্ছে কি vesicular cambium, intervesicular cambium এবং cork cambium, এগুলো পরে আরো ডিটেলসে দেখানো হয় ছবির মাধ্যমে। These are responsible for producing the secondary tissue. এগুলো কি হচ্ছে গৌণ উদ্ভিদ বা গৌণ কলা তৈরি করতে সাহায্য করে। তাহলে প্রাইমারি কলা থেকে যে সমস্ত কলা তৈরি হয় সেগুলো হচ্ছে গৌণ কলা। তা প্রাইমারি কলা হিসেবে কারা কাজ করলো, এপিক্যাল মেরিস্টেম এবং তোমার ইন্টারক্যালারি মেরিস্টেম, এখান থেকে উদ্ভিদের প্রাথমিক উদ্ভিদ দেহটি তৈরি হয়। এরপর কি হচ্ছে, যে কাস্টল উদ্ভিদ তৈরি করার জন্য ল্যাটারাল মেরিস্টেম পার্শ্বস্থ ভাজক কলা তৈরি হয়, এই পার্শ্বস্থ ভাজক কলা কি করে, সেকেন্ডারি মেরিস্টেমের টিস্যু বলা হয়, তাই গৌণ ভাজক কলা বলা হয়, কারণ এরা প্রাইমারি ভাজক কলা থেকেই তৈরি হয়। এবং এদের উদাহরণ হল কি, ভেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। ফলোয়িং division of cells in both primary as well as secondary meristems, the newly formed cells become structurally and functionally specialized and lose the ability to divide. বলছে following the division of cells in both primary as well as secondary meristems, the newly formed cells become structural and functionally specialized. তাহলে বলছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু বা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যে সমস্ত কলাগুলো তৈরি হলো তারা গঠনগতভাবে এবং কার্যগতভাবে আলাদা, এবং তারা এরপরে কি করলো, নিজের ডিভাইডিং ক্যাপাসিটিটা হারিয়ে দিল, অর্থাৎ তারা আর ফার্দার ডিভাইড হবে না, তারা বিভাজিত হবে না, এবং বিভাজিত না হওয়ার পরে কী করবে এরা হচ্ছে পার্মানেন্ট টিস্যু অর্থাৎ স্থায়ী কলায় কনভার্ট হবে, এবং স্থায়ী কলাগুলো তখন মেকানিক্যাল সাপোর্ট দিবে। Such cells are called permanent tissue or mature tissue cells and constitute the permanent tissue. তাহলে বুঝতে পারলে যে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু এবং সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যে সমস্ত কলাগুলো তৈরি হলো সেই কলাগুলো কিন্তু আর ফার্দার ডিভাইড হবে না, তারা আর বিভাজিত হবে না, কারণ তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলছে। তারপর তারা কী করছে, তারা উদ্ভিদের শক্ত অংশগুলোতে তারা ডিপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিক্সড হয়ে যাচ্ছে, এগুলোকে পার্মানেন্ট টিস্যু অর ম্যাচিওর টিস্যু বলা হচ্ছে। During the formation of the primary plant body, specific regions of the apical meristem produce dermal tissue, ground tissue, vascular tissue. যখন আমাদের উদ্ভিদের প্রাথমিক উদ্ভিদ দেহটা তৈরি হয় প্রাইমারি তোমার এপিক্যাল মেরিস্টেম বা তোমার ইন্টারক্যালারি মেরিস্টেম দিয়ে, তখন কিন্তু সেখান থেকে স্পেশাল কিছু কোষ তৈরি হয় যেগুলোকে আমরা বলছি ডার্মাল টিস্যু, মানে এপিডার্মিস, এন্ডোডার্মিস, ডার্মাল টিস্যু, যেগুলো এপিডার্মিস তৈরি করে, যেগুলো ত্বক তৈরি করছে। 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড টিস্যু বলতে আমরা কী বোঝাচ্ছি, কর্টেক্সকে বোঝাচ্ছি, পিথকে বোঝাচ্ছি। ভাস্কুলার টিস্যু বলতে আমরা জাইলেম এবং ফ্লুয়েমকে বোঝাচ্ছি। অর্থাৎ এই প্রাইমারি টিস্যু থেকে কিন্তু বিভিন্ন ধরনের কলাগুলো তৈরি হচ্ছে, যার স্ট্রাকচার গঠনগতভাবে এবং কার্যগতভাবে আলাদা, এবং তারা স্থায়ী কলায় পরিবর্তন হচ্ছে, যার ফলে সেখান থেকে হচ্ছে নতুন নতুন কলা ডেভেলপ করছে। এই স্থায়ী কলাগুলো ডেভেলপ হয়ে স্থায়ী কলায় পরিণত হচ্ছে, যেগুলো মেকানিক্যাল সাপোর্ট এবং ট্রান্সপোর্টের জন্য সাহায্য করছে। নেক্সট পেজ দেখেন, এবার চলে আসছে পার্মানেন্ট টিস্যু। তাহলে আমরা কী করলাম, প্রথমে পড়লাম কি প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, যেমন হচ্ছে কি এপিক্যাল মেরিস্টেম, অগ্রস্থ ভাজক কলা, ইন্টারক্যালারি মেরিস্টেম, নিবেশিত ভাজক কলা। এই দুটো ভাজক কলা থেকে তৈরি হলো আমাদের প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু, প্রাথমিক ভাজক কলা তৈরি হলো।
এই প্রাথমিক ভাজক কলা থেকে তৈরি হলো কি সেকেন্ডারি মেরিস্টেম, গৌণ ভাজক কলা, যেটাকে আমরা বলছি ল্যাটারাল মেরিস্টেম, যেটা উদ্ভিদটাকে কি কাস্টল করতে অর্থাৎ প্রস্থস্থ থেকে বাড়ালো। এরপরে কি হলো 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে আসলে কি পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু এবং সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যে কলাগুলো তৈরি হলো তারা কী হলো, তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো এবং তারা কার্যকারীভাবে এবং গঠনগতভাবে আলাদা আলাদা কলা তৈরি করলো। যেমন কি কলা তৈরি করলো, এপিডার্মাল অর্থাৎ ডার্মিস অর্থাৎ বহিঃস্থকার কলাগুলো, ত্বকের আবরণের কলাগুলো তৈরি করলো। 2 নম্বর হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম, ভূমিভাজক কলাগুলো তৈরি করলো এবং হচ্ছে কি ভাস্কুলার টিস্যু বলতে জাইলেম এবং ফ্লুয়েম তৈরি করলো, যেগুলোকে আমরা পার্মানেন্ট টিস্যু বলছি। তাহলে এবার চলে এসো পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু বলে দ্য সেলস অফ দ্য পার্মানেন্ট টিস্যু ডু নট জেনারেলি ডিভাইড ফার্দার। তাহলে পার্মানেন্ট টিস্যুগুলো হচ্ছে দ্য সেলস অফ দ্য পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু যে কোষগুলো থাকে ডু নট জেনারেলি ডিভাইড ফার্দার, তারা বারবার আর বিভাজিত হয়, তার ফার্দার আর কখনো বিভাজন হয় না, মানে তারা মাইটোসিসের আন্ডারে যায় না। আর পার্মানেন্ট টিস্যুজ হ্যাভিং অল সেলস সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন কল্ড সিম্পল টিস্যুজ। তাহলে পার্মানেন্ট টিস্যুগুলোকে আমরা বলছি সিম্পল টিস্যু। কেন বলছি, তারা গঠনগতভাবে এবং কার্যগতভাবে একই রকম হওয়ার জন্য। পার্মানেন্ট টিস্যুজ হ্যাভিং মেনি ডিফারেন্ট টাইপস অফ সেলস আর কল্ড কমপ্লেক্স টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যুগুলো একবার বলছি আমরা কি সিম্পল টিস্যু, কেন, তারা গঠনগতভাবে একই রকম। আবার পার্মানেন্ট টিস্যুগুলো ডিফারেন্ট টাইপের হয়, যেমন জাইলেম ধরো না, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ট্রাকিড এবং ট্রাকিয়া 4 রকমের হয়ে গেল। সুতরাং এটাকে আমরা বলছি কমপ্লেক্স টিস্যু। তো প্রথম হচ্ছে সিম্পল টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যু 2 রকমের হলো, একটা হচ্ছে কি সিম্পল টিস্যু, একটা কমপ্লেক্স টিস্যু। তাহলে প্রথমে এ সিম্পল টিস্যু ইজ মেড অফ অনলি ওয়ান টাইপ অফ সেল। তাহলে সিম্পল টিস্যুর মানে হচ্ছে কি তার একই ধরনের কোষ দিয়ে তৈরি, কোষগুলোর কাজও একই হবে এবং কোষগুলোর তোমার গঠনগত এক হবে। দ্য ভ্যারিয়াস সিম্পল টিস্যুজ ইন প্ল্যান্টস আর প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। তাহলে বিভিন্ন ধরনের পার্মানেন্ট টিস্যুগুলো হচ্ছে উদ্ভিদের, বিভিন্ন ধরনের পার্মানেন্ট টিস্যুগুলো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। 3 ধরনের সাথে পার্মানেন্ট টিস্যু উদ্ভিদে তৈরি হয়, প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু এবং স্ক্লেরেনকাইমা টিস্যু। এবার প্রথম দেখো, এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা টিস্যু, এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা। এর বৈশিষ্ট্যগুলো দেখা যাক। প্যারেনকাইমা আর ফর্মস দ্য মেজর কম্পোনেন্ট অফ উইথিন অর্গান। তাহলে অর্থাৎ বলছে কি যে কোনো অঙ্গের প্রধান যে অংশটা তৈরি হয় সেই অংশটা তোমার এই প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হয়। দ্য সেলস অফ দ্য প্যারেনকাইমা আর জেনারেলি আইসোডায়ামেট্রিক। আইসো মানে হচ্ছে একই, ডায়ামিটার মানে তার প্রশস্ততা, অর্থাৎ সেটা দৈর্ঘ্য প্রস্থ সব দিক থেকে একই রকম ধরনের হয় কোষগুলো, ওই জন্য আইসোডায়ামেট্রিক বলা হয়। দে মে বি স্ফেরিক্যাল, ওকে, ওভাল, রাউন্ড, পলিগোনাল অর সাম ইলংগেটেড ইন শেপ। তারা কি হতে পারে, কুণ্ডলী আকৃতি হতে পারে, স্ফেরিক্যাল। তারপর হচ্ছে কি স্ফেরিক্যাল মানে হচ্ছে আকৃতি হতে পারে, ওভাল মানে ডিম্বাকার হতে পারে, গোল হতে পারে, পলিগোনাল মানে কি অনেক রকম আকৃতি শেপ হতে পারে, অর সাম ইলংগেটেড লম্বা হতে পারে। দেয়ার ওয়ালস আর থিন অ্যান্ড মেড অফ সেলুলোজ। তাহলে এদের দেখো, এদের যে ওয়ালটা রয়েছে, এই যে ওয়ালটা রয়েছে, ওয়ালটা হচ্ছে কি থিন থাকবে এবং এটা কি দ্বারা তৈরি হবে, এটা সেলুলোজ দ্বারা তৈরি হবে, সেলুলোজ। দে মে আইদার বি ক্লোজলি প্যাকড অর হ্যাভ স্মল ইন্টারসেলুলার স্পেস। এবং এদের মধ্যে দেখো এই ছোট ছোট করে কি রয়েছে, ইন্টারসেলুলার স্পেস রয়েছে, ইন্টারসেলুলার স্পেস রয়েছে, ওকে। দ্য প্যারেনকাইমা পারফর্মস ভ্যারিয়াস ফাংশন লাইক ফটোসিনথেসিস, স্টোরেজ অ্যান্ড হচ্ছে কি তোমার সিক্রেশন। তাহলে এই প্যারেনকাইমা টিস্যুগুলো কি হচ্ছে, তোমার বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এক ফটোসিনথেসিস মানে যে সমস্ত প্যারেনকাইমা টিস্যু ক্লোরোফিল বহন করে তারা ফটোসিনথেসিস করে, তাদেরকে ক্লোরেনকাইমা বলা হয়ে থাকে। এরা আবার স্টোরেজ অর্গান হিসেবেও কাজ করে, আবার তোমার হচ্ছে কি কোনো কিছু সিক্রেশন, রেজিন, ট্যানিন ইত্যাদি সিক্রেশনও সাহায্য করে।
তাহলে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কী হয়ে গেল? প্যারেনকাইমা টিস্যুগুলো হচ্ছে আইসোডায়ামেট্রিক। আইসোডায়ামেট্রিক মানে এরা একই রকম ব্যাসার্ধযুক্ত হয়। দুই মাত্র হচ্ছে কি এদের কোষ প্রাচীরটা খুব পাতলা হয় এবং পাতলা কোষ প্রাচীর দিয়ে সেলুলোজ দ্বারা তৈরি থাকে এবং কোষ প্রাচীর একইভাবে মোটা হয়, সবসময় একইভাবে মোটা হয় এবং এদের মধ্যে কি ইন্টারসেলুলার স্পেস, অর্থাৎ এদের মধ্যে কি রয়েছে? একটা কোষান্তর সংযোগ রয়েছে, কোষান্তর স্থান রয়েছে, ইন্টারসেলুলার স্পেস, ফাঁকা ফাঁকা স্থান রয়েছে। এটা কি করে? উদ্ভিদের মেজর অর্গানগুলো তৈরি করতে সাহায্য করে। 2 নম্বর চলে আসছে এবার কোলেনকাইমার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে কোলেনকাইমা। This one is colenchyma. The colenchyma occurs in layers below the epidermis in most of the dicotyledon উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে বাইরের দিকে যে এপিডার্মিস বা বহিঃস্থক থাকে, সেই এপিডার্মিসের পরে তোমার থাকে এই কোলেনকাইমা কলাগুলো থাকে। It is found either as a homogeneous layer or in patches. হোমোজিনাস লেয়ার বলতে এখানে হচ্ছে হোমোজিনাস সিমিলার স্ট্রাকচার পারফর্ম। হোমোলিগাস কথা, হোমোজিনাস কথা, হোমোজিনাস কথা অর্থ হচ্ছে কি হোমোজিনাস। হোমোজিনাস মানে সিমিলার স্ট্রাকচার, মানে একই রকম গঠন, সিমিলার স্ট্রাকচার, একই রকম গঠন অ্যান্ড পারফর্ম সেম ফাংশন, একই রকম কাজ করে ওরা। হ্যালো, অর ইন প্যাটিস অথবা এরা কী করতে একসাথে জড়বদ্ধ অবস্থায় থাকে, মানে দলবদ্ধ অবস্থায় থাকে। ইট কনসিস্ট, এটা ধারণ করে কি অফ সেল হুইচ আর মাচ থিকেন অ্যাট দ্য কর্নার ডিউ টু ডিপোজিশন অফ সেলুলোজ, হেমিসেলুলোজ অ্যান্ড পেকটিন। তাহলে এই কোষগুলো যদি দেখো, তাহলে এদের যে কর্নার পোর্শনটা, এই কর্নার পোর্শনটা বেশি তোমার মোটা হয় এই সিম্পল পোর্শনের তুলনায়। কারণ এদের এই কর্নার পোর্শনে কী হয়? বেশি পরিমাণে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন ডিপোজিশন হয়। কোলেনকাইমা সেলস মে বি ওভাল, তারা ডিম্বাকৃতি হয়, স্পেরিক্যাল হয়, পলিগোনাল অ্যান্ড অফেন কন্টেন্ট অফ ক্লোরোপ্লাস্ট, এবং কখন এরা ক্লোরোপ্লাস্টও ধারণ করে। দিস সেলস অ্যাসিমিলেট ফুড, তারা কী করে? খাবারের জোগাড় করে। কারণ যখন তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে মানে খাদ্য ফটোসিনথেসিস হবে। When they contain chloroplast, intercellular spaces are absent. এখানে দেখো কোনো জায়গায় ফাঁক নেই, এগুলো ভ্যাকুয়াল, যে কোষের মধ্যে রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। এখানে কিন্তু প্যারেনকাইমাতে কিন্তু কোষের মধ্যে কোনো ফাঁকা স্থান ছিল না, এখানে ফাঁকা স্থান রয়েছে। আর কি রয়েছে? এখানে ইন্টারসেলুলার স্পেস ছিল, এখানে কিন্তু কোনো ইন্টারসেলুলার অর্থাৎ দুটো কোষের মধ্যবর্তী কোনো ফাঁকা জায়গা থাকে না। They provide, তারা কি করে? প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু দ্য গ্রোয়িং পার্টস অফ দ্য প্ল্যান্ট, ইয়াং স্টেম অ্যান্ড পিটিওল অফ লিভ। তাহলে উদ্ভিদের যে বৃন্ত থাকে, সেই বৃন্ত বা তোমার হচ্ছে আরেকটা হচ্ছে কি বৃন্ত এবং একটা ইয়াং স্টেম, অর্থাৎ যে স্টেমটা তৈরি হচ্ছে, ইয়াং স্টেম কি করছে? ওরা মেকানিক্যাল সাপোর্ট, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। তাহলে এখানে বৈশিষ্ট্য কী হলো? যে এই কলাগুলোর যে কর্নার রয়েছে, কোষ প্রাচীরগুলো আনএভেনলি থিকেন্ড। মানে কি আনএভেনলি থিকেন্ড বলতে যে এদের কর্নারগুলো বেশি মোটা হয় এবং সাইডগুলোকে কম মোটা হয়। কেন মোটা বেশি হয়? কারণ এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন জমা হয়। আর কি হচ্ছে? এরা হচ্ছে হোমোজিনাস। হোমোজিনাস মানে এদের সিমিলার স্ট্রাকচার এবং ফাংশন করে একই রকমভাবে, ওই জন্য বলা হচ্ছে কি হোমোজিনাস। এদের মধ্যে কি লার্জ ভ্যাকুয়াল থাকবে, বড় ভ্যাকুয়াল থাকবে এবং এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস, অন্তঃকোষীয় স্থান থাকবে না। এরা কি কাজ করে? এরা মেনলি হচ্ছে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তবে ফটোসিনথেসিস করে, আর যদি ক্লোরোপ্লাস্ট না থাকে তবে তারা কি করে? মেকানিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। এবার চলো স্ক্লেরেনকাইমা। এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা, এগুলো স্ক্লেরেনকাইমা। এবার স্ক্লেরেনকাইমা কনসিস্ট অফ লং ন্যারো cells with thick and lignified cell wall having a few or numerous pits. তাহলে কি বলছে এখানে? পিট মানে হচ্ছে কি ফাঁকা জায়গা, যার মধ্যে একটা কোষ থেকে অন্য কোষের সংযোগ স্থাপন হয়। তো বলছে যে এই কি যেগুলো স্ক্লেরেনকাইমা কলা, তারা হচ্ছে কি লম্বা হচ্ছে, ন্যারো সংকীর্ণ হচ্ছে, উইথ থিক ওয়াল, এদের যে কোষ প্রাচীরটা থাকে প্রচণ্ড থিক হয়, অনেক বেশি থিক হয় এবং সেটা লিগনিফাইড হয়, মানে লিগনিন দ্বারা তৈরি থাকে বলে খুব শক্ত হয়।
দে আর ইউজুয়ালি ডেড অর উইদাউট প্রোটোপ্লাস্ট। তারা কীভাবে মৃত হয়, মানে একটা উদ্ভিদের কাঠটা কাটলে মধ্যখানে যে কালো ধরনের কাঠ পাওয়া যায়, সেই কাঠটা হচ্ছে তোমার এই স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি। কারণ স্ক্লেরেনকাইমা কলা কী করছে, এরা লিগনিফাইড, প্রচুর লিগনিন থাকে, যে উদ্ভিদের মেকানিক্যাল সাপোর্ট দিতে সাহায্য করেন। অন দ্য বেসিস of variation in forms, structure and origin of development, sclerenchyma may be either fiber or scleride, মানে তাদের অরিজিন অর্থাৎ উৎপত্তি অথবা ফাংশন কার্যকারিতা অথবা তাদের গঠন করে দেখতে গেলে তার দু রকম হয়, একটা হচ্ছে কি ফাইবার তন্তু হয়, একটা স্ক্লেরাইড তৈরি হয়। দ্য ফাইবার আর থিক ওয়াল, তার ফাইবারে দেখো এখানে থিক ওয়াল রয়েছে, ওয়ালটা পুরো রয়েছে, ইলংগেটেড অ্যান্ড পয়েন্টেড cells generally occurring in groups in various parts of the plant। তার কি হচ্ছে, এরা হচ্ছে কি এদের সেল ওয়ালটা খুব থিকেন্ড, দুই প্রান্তটা কি শার্প ছিল, এবং এরা হচ্ছে কি গ্রুপ হিসাবে থাকেন, গ্রুপ হিসাবে থাকেন। তারা বলছে দ্য স্ক্লেরাইড, এবার স্ক্লেরাইডস আর spherical oval or cylindrical and highly thickened dead cell with very narrow cavities or lumen। দেখো এখানে এই যে ক্যাভিটি, এই অংশ লুমেন অংশ রয়েছে, এই যে ভিতরে লুমেন অংশ থাকছে, সেটা খুব অল্প স্থানে থাকছে, এবং এদের কোষ প্রাচীরটা খুব থিক ওয়াল, এই ওয়ালটা খুব মোটা হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে লিগনিন জমা হচ্ছে। দিস আর কমনলি ফাউন্ড ইন দ্য ফ্রুট অল অফ নাটস, বাদামের যে বিভিন্ন ধরনের ফ্রুট, নাট মানে কি বাদাম, বিভিন্ন ধরনের বাদাম ফ্রুটের মধ্যে যে ফলের মধ্যে বাইরে যে আবরণটা থাকে, সে আবরণটা তোমার স্ক্লেরেনকাইমা কলা দ্বারা তৈরি থাকেন। পাল্প অফ ফ্রুটস লাইক গুয়াভা, অর্থাৎ তুমি যখন একটা পেয়ারা খাচ্ছ, তো পেয়ারার যে শ্বাস অংশটা, সেখানে কিন্তু স্ক্লেরেনকাইমা কলা প্রচুর পরিমাণে থাকে। পেয়ার এবং স্যাপোটা, নাশপাতি এবং স্যাপোটা থাকে। সিডস কোট অফ লিগিউমস অ্যান্ড লিভস অফ টিজ, অর্থাৎ সিড কোট বলতে কী বোঝাচ্ছে, সিড কোট মানে বীজের যে আবরণ, সিড কোট, এবং কী বোঝাচ্ছে যে চায়ের চা পাতা, সেই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে তোমার এই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকে। তারা বলছে স্ক্লেরেনকাইমা প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু অর্গানস, বিভিন্ন অঙ্গকে মেকানিক্যাল সাপোর্ট দেয় তোমার এই স্ক্লেরেনকাইমা টিস্যু। তাহলে এদের মধ্যে পার্থক্য ছবিগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্যারেনকাইমা টিস্যু হচ্ছে কি আইসোডায়ামেট্রিক, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ সমান হয় মোটামুটি, এবং এদের কোষ প্রাচীরটা খুব পাতলা হয়, কারণ সেলুলোজ থাকে। আর কি হচ্ছে যে এদের কোষ প্রাচীরের এবং এদের কোষের মধ্যে অন্তঃকোষীয় স্থান রয়েছে, ইন্টারসেল স্পেস রয়েছে, কিন্তু যখন তুমি স্ক্লেন, এবং এখানে কোনো ভ্যাকুয়াল থাকে না। ওকে, তারপর হচ্ছে কি দুই নম্বর হচ্ছে তোমার কোলেনকাইমার ক্ষেত্রে দেখো এদের একটা লার্জ ভ্যাকুয়াল থাকছে, এবং কোষ প্রাচীরটা থিক, তবে এদের কর্নারগুলো বেশি থিক হয়, কারণ কর্নারগুলোতে কী হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন সঞ্চিত থাকে। এরা হোমোজিনাস নেচার, হোমোজিনাস মানে এদের অরিজিনটা সেম, এবং তার জন্য সেম ফাংশন এরা দেখায়, এবং একটা লার্জ ভ্যাকুয়াল এখানে থাকে বলে এদের প্রোটোপ্লাজমের সাইজটা কী হয়, ছোট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে প্রোটোপ্লাজমের সাইজটা অনেক বড় থাকে। এবার স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কী হচ্ছে, প্রোটোপ্লাজমের সাইজটা আরও ছোট হয়ে যায়, কারণ এরা হচ্ছে ন্যারো, সংকীর্ণ, লম্বা এবং পয়েন্টের এন্ড হয়। কিন্তু এদের সেলুলার কম্পাউন্ড হচ্ছে লিগনিন, এরা লিগনিফাইড হয়, এবং লিগনিফাইড হওয়ার জন্য এদের কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া, অর্থাৎ উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। আশা করি বুঝতে পেরেছ। এরপর নেক্সট পেজ চলে যাই আমরা, বলছি এবার কমপ্লেক্স টিস্যু। তাহলে আমরা প্রথমে পড়লাম কি সিম্পল টিস্যু, যেটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম। তারপর হচ্ছে প্রাইমারি মেরিস্টেমের পরে সেকেন্ডারি মেরিস্টেম পড়লাম, যেটা ল্যাটারাল মেরিস্টেম, প্যারামারি মেরিস্টেম তৈরি হয়। এবার এই প্রাইমারি এবং সেকেন্ডারি মেরিস্টেম থেকে তৈরি হলো তোমার কি পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুর মধ্যে আমরা পেলাম একটা সিম্পল পার্মানেন্ট টিস্যু, যে সমস্ত কোষগুলো একই ধরনের হয় এবং একটা একই রকম ফাংশন করে, সিম্পল পার্মানেন্ট টিস্যু। এবং তারা তিন রকমের হলো, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা হলো। এবার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স আগে বলছে এরা সিম্পল, কিন্তু এদের অনেকগুলো সাব টাইপ রয়েছে, অনেকগুলো অংশ নিয়ে তৈরি হয়, বিভিন্ন অংশ নিয়ে তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে কমপ্লেক্স মেরিস্টেম টিস্যু। যেমন জাইলেম এবং ফ্লুয়েম, যা ট্রান্সপোর্টেশনে সাহায্য করে। এবার দেখো চলো এখানে
বলছে তাহলে the complex tissues are made up of more than one type of cells and these work together as a unit. তাহলে কি বলছে, এর একের বেশি কোষ নিয়ে তৈরি থাকে এবং সবগুলো একসাথে মিলে একটা ইউনিটের মতো কাজ করে বলে একে আমরা বলছি কমপ্লেক্স টিস্যু। জাইলেম অ্যান্ড ফ্লেম কনস্টিটিউট দ্য কমপ্লেক্স টিস্যু ইন প্ল্যান্টস। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লেম কি করে, কমপ্লেক্স টিস্যু হিসেবে কাজ করে। দেখা যাক এবার প্রথম হচ্ছে জাইলেম। জাইলেম ফাংশন অ্যাজ কন্ডাক্টিং অফ টিস্যুস ফর ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সোয়েল রুটস টু দ্য স্টেম অ্যান্ড লিভস। তাহলে জাইলেমের প্রধান কাজ হচ্ছে কি, মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে সেটা পাতায় এবং গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। ইট অলসো প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট পার্টস। এরপর কী হচ্ছে, বিভিন্ন অংশকে এরা মেকানিক্যাল সাপোর্ট, যেমন ধরুন একটা পাতা লিফ, একটা লিফের মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি, একটা মিড ভেন দেখতে পাচ্ছি, একটা মিড ভেন দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি কি আরও তোমার সাইড ভেন বেরিয়ে গেছে। তাহলে এই অংশ ভেনগুলো কী করে, এই ভেনগুলো তোমার তাকে মেকানিক্যাল সাপোর্ট দেয়, আর এই ভেনগুলোর মধ্যে থাকে তোমার কি জাইলেম এবং ফ্লেম। ওকে, তাহলে it is composed of 4 different kind of elements, namely tracheids, vessels, xylem fiber and xylem parenchyma. বুঝতে পারলে, মানে বলছে কি যে এই জাইলেম যে রয়েছে, এই জাইলেমগুলো আবার 4 ধরনের কলাজে তৈরি থাকে, একটা ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ওকে, জিমনোস্পার্ম মানে হচ্ছে এটা গুপ্তবীজ উদ্ভিদ, ব্যক্তবীজ উদ্ভিদ, ল্যাক্স ভেসেল ইন দেয়ার জাইলেম। তাহলে জাইলেম ভাষার ক্ষেত্রে এর ক্ষেত্রে মানে জিমনোস্পার্মের ক্ষেত্রে কি থাকে না, ভেসেলস থাকে না। ট্রাকিড যেগুলো হচ্ছে ট্রাকিড হচ্ছে ইলংগেটেড সেল, দুটো হচ্ছে পয়েন্টেড এন্ড রয়েছে, টিউব-লাইক সেল উইথ থিক অ্যান্ড লিগনিফাইড অলস ট্যাপারিং এন্ডস। মানে আমরা যে ফাইবার পড়লাম সেরকমভাবে কারণ স্টেরেনকাইমা টিস্যু, এদের ক্ষেত্রে কী হচ্ছে, এরা লং হবে, ন্যারো হবে, পয়েন্টেড এন্ড হবে, এরা হচ্ছে কি লিগনিফাইড ওয়াল হবে, ওয়ালটাও থিকেন হবে, লিগনিফাইড হবে। তাহলে এরা ডেড টিস্যু। দিস আর ডেড, তারা হচ্ছে মৃত কলা, অ্যান্ড উইদাউট প্রোটোপ্লাজম। মৃত কলা মানে হচ্ছে প্রোটোপ্লাজম খুব লিস্ট অ্যামাউন্টে থাকবে। দ্য ইনার লেয়ার অফ দ্য সেল ওয়ালস হ্যাভ থিকেনিং উইচ ভ্যারি ইন ফর্ম। তার কি হচ্ছে, দ্য ইনার লেয়ার যেটা রয়েছে সেটা থিকেন হবে এবং এরা বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ট্রাকিডস অ্যান্ড ভেসেলস আর দ্য মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। দ্য ট্রাকিড এবং ভেসেলস দুটো মিলে কী তৈরি করছে, মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট হিসেবে কাজ করছে। Vessels is a tube. Vessels is a long cylindrical tube-like structure made up of many cells called vessels members, each with lignified walls and large central cavities. তাহলে এদের মধ্যে দেখো এই গোলটা হচ্ছে কি সেন্ট্রাল ক্যাভিটি, তাহলে একটা বোর্ড ও সেন্ট্রাল ক্যাভিটি রয়েছে এবং এখানকার যে ওয়াল কোষগুলো রয়েছে হচ্ছে লিগনিফাইড। তারা বলছে কি দেখো, The vessel cells are also devoid of protoplasm. Vessel সেলগুলো কি হচ্ছে, প্রোটোপ্লাজম থাকে না। প্রোটোপ্লাজম কাকে বলা হচ্ছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একসঙ্গে আমরা বলছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। তো এরা যেহেতু ডেড টিস্যু তাই এদের প্রোটোপ্লাজমের পরিমাণ নেই বললেই চলে, অর্থাৎ এখানে নিউক্লিয়াসও নেই এবং সাইটোপ্লাজমের পরিমাণটা খুব কম। ভেসেল মেম্বার্স are interconnected through perforation in their common walls. অর্থ বলছে এরা এই টিস্যুগুলো, সেই টিস্যুগুলো একটা অপর কানেকশন কেমন থাকছে, এই যে গোল গোল যে পিটস রয়েছে এগুলোকে বলা হয় পিটস, অর্থাৎ কলার ওপরে কি যে ছিদ্র থাকছে, সেই ছিদ্রের মাধ্যমে কানেক্ট থাকছে। The presence of vessels is a characteristic features of angiosperm. তাহলে শুধুমাত্র সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই ভেসেলসটা পাওয়া যাচ্ছে, এটা শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টে পাওয়া যায়, জিমনোস্পার্ম প্ল্যান্টে কিন্তু এটা থাকে না। হলো জাইলেম ফাইবার। এবার জাইলেম ফাইবার হাইলি ফ্রিকুয়েন্ট ওয়ালস
thickened wall and obliterate center. Xylem fibers have highly thickened walls. এবার জাইলেম ফাইবার, জাইলেম তন্তু, এবার তন্তু কি ফাইবার আমরা পড়লাম কি স্ক্লেনকামা পড়লাম ফাইবার স্ক্লেরাইড। তো এখানে জাইলেম ফাইবার হচ্ছে কি একটা হাইলি থিকেন্ড সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীরটা খুব পুরু হয়। অ্যান্ড আসেপ্টেড মানে হচ্ছে কি এটাকে সেপটা বলা, ধরুন এটাকে কোষ প্রাচীর যদি হয়, তো কোষ প্রাচীরের মধ্যে যদি এরকমভাবে সেপারেট করা থাকে তখন তাকে সেপ্টেড বলা হয়, আর না তাহলে আসেপ্টেড বলা হয়, ওই জন্য আসেপ্টের কথা বলছে। জাইলেম প্যারেনকাইম, এবার প্যারেনকাইম টিস্যু মানে কি প্যারেনকাইম টিস্যু যাদের কোষ প্রাচীরটা পাতলা হবে এবং যেখানে সাধারণত সেলুলোজ থাকবে, কোষ প্রাচীরটা সমানভাবে মোটা হবে। তো জাইলেম প্যারেনকাইমা সেলস আর লিভিং অ্যান্ড থিন ওয়াল, তারা জীবিত কোষ এবং তারা থিন ওয়াল্ড, অর্থাৎ সাধারণতগুলো কি পাতলা অস্পষ্ট, অ্যান্ড দেয়ার সেল ওয়াল আর মেড আপ অফ সেলুলোজ, তাদের কোষ প্রাচীরটা কী হবে সেলুলোজ দ্বারা তৈরি হবে। দে স্টোর ফুড, কারণ যদি তো সেখানে ফটোসিনথেসিস হয় অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে, তারা কি স্টোর করবে ফুডকে ইন দ্য ফর্ম অফ স্টার্চ অর ফ্যাট অ্যান্ড আদার সাবস্ট্যান্স লাইক ট্যানিনস, তাহলে তারা খাদ্যকে সঞ্চিত করবে স্টার্চ হিসেবে বা ফ্যাট হিসেবে বা ট্যানিন হিসেবে। দ্য রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক্স প্লেস বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে কি দ্য রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার, রেডিয়াল মানে হচ্ছে যে পাশাপাশি, এখান থেকে ধরুন জলটা এখানে যাচ্ছে, রেডিয়াল কন্ডাকশন টেক্স প্লেস বাই দ্য রে অফ প্যারেনকাইমাটাস সেল, অর্থাৎ রে বলতে হচ্ছে এই যে ছিদ্রগুলো, রের মাধ্যমে তারা কী করছে পাশাপাশি কোষগুলোর মধ্যে জলের সরণ ঘটাচ্ছে। তো জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা যেটা আছে জাইলেম প্যারেনকাইমা সেটা হচ্ছে লিভিং টিস্যু, লিভিং, বাকি সব ট্রাকিয়া, জাইলেম ফাইবার তিনটেই হচ্ছে তোমার মৃত কলা, এই জন্য জাইলেমকে বলা হচ্ছে ডেড টিস্যু। জাইলেম হচ্ছে ডেড টিস্যু। জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইম হচ্ছে তোমার জীবিত কলা, বাকি তোমার ট্রাকিয়া ভেসেল হচ্ছে মৃত কলা, যা স্ক্লেনকাইমা দ্বারা তৈরি এবং থিকেন্ড ওয়াল অর্থাৎ লিগনিফাইড ওয়াল দ্বারা তৈরি থাকে, তাই এটা হচ্ছে মৃত কলা বলা হয়। এবার জাইলেমের ভাগ দেখো, বলছে প্রাইমারি জাইলেমস ইজ অফ টু টাইপস, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। তাহলে প্রাইমারি জাইলেম মানে হচ্ছে প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে যে কলাটা তৈরি হলো তাকে আমরা বলছি প্রাইমারি জাইলেম। এবার প্রাইমারি জাইলেম হচ্ছে দু রকমের, একটা প্রোটোজাইলেম, মেটাজাইলেম, অর্থাৎ যে জাইলেম কলাটা প্রথমে তৈরি হয় তাকে প্রোটোজাইলেম বলা হচ্ছে এবং যে জাইলেম কলাটা প্রোটোজাইলেম থেকে তৈরি হয় তাকে মেটাজাইলেম বলা হয়। তাহলে মেটাজাইলেম এখানে কী চিনবে, ধরুন এখানে কী হচ্ছে এই যে বড় বড় যেগুলো হচ্ছে মোটা, মেটা মানে মোটা জাইলেম, অর্থাৎ যেগুলো বড় আকারে বড় হবে সেগুলো হচ্ছে মেটাজাইলেম, যেগুলো আকারে ছোট সাইজের হবে সেগুলো হচ্ছে প্রোটোজাইলেম। দ্য ফার্স্ট formed primary xylem element are called protoxylem and the later formed primary xylem is called metaxylem. তাহলে প্রথমে প্রোটোজাইলেম তৈরি হচ্ছে, তারপর মেটাজাইলেম তৈরি হচ্ছে। ইন স্টেম, কাণ্ডর ক্ষেত্রে দ্য প্রোটোজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার। তো এখানে দেখো, এখানে এই যে এগুলো হচ্ছে প্রোটোজাইলেম ছোটো ছোটোগুলো প্রোটোজাইলেম প্রথমে তৈরি হয় এবং এর ক্ষেত্রে স্টেমের ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে কি হচ্ছে প্রোটোজাইলেমগুলো তোমার ভিতরের দিকে থাকছে, মেটাজাইলেমগুলো বাইরের দিকে থাকছে, এরকম গঠনকে বলা হচ্ছে এন্ডাক জাইলেম। তাহলে এন্ডাজাইলেম কি, এন্ডাক জাইলেম হলো যখন সাধারণত কি প্রোটোজাইলেমগুলো কাণ্ডের ভিতরের দিকে থাকছে, মেটাজাইলেমগুলো বাইরের দিকে থাকছে, তখন তাকে আমরা এন্ডাক জাইলেম বলা হচ্ছে। কিন্তু মূলের ক্ষেত্রে, রুটসের ক্ষেত্রে দেখতে হবে যে এদের মেটাজাইলেমগুলো ভিতরে থাকছে, প্রোটোজাইলেমগুলো বাইরে থাকছে, অর্থাৎ এর ডেভেলপমেন্টটা বাইরে থেকে ভিতরে দিকে, ডেভেলপমেন্টটা কী হচ্ছে বাইরে থেকে ভিতরে দিকে, প্রোটোজাইলেম মেটাজাইলেম তৈরি হয়, তো প্রোটোজাইলেম বাইরের দিকে, তো বাইরে থেকে ভিতরের দিকে, এটাকে বলা হচ্ছে এক্সার্ক জাইলেম। এটা কথা বলছে রুটের ক্ষেত্রে, বিশেষ করে রুটের ক্ষেত্রে পাওয়া হচ্ছে এক্সার্ক জাইলেম। তাহলে জাইলেম কি, প্রথমে প্রোটোজাইলেম তৈরি হবে, তারপর সেখান থেকে মেটাজাইলেম তৈরি হবে। প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে, কাণ্ডের ভিতরের দিকে থাকে, মেটাজাইলেম বাইরের দিকে থাকে, তখন সেটাকে এক্সার্ক বলা হয়, যেটা হচ্ছে রুটে পাওয়া যায়, মূলের ক্ষেত্রে পাওয়া যায়। আর যখন
প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে, মেটাজাইলেম বাইরের দিকে থাকে, তখন তাকে এন্ডার্ট বলা হয়। যেটা তোমার পাওয়া যাচ্ছে কোথায়, যেটা পাওয়া যাচ্ছে কাণ্ডের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। তারপর ফ্লেম, এবার আমরা চলে আসছি ফ্লেম। ফ্লেমকে বলা হয় লিভিং টিস্যু, কারণ এখানে ফ্লেম ফাইবার বাদ দিয়ে সবগুলো হচ্ছে জীবিত কলা, বলা হয় ফ্লেম ফাইবার। জীবিত কলা মানে বেশিরভাগ ক্ষেত্রে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দ্বারা তৈরি থাকে, কিন্তু ভ্যালেমগুলো কি হলো, স্টেরেনকাইমা দ্বারা তৈরি থাকলো। ফ্লেম ট্রান্সপোর্ট ফুড মেটেরিয়ালস ইউজুয়ালি ফর্মস ফ্রম লিভস টু আদার পার্ট অফ দ্য প্ল্যান্ট জাইলেম। তো জাইলেমের ক্ষেত্রে কি হলো, শুধুমাত্র জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ মূল থেকে উপরের দিকে ইউনিডাইরেকশনাল, অর্থাৎ একটা ডাইরেকশন ও ট্রান্সপোর্ট করবে, কিন্তু পাতে উৎপন্ন খাদ্য বাই ডাইরেকশন, অর্থাৎ বিভিন্ন ডাইরেকশনে ওর বিভিন্ন জায়গায় খাদ্য ট্রান্সপোর্ট করার কাজ হচ্ছে ফ্লেমের। ফ্লেম ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ ফ্লেম, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে কি, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফ্লেম কি করছে, কি কি ধারণ করছে, একটা সিপ টিউব এলিমেন্টস, ওকে, কম্প্যানিয়ন সেল সঙ্গী কোষ, ফ্লেম প্যারেনকাইমা, ওকে। এবার অ্যান্ড দ্য ফ্লেম ফাইবার এবং ফ্লেম তন্তু গঠন করছে চারটা অংশ, একটা হচ্ছে সিপলেট, সিপ টিউব সেল, একটা ফ্লেম প্যারেনকাইমা, ফ্লেম ফাইবার এবং সাথে কি করছে কম্প্যানিয়ন সেল আর সঙ্গী কোষ। In case of gymnosperms have albuminous cells and sieve cell. Albuminous cells বলতে এখানে কি হচ্ছে, albuminous মানে in phloem ক্ষেত্রে albuminous specialized parenchyma cell found in association with sieve cell। কথা বুঝতে পারলে, যে অ্যালবুমিনাস সেল হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ ফ্লুয়েম সেলস, যে সেলটা সিভ সেলের সঙ্গে থাকবে এবং স্পেশালি ফাউন্ড ইন জিমনোস্পার্ম। দে ল্যাক সিভ টিউব, তারা কি সিভ টিউব থাকে না, অ্যান্ড কম্প্যানিয়ন সেল। তাহলে দুখানা টিস্যু, ওখানে যেমন ট্রাকির টাকা ভেসেলসটা থাকে না, ভেসেল থাকে না, অ্যান্ড জিমনোস্পার্মের ক্ষেত্রে তোমার থাকি, এন্ডোস্পার্মের ক্ষেত্রে তোমার হচ্ছে কি সিভ টিউবস অ্যান্ড কম্প্যানিয়ন সেল সবগুলো থাকে। এবার সিভ টিউব এলিমেন্টস আর অলসো লং টিউব লাইক স্ট্রাকচার arranged longitudinally and are associated with the companion cell। তাহলে সিভ টিউব এলিমেন্ট, এখানে দেখো সিভ টিউব, এটা হচ্ছে সিভ টিউব এলিমেন্ট, এখানে কি থাকছে, তাহলে এটা একটা এরকম ভাবে তোমার সাজানো থাকবে সিভ টিউব এলিমেন্টটা। এবং এখানে সিভ প্লেট থাকবে, সিভ পোর, যা ছাঁকনি বলা হচ্ছে। হলো, তাহলে এখানে কি সিভ প্লেট, সিভ পোর থাকছে বা সিভ প্লেট বলছে আমরা ওকে এভাবে। এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা হচ্ছে সিভ প্লেট এলিমেন্ট, যার মধ্যে তোমার ফুড এবং অন্য জিনিসগুলো ট্রান্সপোর্ট হয়। Their end wall are perforated in a sieve-like manners to form the sieve plates। এই যেটাকে আমরা sieve-like manners, তাকে বলা sieve plates বলা হয়, sieve plates। A mature sieve elements possesses a peripheral cytoplasm and large vacuole but lacks a nucleus। এই যে যেহেতু এটা নালী, এটা টিউব লাইক স্ট্রাকচার, তাই এর মধ্যে কি থাকে, কোনো রকমের নিউক্লিয়াস থাকে না, নন নিউক্লিয়েটেড হয়, নিউক্লিয়াস থাকে না এখানে। কিন্তু কি এদের কি পেরিফেরাল, অর্থাৎ সাইডের দিকে, এটা টিউব হয়, সাইডের দিকে সাদা অংশগুলোতে কি রয়েছে, অল্প করে সাইটোপ্লাজম থাকে এবং একটা লার্জ ভ্যাকুয়াল থাকে এবং গর্ত থাকে অনেকটা বড়, ভ্যাকুয়ালটা লার্জ হয়। The function sieve tubes are controlled by the nucleus of companion cell। তাহলে এদের ফাংশনটা কন্ট্রোল কার দ্বারা, এই যে সিভ টিউবস এবং সিভ টিউবসের পাশে কে রয়েছে কম্প্যানিয়ন সেলে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। এই নিউক্লিয়াস তোমার এই নিউক্লিয়াস হচ্ছে কি তোমার, এই নিউক্লিয়াস অফ দ্য কম্প্যানিয়ন সেল মেনটেন দ্য ফাংশন অফ সিভ টিউবস। এবার চলে আসে কম্প্যানিয়ন সেল আর স্পেশালাইজড প্যারেনকাইমা সেলস, the which are closely associated with sieve tube elements। তাহলে
এই যে সিপ টিউব, এই পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ, এই পিঙ্ক কালারটা হচ্ছে তোমার কম্প্যানিয়ন সেল। তাহলে কম্প্যানিয়ন সেল কার সঙ্গে ক্লোজলি অ্যাটাচ রয়েছে? এটা সিপ টিউবের সঙ্গে ক্লোজলি অ্যাটাচ রয়েছে, অর্থাৎ সিপ টিউব এলিমেন্টের সঙ্গে ক্লোজলি অ্যাটাচ রয়েছে। দ্য সিপ টিউবস এলিমেন্টস অ্যান্ড কম্প্যানিয়ন সেল আর কানেক্টেড বাই পিট ফিল্ড প্রেজেন্ট বিটুইন দেয়ার কমন লংজিটিউডাল ওয়ালস। অর্থাৎ এই যে আমাদের সিপ টিউব এলিমেন্টস রয়েছে এবং কম্প্যানিয়ন সেল রয়েছে, এদের মধ্যে কি রয়েছে? এদের মধ্যে তোমার পিটস রয়েছে, পিটস। এই পিটের মাধ্যমে কি হচ্ছে? এরা একে অপরের সঙ্গে কানেকশন। এই এখানে ভালো বুঝতে পারবে, এটা হচ্ছে তোমার সিপ টিউব, এটা হচ্ছে তোমার কম্প্যানিয়ন সেল, আর এটা হচ্ছে তোমার সিপ টিউব এলিমেন্ট, এবং সিপ টিউব এলিমেন্টের পরে এটা হচ্ছে সিপ প্লেট। সিপ টিউব এলিমেন্টস হলো দ্য কম্প্যানিয়ন সেল, এবং তারা পরস্পরের সঙ্গে দেখো এই যে ব্রিজগুলো রয়েছে, এগুলো পিট বলা হয়। পিটের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। তারা দ্য কম্প্যানিয়ন সেলকে হেল্প ইন মেনটেনিং দ্য প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ ইন দ্য সিপ টিউবের মধ্যে যখন ফুড ট্রান্সপোর্ট হবে তার প্রেসার গ্রেডিয়েন্টটাকে নির্ধারণ করছে কে? কম্প্যানিয়ন সেল। এবং কম্প্যানিয়ন আরেকটা কাজগুলোকে এর নিউক্লিয়াস সিপ টিউব এলিমেন্টকে কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করছে। তারপর চলে আসে ফ্লেম প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা আমরা বুঝতে পারছো যে এটা জীবিত কলা। ইজ মেড আপ অফ ইলংগেটেড, লম্বা, ট্যাপারিং মানে দু প্রান্ত সুচলো, ভোতা আকৃতির, সিলিন্ডার চমাকৃতির সেল হুইচ হ্যাভ ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। তাহলে এখানে এই যে গ্রিন কালার যে কোষটা দেখতে পাচ্ছ, এই কোষটা হচ্ছে তোমার ফ্লেম প্যারেনকাইমা। তাহলে ফ্লেম প্যারেনকাইমা হচ্ছে লম্বা হলো এবং দু প্রান্ত দেখো ভোতা আকৃতির, ওই জন্য ট্যাপারিং এন্ডস বলছে। এবং এখানে প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে, আর থাকে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা খাদ্যকে তৈরি করে এবং সেই খাদ্য এনার্জি ট্রান্সপোর্ট করে কার মধ্যে? এই সিপ টিউবস বা কম্প্যানিয়ন সেলকে প্রোভাইড করে। দ্য সেল ওয়াল কম্পোজড অফ সেলুলোজ। তাহলে যেহেতু প্যারেনকাইমা সেল, ফ্লেম প্যারেনকাইমার সেল ওয়াল কি পাতলা হয় এবং সেটা সেলুলোজ দ্বারা তৈরি হয়, অ্যান্ড হ্যাড পিটস থ্রু হুইচ প্লাজমা ডেসমাটাল কানেকশন এক্সিস্ট বিটুইন দ্য সেলস। তাহলে এইটি কম্প্যানিয়ন সেল, এবং কম্প্যানিয়ন সেল সবচেয়ে বড় হচ্ছে এই কোষের মধ্যে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? একটা কোষ তার পার্শ্ববর্তী কোষের সঙ্গে প্লাজমোডেসমাটার মাধ্যমে সংযোগ স্থাপন করে। প্লাজমোডেসমাটার মাধ্যমে সংযোগ স্থাপন করে, এটাকে বলা হচ্ছে তোমার প্লাজমা ডেসমাটা। এটি প্লাজমা ডেসমাটার মাধ্যমে সংযোগ স্থাপন করবে, প্লাজমা ডেসমাটা। তো কম্প্যানিয়ন যে সেলগুলো রয়েছে, ধরুন এটা একটা সেল, দুটো সেলের মধ্যে কি রয়েছে? তোমার প্লাজমা ডেসমাটার কানেকশন রয়েছে। দ্য ফ্লেম প্যারেনকাইমা স্টোরস ফুড মেটেরিয়াল অ্যান্ড সাবস্ট্যান্স লাইক রেজিন, ল্যাটেক্স অ্যান্ড মিউসিলেজ। তাহলে কি হচ্ছে? যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে তাই এরা ফটোসিনথেসিস করে, এবং ফটোসিনথেসিস করার ফলে এক নম্বর ফটোসিনথেসিস করছে, এরা রেজিন, ল্যাটেক্স, তরক্ষীর এবং মিউসিলেজকে সঞ্চয় করে রাখে, মানে স্টোরেজ হাউস হিসেবে কাজ করে। ফ্লেম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য মোনোকটিলিডন প্ল্যান্ট। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লেম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে। এবার আসলে ফ্লেম ফাইবার মানে তন্তু মানে হচ্ছে তোমার কি? স্ক্লেরেনকাইমা কলায় তৈরি, অর্থাৎ তন্তুদের ক্ষেত্রে লিগনিফাইড সেল ওয়াল থাকে এবং ডেড টিস্যু হয়, আর মেড আপ অফ sclerenchymatic cells. These are generally absent in primary phloem but are found in the secondary phloem. তার ফ্লোয়েম ফাইবার কি হচ্ছে? স্ক্লেরেনকাইমাটাস কোষ, এবং স্ক্লেরেন কোষ হওয়ার জন্য এদের কি রয়েছে? এরা প্রাইমারি ফ্লোয়েমে তৈরি হয় না, এরা সেকেন্ডারি ফ্লোয়েমের মধ্যে তৈরি হয়। These are much elongated, unbranched and have pointed needle-like leaves. এদের কি পয়েন্টেড নিডল-লাইক কি রয়েছে? এপিসোড, অর্থাৎ এরা দেখতে কেমন হয়? এরা দেখতে মোটামুটি এরকম ধরনের হয়। এদের কোষ প্রাচীর মোটা হবে এবং এরা জাস্ট এরকমভাবে পয়েন্টেড হবে। এবার এই পয়েন্টেড এর কি থিক ওয়াল হবে। থিক ওয়াল কেন হবে? এখানে লিগনিফাইড ওয়ালস রয়েছে।
লিগনিফাইড বলে থিক ওয়াল হয়। এবারে কখন তৈরি হবে? সেকেন্ডারি ফ্লেমের ক্ষেত্রে তৈরি হবে। দ্য সেল ওয়াল অফ ফ্লেম fibers is quite thick. At maturity these fibers lose their protoplasm and become dead. যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে তখন এই সমস্ত ফ্লেম ফাইবার কী করছে? তার ম্যাচুরিটিকে লস করছে, মানে তার প্রোটোপ্লাজমকে লস করছে এবং সেটা ডেডে কনভার্ট হয়ে যাচ্ছে। ফ্লেম ফাইবার্স অফ জুট, যেমন পাটের ক্ষেত্রে তন্তুটা পাওয়া সেটা ফ্লেম ফাইবার যেহেতু তৈরি। ফ্ল্যাক্স, হেম্প, মানে যত রকম তন্তু যেগুলো কাপড় তৈরি করতে বা কাপড় ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে তোমার এই ফ্লেম ফাইবার দিয়ে তৈরি হয়। অ্যান্ড কমার্শিয়ালি দ্য ফার্স্ট ফর্ম প্রাইমারি ফ্লেম কনসিস্ট অফ ন্যারো সিভ টিউবস অ্যান্ড ইজ রেফার টু দ্য প্রোটো ফ্লেম। যখন ফার্স্ট ফর্ম প্রাইমারি ফ্লেম কনসিস্ট ন্যারো সিভ টিউব, প্রথম যখন প্রাইমারি ফ্লেম তৈরি হয় তখন কী করে? কনসিস্ট করে শুধুমাত্র সিভ টিউবসকে, এটাকে প্রাইমারি ফ্লেম বলা হয় বা প্রোটো ফ্লেম। অ্যান্ড লেটার ফর্ম ফ্লেম ইজ হ্যাজ বিগার সিভ টিউবস রেফার, এবং আগে যে তৈরি হলো প্রোটো ফ্লেমে সেখানে সিভ টিউবটা ছোটো ছিল, পরবর্তী সিভটা অনেক বড় হলো। তাহলে ফ্লেমকে আমরা বলছি লিভিং টিস্যু, কারণ ফ্লেমের মধ্যে শুধুমাত্র ফ্লেম ফাইবার বাদ দিয়ে সিভ টিউব, সিভ সেলস, কম্প্যানিয়ন সেল, ফ্লেম প্যারেনকাইমা সবগুলো হচ্ছে জীবিত, এবং সবগুলো প্যারেনকাইমা টিস্যু যে তৈরি, শুধুমাত্র ফ্লেম ফাইবারটা তোমার স্টেনকাইমা কলার দ্বারা তৈরি থাকে। এবং ফ্লেম ফাইবারটা প্রাইমারি ফ্লেমে তৈরি হয় না, সেকেন্ডারি ফ্লেমে তৈরি হয়। এবং কি হচ্ছে যে সিভ টিউবসের মধ্যে কি থাকে? সিভ প্লেট বা সিভ ছাঁকনি থাকে, এবং ওর পাশে যে সেলটা থাকে তাই কম্প্যানিয়ন সেল বলে। সিভ টিউবের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না বলে নন নিউক্লিয়েটেড সেল বলা হয়, এবং এর কার্যকারিতা নিয়ন্ত্রিত হয় কম্প্যানিয়ন সেল অবস্থিত নিউক্লিয়াসের দ্বারা। তারপর হচ্ছে এরপর তো হচ্ছে কি তোমার ফ্লেম প্যারেনকাইমা তোমার শুধুমাত্র মনোকট উদ্ভিদে পাওয়া যায় না, ডাইকট উদ্ভিদে পাওয়া যায়। ফ্লেম প্যারেনকাইমা হচ্ছে কি এর হচ্ছে কি স্টোরেজ হাউস, বলতে এখানে ফটোসিনথেসিস হয়, এখানে তোমার ফুড স্টোরেজ হয় বা লিগনিন, রেজিন, ট্যানিন এগুলো মিউচুয়াল হয়। প্রত্যেকটা ফ্লেম প্যারেনকাইমা প্রতিটা কোষ পরস্পরের সঙ্গে প্লাজমা ডেসমাটা দ্বারা কানেকশন থাকে। আর হচ্ছে কি সিভ টিউব এবং ফ্লেম কম্প্যানিয়ন সেলের মধ্যে পারফোরেটেড বা পিট থাকে, এগুলো পিট বলা হয়, সেই পিটের মাধ্যমে কানেকশন থাকে। আশা করি জাইলেম ফ্লেম তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে দ্য টিস্যু সিস্টেম। এবার চলে আসলে আমাদের অরিজিনাল হচ্ছে টিস্যু সিস্টেম আসলে। এবার দেখো দ্য টিস্যু সিস্টেম কি বলছে? উই আর ডিসকাসিং টাইপস অফ টিস্যুস বেসড অন দ্য টাইপস অফ সেল প্রেজেন্ট। তাহলে এখানে বিভিন্ন ধরনের কলার কথা আমরা বলবো, এবং সেই বিভিন্ন ধরনের কলাতে বিভিন্ন ধরনের কোষ উপস্থিত থাকবে। লেট আস নাও কনসিডার হাউ টিস্যুস ভ্যারি ডিপেন্ডিং অন দেয়ার লোকেশন ইন দ্য প্ল্যান্ট বডি। তাহলে বলছে এই যে কলাগুলো যেগুলো সাধারণত নির্দিষ্ট কোষ দিয়ে তৈরি থাকছে, সেই কলাগুলো কীভাবে প্ল্যান্টের বিভিন্ন লোকেশনে অবস্থান করছে সেটা দেখা যাচ্ছে এখানে। দেয়ার স্ট্রাকচার্স অ্যান্ড ফাংশনস উড অলসো বি ডিপেন্ডেন্ট অন লোকেশন। কারণ যে একটা কলা বা একটা কোষের যে নির্দিষ্ট স্থান থাকছে, সেই স্থানের উপর নির্ভর করে তার কার্যকারিতা এবং নির্ভর করছে। অন দ্য বেসিস বলছে on the basis of their structure and location, there are three types of synthetic tissue system. These are epidermal tissue system, ground or fundamental system, and vascular system. তাহলে আমরা বলছি এখানে যে এই যে আমাদের ধরুন এক একটা টিস্যু একটি স্পেশাল টাইপের কলা তৈরি, স্পেশাল টাইপের কোষ তৈরি থাকছে, এবং তাদের কোষের কার্যকারিতা বা সেই কলার কার্যকারিতা বিভিন্ন লোকেশনের উপর নির্ভর করছে। পাতায় থাকলে একটা কলা একরকম কাজ করবে, কাণ্ডে থাকলে একরকম কাজ করবে, মূলে থাকলে অন্যরকম কাজ করবে। এর উপর ভিত্তি করে আমাদের উদ্ভিদের কলাগুলোকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা দেখো এখানে দেখলে বুঝতে পারবে, এক হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল বুঝতেই পারছো, এপিডার্মিস ত্বকের ব্যাপার বলছে এখানে। গ্রাউন্ড টিস্যু মানে কর্টেক্স কথা বলছে, কর্টেক্স রয়েছে, তারপর তোমার রয়েছে কি পিত রয়েছে এগুলোকে। আর ভাস্কুলার মানে হচ্ছে আবার ওই জাইলেম এবং
ব্যাপারকে বলছে এখানে। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেম, প্রথম হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। তো এপিডার্মাল কি বাইরের দিকে যে আবরণ, এবং সেই আবরণগুলো কি মডিফাইড হয়ে বিভিন্ন ধরনের কলা তৈরি করছে, সেগুলোকে আমরা বলছি এপিডার্মাল টিস্যু সিস্টেম। দ্য এপিডার্মাল টিস্যু সিস্টেম ফর্মস দ্য outermost covering of the whole plant body and comprises epidermal cell, stomata and the epidermal appendages, the trichomes and hair. কথাটা বলছে এখানে যে এপিডার্মাল মানে কি উদ্ভিদের বাইরের দিকের যে সমস্ত আবরণ, এবং সেই আবরণটা মডিফাইড হয়ে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে, যেমন পত্ররন্ধ্র তৈরি করেছে, যেমন হেয়ার তৈরি করছে। হেয়ার আবার কি দু রকমের হয়, একটা ইউনিসেলুলার হেয়ার হয়, একটা মাল্টি সেলুলার হেয়ার হয়। এই মাল্টি সেলুলার হেয়ারটাকে বলা হচ্ছে ট্রাইকোম। মাল্টি সেলুলার ট্রাইকোম রয়েছে, সেই ট্রাইকোমটা কী তৈরি, এটা কাণ্ডে পাওয়া যাচ্ছে, এবং যেটা ইউনিসেলুলার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমার মূলের ক্ষেত্রে পাওয়া যায়। The epidermis is the outermost layer of primary plant body, অর্থাৎ প্রাইমারি টিস্যু থেকে বা প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে প্রথম যে প্রাইমারি প্ল্যান্ট বডি তৈরি হলো, তার বাইরের আবরণটাই হচ্ছে তোমার এই প্রাইমারি প্ল্যান্ট বডি, মানে এপিডার্মিস। ইট ইজ মেড আপ অফ ইলংগেটেড compactly arranged cells which form a continuous layer. বলছে কি ইট ইজ মেড অফ ইলংগেটেড, তাহলে কি হচ্ছে যে এই যে এপিডার্মিস অর্থাৎ বাইরের যে এপিডার্মাল টিস্যু সিস্টেম রয়েছে, সেটা লম্বা হয় কোষগুলো, কম্প্যাক্টলি তারা খুব পাশাপাশি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, হুইচ ফর্ম যেটা তৈরি করে এ কন্টিনিউয়াস লেয়ার, একটা কন্টিনিউয়াস লেয়ার তৈরি করবে। এপিডার্মিস বলছে এপিডার্মিস ইজ ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার। এপিডার্মিস কি হচ্ছে সিঙ্গেল লেয়ার হচ্ছে, তো একটাই মাত্র স্তরের কোষ তৈরি থাকে। Epidermal cells are parenchymatous with this. Epidermal cells are parenchymatous with a small amount of cytoplasm lining the cellular and large. তারা বলছে কি যে এপিডার্মাল যে কোষ অর্থাৎ বহিষ্ঠ যে আবরণ কোষ রয়েছে, সেই কোষগুলো কি হচ্ছে ছোট এমন খুব অল্প পরিমাণে সাইটোপ্লাজম থাকছে, লাইনিং দ্য সেল ওয়াল অ্যান্ড লার্জ ভ্যাকুওল, এবং তাদেরকে বড় বড় ভ্যাকুওল থাকছে। The outside of the epidermis is often covered with a waxy thick layer called cuticle. Cuticle টা বেশি থাকে কোথায়, which prevent loss of, যেগুলো জেরোফাইটিক প্ল্যান্ট, জেরোফাইটিক মানে যে সমস্ত উদ্ভিদরা খুব শুষ্ক অবস্থায় জন্মায়, তাদের ক্ষেত্রে কি হয়, এর বাইরে অর্থাৎ তোমার এপিডার্মিসের বাইরে একটা থিক কিউটিকল থাকে। যেমন তুমি এতে পাবে জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাবে, কচুর ক্ষেত্রে পাবে, বাইরে কিউটিকলের আবরণ থাকে বলে সেখান থেকে জলগুলো বেশি লস হতে পারে না ট্রান্সপিরেশনের মাধ্যমে। কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন স্টোমাটা, কিন্তু যে অংশে স্টোমাটা পত্ররন্ধ্র থাকে সে অংশে কিন্তু কিউটিকল থাকে না, কারণ পত্ররন্ধ্র হচ্ছে একটা ওপেনিং পার্ট অফ দ্য প্ল্যান্ট, যার মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটে। আর স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ লিভস, মানে পাতার এপিডার্মিসে ইচ স্টোমা, এই প্রত্যেক স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন অ্যান্ড গ্যাসিয়াস সেকশন। ট্রান্সপিরেশন বলতে অতিরিক্ত জল বাষ্প আকারে বের করে দেওয়া বা শরীরকে ঠান্ডা রাখার জন্য জল বের করা, এগুলো কাজ করে তোমার স্টোমাটা। আর কি করে, গ্যাসিয়াস সেকশন, সালোকসংশ্লেষণের সময় CO2 শোষণ করে, শ্বসনের সময় অক্সিজেন বের করে দেয়। ইচ স্টোমা, প্রত্যেকটা স্টোমা শ্বসন সালোকসংশ্লেষণের সময় অক্সিজেনকে বের করে এবং কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে। প্রত্যেকটা স্টোমা ইজ কম্পোজড অফ 2 বিন শেপ সেল ইজ নোন অ্যাজ গার্ড সেল। এটা হলো পত্ররন্ধ্রের ছবি। এখানে দেখো এই যে দুটো সেল রয়েছে, এই দুটো সেলকে আমরা বলছি গার্ড সেল। এবার ডাইকটের ক্ষেত্রে এটা এরকম বিন শেপড হয়, কিন্তু মনোকটের ক্ষেত্রে সেটা হচ্ছে ডাম্বেল লাইক সেল। হ্যালো, and which enclose stomatal pore, তাহলে এই অংশটাকে বলা হয় স্টোমাটাল পোর, এর ভিতরে সাধারণত বলা হয় স্টোমাটাল পোর। ইন ঘাসের ক্ষেত্রে কি বলে, ঘাস মনোকটিলিডন, দ্য গার্ড সেলস আর ডাম্বেল শেপড।
তাহলে বিন শেপড সাথে একটা কোয়েশ্চেন হয় এখান থেকে যে বিন শেপড স্টোমাটা, বিন শেপড গার্ড সেল কোথায় পাওয়া গেল? ডাইকটলিডনে। আর ডাম্বেল শেপ ওই গার্ড সেল কোথায় পাওয়া গেল? গ্রাসের মধ্যে। হলো guard cell. The outer wall of guard cells, always the stomatal pore are thin and the inner walls are highly thickened. কারণ স্টোমাটা কি হচ্ছে, স্টোমাটা ধরুন এরকম হয়, স্টোমাটা থাকে, এটা ওপেন হয় আবার ক্লোজ হয়, ওপেন হয়, ওপেন হয়ে যায় আবার তোমার ক্লোজ হয়। এবার ওপেন হওয়ার জন্য কী হবে, যদি ভিতরের ওয়ালটা কী হবে, থিকেন হবে, পুরু হবে, কিন্তু বাইরের যে ওয়ালটা থাকবে সেই ওয়ালটা ফ্লেক্সিবল হবে, পাতলা হবে। ওই জন্য এই ভিতরের ওয়ালটা দেখবে, এই যে ব্ল্যাক কালারের ভিতরের ওয়ালটা এটা থিক হবে, আর বাইরের যে ওয়ালটা রয়েছে থিন হবে। The guard cell possesses chloroplast and regulate the opening or closing of stomata. কিভাবে দেখো, কারণ গার্ড সেলের মধ্যে গ্রিন কালারের যেগুলো আছে ডটগুলো, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো যখন ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেসিস হবে, এবং ফটোসিনথেসিস হলে গ্লুকোজ তৈরি হবে বা স্টার্চ তৈরি হবে, এবং সেটা তৈরি হওয়ার পর যখন এই গার্ড সেলের মধ্যে স্টোরেজ হবে, তখন সেখানে কী হবে, তোমার সলভেন্টের কনসেন্ট্রেশন কমে যাবে, সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, হাইপারটনিক সলিউশন হয়ে যাবে, বলে ওরা বাইরে থেকে তখন জলকে শোষণ করবে। যখনই বাইরে থেকে জলকে শোষণ করবে, স্টোমাটা আবার মোটা হয়ে খুলে যাবে। কিন্তু যখন বাইরে তোমার কম কী বলছে, এখানে যখন স্টার্চ থাকবে না, তখন কী হবে, তখন সেটা আবার যখন আবার খাবারগুলো এখানে বেরিয়ে যাবে, তখন সেখানে কী হবে, আবার হাইপারটনিক সলিউশন তৈরি হয়ে যাবে, ওর পত্রটা বুঝতে যাবে। Sometimes a few epidermal cells in the vicinity of the guard cell become specialized in their shape and size and subsidiary cell. তাহলে একটা তোমার গার্ড সেল এবং গার্ড সেলের পাশে তোমার থাকবে এই গার্ড সেলের পাশের দিকে যে বিভিন্ন আকার আকৃতির কোষগুলো থাকে, তাকে বলা হচ্ছে কি, সেটাকে সাবসিডিয়ারি সেল বলা হয়। The stomatal pore aperture guard cell and the surrounding subsidiary cells are to called stomatal aperture. তাহলে এই যে গার্ড সেল থাকলো, স্টোমাটাল পোর থাকলো এবং সাবসিডিয়ারি সেল থাকলো, The cells of epidermis bear number of hair. তাহলে এপিডার্মিস আছে, এপিডার্মিসের সেলে কি থাকে, বিভিন্ন ধরনের হেয়ার থাকে, চুল থাকে, চুলের মতো অংশ থাকে। দ্য রুট হেয়ার আর ইউনিসেলুলার, ইলংগেটেড, অ্যান্ড এপিডার্মাল সেল হেল্প অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সোয়েল। তাহলে এই যেটা বললাম যে ইউনিসেলুলার হেয়ার, মূলের ক্ষেত্রে কী থাকবে, রুটের ক্ষেত্রে ইউনিসেলুলার হেয়ার থাকবে। কেন? এটা হচ্ছে ইউনিসেলুলার হেয়ার মানে একটাই মাত্র কোষ, বলে জল শোষণের সময় বাধা বেশি তৈরি হবে না। On the other hand, on the stem, epidermal hairs are called trichomes. কারণ এই যে আবার স্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, স্টেমের ক্ষেত্রে এই এপিডার্মাল হেয়ারগুলোকে বলা হচ্ছে তোমার ট্রাইকোম, কারণ এগুলো এপিডার্মিস মডিফাই হয়ে তৈরি হয়। দ্য ট্রাইকোম ইন দ্য শুট সিস্টেম আর ইউজুয়ালি মাল্টি সেলুলার, এবং তারা মাল্টি সেলুলার হবে। দে মে বি ব্রাঞ্চড, তারা আবার এরকমভাবে ব্রাঞ্চ হতে পারে। বললাম দে মে বি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড, এটা ব্রাঞ্চ হতে পারে, আনব্রাঞ্চড হতে পারে। মোস্ট অ্যান্ড সফট আর স্টিফ, এবং তারা সফট হতে পারে, শক্ত নরম হতে পারে, আবার স্টিফ শক্ত হতে পারে। দে মে ইভেন বি সিক্রেট, তারা সেখান থেকে কোনো ধরনের আবার তোমার সিক্রেশন বেরোতে পারে। যেমন বিছুতি পাতার ক্ষেত্রে ওখান থেকে কী করে অ্যাসিটিক অ্যাসিড বেরোয়, ওকে, সেই অ্যাসিড আমাদের চুলকানির সৃষ্টি করে, তাই তারা সিক্রেশন, গ্ল্যান্ডুলার হেয়ার বলা হয় ওদেরকে। দ্য ট্রাইকোমস হেল্প ইন প্রিভেন্টিং ওয়াটার লস। তাহলে কী হচ্ছে, এটা স্টেমটা মানে এপিডার্মিসটা মডিফাই হেয়ার তৈরি করতেছে, যার ফলে সেটা কী করছে, ওয়াটার লসকে প্রিভেন্ট করছে ডিউ টু ট্রান্সপিরেশনের ফলে। তাহলে নেক্সট পেজ চলা যাক।
দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তো এবার গ্রাউন্ড টিস্যু কী কী নিয়ে তৈরি সেটা আমাদের দেখতে হবে। হোয়াট ইজ গ্রাউন্ড টিস্যু? বলছে অল টিস্যুজ except the epidermis and vascular bundle constitute ground tissue। তাহলে একটি হচ্ছে শুধুমাত্র এই এপিডার্মিসটা এবং বলছে কি অ্যান্ড ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম এবং ফ্লুয়েম, অর্থাৎ জাইলেম ফ্লুয়েম এবং ভাস্কুলার বান্ডল। জাইলেম ফ্লুয়েম মানে হচ্ছে কি ভাস্কুলার বান্ডল এবং কি হচ্ছে এপিডার্মিস, এই বাইরে বহিঃস্থক রয়েছে এটা। আর এই জাইলেম ফ্লুয়েম বাদ দিয়ে বাকি যে অংশ রয়েছে সেই সম্পূর্ণ অংশটাই হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম। মানে ধরতে গেলে এই পুরো পোর্শনটাই সন্ত গ্রাউন্ড মেরিস্টেম, শুধুমাত্র বাইরে এপিডার্মিস বাদ আর ভিতরের সন্ত জাইলেম ফ্লুয়েম বাদ। তাহলে কী কী থাকছে দেখো, তাহলে থাকলো কর্টেক্স রিজিয়ন, বহিঃস্থ রিজিয়ন, তাহলে তোমার পিথ রিজিয়ন থাকলো, এন্ডোডার্মিস থাকলো, পেরিসাইকেল থাকলো। তাহলে এখানে ভালো করে দেখো এপিক্যাল মেরিস্টেমের মধ্যে গ্রাউন্ড মেরিস্টেম বলতে যেটা ভূমিভাজক কলা। কী কী রয়েছে দেখো, কর্টেক্স রয়েছে এবং পিথ রয়েছে। এবং কর্টেক্সের মধ্যে এন্ডোডার্মিস, এক্সোডার্মিস আর কর্ক ক্যাম্বিয়াম, যেটা ফেলোজেন, ফেলেম এবং ফেলোডাম তিনটে মিলে আমাদের বার্ক বা ছাল তৈরি করছে। আবার হচ্ছে কি পেরিডাম, ফেলেম এবং ফেলোডাম মিলে পেরিডাম তৈরি করছে। এই গ্রাউন্ড মেরিস্টেমের আন্ডারে তাহলে কী থাকলো, কর্টেক্স রিজিয়ন থাকলো, এই যে কর্টেক্স রিজিয়ন, আর থাকলো পিথ রিজিয়ন থাকলো। বলছে ইট কনসিস্ট অফ সিম্পল টিস্যুস such as parenchyma, collenchyma and sclerenchyma। তাহলে বলছে কি যে গ্রাউন্ড মেরিস্টেম বা ভূমিভাজক কলাটা কী কলা নিয়ে তৈরি, সিম্পল কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সব ধরনের কলা নিয়ে তৈরি থাকে। প্যারেনকাইমাটা সেলস আর ইউজুয়ালি প্রেজেন্ট অন দ্য কর্টেক্স রিজিয়ন। তাহলে যে কর্টেক্স রিজিয়ন বলছে সেই কর্টেক্স রিজিয়নের প্রধান কোষ কী হচ্ছে, তাহলে কর্টেক্স রিজিয়নটা হচ্ছে প্যারেনকাইমাটাস, অর্থাৎ প্যারেনকাইমা কলা দ্বারা তৈরি থাকছে, সিম্পল পার্মানেন্ট টিস্যু দ্বারা। অ্যান্ড পেরিসাইকেল আর পিথ অ্যান্ড মেডুলারি রেজ ইন প্রাইমারি স্টেমস অ্যান্ড রুটস। তাহলে বলছে প্যারেনকাইমা কলা কোথায় থাকছে, কর্টেক্সে থাকলো পিতে থাকলো পেরিসাইকেল পরিচক্রতে থাকলো, অ্যান্ড মেডুলারি রে করতে থাকবে এই যে মধ্য অংশ, এই অংশগুলোতে তোমার মেডুলারি রে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওকে, তারপর বলছে কি দেখো, ইন লিভস পাতার ক্ষেত্রে কি হচ্ছে, দ্য গ্রাউন্ড টিস্যু কনসিস্ট অফ থিন ওয়াল্ড ক্লোরোপ্লাস্ট কন্টেইনিং সেল কল্ড মেসোফিল সেল। তাহলে বললো গ্রাউন্ড মেরিস্টেম মানে ভূমিভাজক কলা বলতে কী বোঝাচ্ছে, যে সমস্ত কলাকে বোঝাচ্ছে শুধুমাত্র জাইলেম, ফ্লুয়েম এবং এপিডার্মিস বাদ দিয়ে। তার বাকি পড়ে থাকলে কি পড়ে থাকলো, তোমার কর্টেক্স পড়ে থাকলো, এন্ডোডার্মিস পড়ে থাকলো, পেরিসাইকেল পড়ে থাকলো, পিথ পড়ে থাকলো এবং মেডুলারি রেজ পড়ে থাকলো। এতগুলো কলা মিলে তৈরি হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম। এবং এরা তিন ধরনের কলা তৈরি থাকছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তার মধ্যে কর্টেক্স, পিথ, পেরিসাইকেল এবং মেডুলারি রেজ এই চারটে অংশ আবার কি তৈরি, প্যারেনকাইমা কলা দ্বারা তৈরি থাকে। পরের পেজ দেখছি আমরা দ্য ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবার এই যে ভাস্কুলার টিস্যু সিস্টেম বলতে কী হচ্ছে, ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে কি যারা কিছু পরিবহন করে, বলতে এখানে জাইলেম এবং ফ্লুয়েমকে বলা হয় ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবার থেকে বলছে দ্য ভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ কমপ্লেক্স টিস্যুস, দ্য ফ্লুয়েম অ্যান্ড দ্য জাইলেম। তাহলে ফ্লুয়েম জাইলেমকে কেন কমপ্লেক্স জটিল কলা বলা হচ্ছে, কারণ ফ্লুয়েম এবং জাইলেম হচ্ছে পার্মানেন্ট টিস্যু এবং এই টিস্যুর আবার অনেকগুলো ছোটো ছোটো সাব টাইপ রয়েছে, ভাগ রয়েছে এবং অনেকগুলো জিনিস নিয়ে এই কলাগুলো তৈরি হচ্ছে বলে এদেরকে কমপ্লেক্স টিস্যু বলা হয়। দ্য জাইলেম অ্যান্ড দ্য ফ্লুয়েম টুগেদার কনস্টিটিউট ভাস্কুলার বান্ডল। তাহলে ভাস্কুলার বান্ডল বলতে বলছে এখানে দেখো, এটা রয়েছে তোমার ফ্লুয়েম, এটা রয়েছে জাইলেম রিজিয়ন। এই জাইলেম আর ফ্লুয়েম দুটো মিলিয়ে তৈরি হচ্ছে কি একটা ভাস্কুলার বান্ডল। ইন ডাইকটিলিডোনাস স্টেম ক্যাম্বিয়াম ইজ প্রেজেন্ট বিটুইন ফ্লুয়েম অ্যান্ড জাইলেম। তাহলে বলছে ডাইকট, এই যে এখানে দেখো এটা হচ্ছে ডাইকট স্টেম। তো ডাইকট স্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যবর্তী অংশে ক্যাম্বিয়াম রয়েছে। ওকে,
Such vascular bundle, because of the presence of cambium, possesses the ability to form secondary xylem and secondary phloem tissue, and hence are called open vascular bundle. বললো কি যে এই যে ক্যাম্বিয়াম রয়েছে, এই ক্যাম্বিয়াম টিস্যুটা আসলে কি করে, এরা হচ্ছে যখন সেকেন্ডারি গ্রোথ হয় আর একটা গাছ যখন মোটা হয়, ঠিক হয়, তখন এর মধ্যে যে ক্যাম্বিয়ামটা থাকলো, ধরো নাম এখানে যে ক্যাম্বিয়াম টিস্যুটা থাকলো, সেই ক্যাম্বিয়াম টিস্যুটা ভেঙে কী করছে, ভিতরের দিকে এক ধরনের কলা তৈরি করবে, সেটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম, আর যেটা বাইরের দিকে এক ধরনের কলা তৈরি করবে সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লুয়েম। এর আগের এখানে এটা হচ্ছে এটা কিন্তু প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লুয়েম, কিন্তু যখন এরা কোষ বিভাজন হবে তখন মানে এই ক্যাম্বিয়ামটা বিভাজিত, রেড কালারের ক্যাম্বিয়ামটা যখন বিভাজিত হবে, তো বাইরের দিকে এবং ভিতরের দিকে তোমার গৌণ কলা তৈরি করবে। তো বাইরের দিকে গৌণ কলাটাকে বলা হয় সেকেন্ডারি ফ্লুয়েম, ভিতরের দিকে গৌণ কলাটাকে বলা হয় সেকেন্ডারি জাইলেম। এই যে সেকেন্ডারি জাইলেম আর সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করলো। এবার এটা হচ্ছে প্রাইমারি জাইলেম, এটা আগে ছিল আমার প্রাইমারি জাইলেম, আর এটা হচ্ছে প্রাইমারি ফ্লুয়েম। তাহলে এটা একমাত্র ডাইকট উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যাবে, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। এবং এরকম ভাস্কুলার বান্ডেলকে বলা হচ্ছে ওপেন ভাস্কুলার বান্ডেল। ওকে, এটাকে বলা হয় ওপেন কনজয়েন্ট এবং কনজয়েন্ট কোল্যাটেরাল, মানে এরা কনজয়েন্ট মানে পাশাপাশি যুক্ত অবস্থা রয়েছে, কোল্যাটেরাল মানে পাশাপাশি অবস্থান করছে, আর ওপেন মানে হচ্ছে এখানে ক্যাম্বিয়াম রয়েছে। In the monocotyledon একবীজপত্রীতে the vascular bundles have no cambium present in them. তাহলে এটা এই যে মনোকট স্টেমের ক্ষেত্রে দুজনের মধ্যে কি থাকে না, কোনো ক্যাম্বিয়াম থাকে না। There is no cambium. Hence, since they do not form the secondary tissues, they are referred to as closed. এখানে ক্যাম্বিয়াম টিস্যু না থাকার জন্য এরা কি করে না, এরা সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করে না। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি, এটা কনজয়েন্ট কোল্যাটারাল পেলে এখানে পাবে কনজয়েন্ট কোল্যাটারাল বাট ক্লোজড। তাহলে যখন ক্যাম্বিয়াম থাকবে তখন সেটা ওপেন, যখন ক্যাম্বিয়াম থাকবে না সেটা হয়ে গেল ক্লোজড। তারপর বলছে দেখো, when xylem and phloem, যখন xylem and phloem within our vascular bundles are arranged in a alternate manner along the different radius, the arrangement is called radial such in roots. তাহলে যত সে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী যারই হোক না কেন, যখন মূলের সেকশন দেখতে যাব আমরা, তো মূলের ক্ষেত্রে এরকম রেডিয়াল ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যাবে, যেখানে কোল্যাটারাল এবং কনজয়েন্ট না, অর্থাৎ জাইলেম ফ্লুয়েম পাশাপাশি পরপর অবস্থান করছে না, এখানে জাইলেম থাকছে এবং এই জাইলেমের পরে আবার ফ্লুয়েম আলাদাভাবে থাকছে। ওকে, এটা কেন করা হচ্ছে, এটা এফিসিয়েন্টলি ওয়াটারকে ট্রান্সপোর্ট করার জন্য, উদ্ভিদ যাতে খুব সহজে এবং খুব দক্ষভাবে জল এবং খাদ্যের পরিবহন করতে পারে ঠিকঠাক, তার জন্য জাইলেম এবং ফ্লুয়েমকে আলাদা করে দেওয়া হয়েছে। বিশেষ করে রুটের ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে। The xylem and phloem are jointly situated along the same radius of vascular bundles. Such vascular bundles are common in stem and leaves. তাহলে হচ্ছে এখানে বলছে ইন কনজয়েন্ট টাইপ মানে হচ্ছে কনজয়েন্ট মানে পাশাপাশি থাকা। The vascular bundles, the xylem and phloem are jointly situated. এখানে দেখো এর ক্ষেত্রে কিন্তু ফ্লুয়েম এবং জাইলেম পাশাপাশি অবস্থান করেছে, কিন্তু এক্ষেত্রে দেখো যা ফ্লুয়েম এবং জাইলেম পরস্পরের সঙ্গে জয়েন্টলি অবস্থান করেছে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে কনজয়েন্ট। এটা কোথায় পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে কাণ্ড এবং পাতার মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে কনজয়েন্ট করে এই যে কনজয়েন্ট লিখলাম এখানে, কনজয়েন্ট জিনিসটা পাওয়া যাচ্ছে কোথায়, লিফ আর স্টেমে, আর মূলের ক্ষেত্রে শুধুমাত্র রেডিয়াল পাওয়া যাচ্ছে। The conjoint vascular bundles usually have the phloem located only on the outer side of xylem. তো কনজয়েন্ট ক্ষেত্রে কী হচ্ছে, ফ্লুয়েমটা কী হচ্ছে বাইরের দিকে হবে এবং জাইলেমটা ভিতরের দিকে থাকবে।
তাহলে এখানে কী কী পেলাম আমরা? 1 নম্বর পেলাম যে যখন জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে ক্যাম্বিয়াম থাকছে, সেই ক্যাম্বিয়ামটাকে কী বলছে থাকার জন্য একে বলা হচ্ছে ওপেন টাইপ অফ ভাস্কুলার বান্ডল। এবং এই ক্যাম্বিয়ামটা কী করে যখন সেকেন্ডারি গ্রোথ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে, তখন সেটা বাইরের ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করছে। ওকে, তারপর হচ্ছে কি যে আর মনোকটিলিডনের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে কোনো ক্যাম্বিয়াম থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার নো ক্যাম্বিয়াম। সো এটা হচ্ছে ক্লোজ টাইপের, ক্লোজ ভাস্কুলার বান্ডল। আবার হচ্ছে রেডিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি অবস্থান করছে, কিন্তু পরপর অবস্থান করে না। এখানে জাইলেম, এখানে ফ্লুয়েম, কিন্তু এক্ষেত্রে দেখো পাশাপাশি অবস্থান করছে, এই জন্য নাম হচ্ছে কনজয়েন্ট। আশা করি বুঝতে পেরেছি পেজটা। এরপরে চলে এসছে অ্যানাটমি অফ ডাইকটিলিডোনাস অ্যান্ড মনোকটিলিডোনাস প্ল্যান্ট, অর্থাৎ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে অ্যানাটমি ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। বলছেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং of tissues organization in roots, stems and leaves, it is convenient to study the transverse section of mature zone of this region. তাহলে বলছে যে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ভালোভাবে সাধারণত বুঝে নেওয়ার জন্য, ভালোভাবে বোঝার জন্য যে কীভাবে কলাগুলো টিস্যু অর্গানাইজেশন, অর্থাৎ কীভাবে কলাগুলো সজ্জিত রয়েছে কোথায়, মূল, কাণ্ড এবং পাতায়, তার জন্য কনভেনিয়েন্ট, সুবিধাজনকভাবে টু স্টাডি দ্য ট্রান্সফার সেকশন, অর্থাৎ এটা যদি একটা স্টেম হয়, স্টেমটাকে আমরা ট্রান্সফার এভাবে সেকশন করার পরে তার অন্তর্গঠনগুলো আমরা দেখব। প্রথম আসছে কি ডাইকটিলিডোনাস রুট, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের মানে মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ধরে এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। এখানে কী কী রয়েছে দেখো। প্রথমে মূলের ক্ষেত্রে হচ্ছে লুক অ্যাট দ্য 6.3, ইট শোজ দ্য ট্রান্সফার সেকশন অফ সানফ্লাওয়ার। তাহলে এগুলো এই যে গঠনগুলো হচ্ছে কোথায়, সানফ্লাওয়ার মানে সূর্যমুখীর মূলকেও দেখানো হবে। এবার বলে দ্য আউটার মোস্ট লেয়ার ইজ এপিব্লেমা। এটা মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন হয় যে মূলের ত্বককে কি বলা হয়, মূলের ত্বককে বলা হচ্ছে এপিব্লেমা, অর্থাৎ এপিডার্মিস অফ রুট, এটাকে বলা হচ্ছে এপিব্লেমা। ক্লিয়ার? মেনি অফ দ্য সেলস অফ এপিব্লেমা প্রোট্রুডেড ইন দ্য ফর্ম অফ ইউনিসেলুলার রুট হেয়ার। মানে এই যে এপিব্লেমা, এই যে রুট এপিডার্মিস, যেটা হচ্ছে এপিব্লেমা বলা হলো। এখান থেকে অনেকগুলো কোষ, যেহেতু এটা একটাই স্তরে থাকে, তার অনেকগুলো কোষ বাইরের দিকে বর্ধিত হয়ে গিয়ে একটা এককোষী মূল তৈরি করে, তাকে বলা হচ্ছে এককোষী মূল তৈরি করে। তাহলে মনোকট প্ল্যান্টের বৈশিষ্ট্য হয়ে গেল কি, যে এদের বাইরে যে এপিডার্মিস থাকে তার কিছু কিছু কোষ কী হয়, বাইরের দিকে প্রোট্রুড আউট হয়ে যায়, অর্থাৎ বড়ো হয়ে যায়। বড়ো হয়ে যাওয়ার ফলে কী তৈরি করে, সেখানে তৈরি করে তোমার এক ধরনের এককোষী মূল, এদেরকে এককোষী মূল তৈরি করে। রুট হেয়ার বলছে দ্য কর্টেক্স কনসিস্ট অফ সেভারাল লেয়ার অফ থিন ওয়ালড প্যারেনকাইমা সেল উইথ ইন্টারসেলুলার স্পেস। মানে এই দেখো এখানে ভালো করে লক্ষ্য করো যে এই পুরো রিজিয়নটা হচ্ছে কর্টেক্স। তাহলে কর্টেক্সটা হচ্ছে কি অনেকগুলো লেয়ার নিয়ে তৈরি থাকছে, এবং কর্টেক্সের মধ্যে যে কোষগুলো থাকছে সেই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস। এবং এই প্যারেনকাইমাটাস সেলের মধ্যে কি রয়েছে, অনেক ইন্টারসেলুলার স্পেস রয়েছে। হলো, তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি the innermost layer of cortex is called endodermis. তাহলে কর্টেক্সটা যে জায়গায় শেষ হচ্ছে, এই পুরো রিজিয়নটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, পুরো গ্রিন রিজিয়নটা। তাহলে যে জায়গাটা শেষ হলো সেই অংশটাকে বলা হচ্ছে মনোকটিলিডন, ডাইকটিলিডন। ওকে, তারা বলছে কি ইট কম্প্রাইজেস এ সিঙ্গেল লেয়ার অফ ব্যারেল শেপড সেল উইদাউট এনি ইন্টারসেলুলার intercellular spaces. The tangential as well as radial wall of the
The tangential as well as the radial wall of endodermal cells have a deposition of water impermeable oxymaterial suberin in the form of Casparian strip. মানে কি হয় এখানে, যখন তুমি এদের এন্ডোডার্মিসটা লক্ষ্য করবে, তো এন্ডোডার্মিস কেমন হয়, এই এন্ডোডার্মিস ধরে নাও, তো এন্ডোডার্মিসটা যে জল ব্যাকফ্লো হয়ে সাধারণত মূল থেকে বেরিয়ে না যায়, তার জন্য কি এখানে একটা সুবেরিনের লেয়ার থাকে। সুবেরিন হচ্ছে হাইড্রোফোবিক জল বিকর্ষী মলিকুল। এই জল বিকর্ষী মলিকুলগুলো কী করে, এখান থেকে জলটা ব্যাকফ্লো হয়ে, যেহেতু এখানে জাইলেম রয়েছে, জাইলেম থেকে জলটা শোষণের উপর দিয়ে যাবে, কিন্তু কোনো কারণে যে ব্যাকফ্লো না হয়, অর্থাৎ এটা আবার মূল থেকে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য কি হচ্ছে, এগুলোতে তোমার সুবেরিনের একটা লেয়ার থাকছে, সুবেরিন। এটাকে বলা হচ্ছে তোমার ক্যাসপেরিয়ান পট্টি বা ক্যাসপেরিয়ান স্ট্রিপস। নেক্সট টু এন্ডোডার্মিস লাইজ এ ফিউ লেয়ার, next to endodermis lies a few layer of thick-walled parenchymatous cells referred to as pericycle. তাহলে কি হলো, সবচেয়ে বাইরে থাকলে এপিডার্মিস, একটাই লেয়ার যুক্ত। এপিডার্মিসের সঙ্গে কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা যুক্ত, এবং এপিডার্মিসের বাইরের দিয়ে কি হচ্ছে, ওরা রুট গ্রোথ করছে। সেই রুটগুলো হচ্ছে ইউনিসেলুলার, এক কোষে হচ্ছে, এবং এরা ওয়াটার অ্যাবজর্পশনে সাহায্য করছে। দ্বিতীয় আসলো কর্টেক্স বা বহিস্তর অনেকগুলো স্তর নিয়ে তৈরি থাকবে, এবং কর্টেক্সের মধ্যে কি থাকবে, এর সবচেয়ে ভিতরের দিকে যে স্তরটা তার নাম হচ্ছে এন্ডোডার্মিস, এবং এখানে কি ইন্টারসেলুলার স্পেস থাকবে। এরপর 3 নম্বর পয়েন্ট চলে আসলো কি, যে এই যে এন্ডোডার্মিস লেয়ার রয়েছে, সেখানে সুবেরিনের সঙ্গে এক ধরনের ওয়াল থাকবে, যেটা জাইলেম থেকে জলকে ব্যাকফ্লো হয়ে বাইরে বেরিয়ে যেতে দিবে না। ওকে, তারপর হচ্ছে কি 3 নম্বর হলো, তারপর হচ্ছে কি এন্ডোডার্মিসের পরে আরেকটা লেয়ার থাকবে, তার নাম হচ্ছে পেরিসাইকেল। এই পেরিসাইকেলটাও কিন্তু প্যারেনকাইমা কলা দ্বারা তৈরি থাকে। তাহলে এই পেরিসাইকেলটা হচ্ছে কি, পেরিসাইকেল যেটা আছে সেটা কিন্তু প্যারেনকাইমা দ্বারা তৈরি থাকছে। ইনিশিয়েশন অফ ল্যাটারাল রুটস অ্যান্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম ডিউরিং দ্য সেকেন্ডারি গ্রোথ টেক্স প্লেস ইন দিস সেল। তাহলে বললো ইনিশিয়েশন অফ ল্যাটারাল রুটস, অর্থাৎ পার্শ্ববর্তী কোনো যদি শাখা প্রশাখা রুটের তৈরি হয় ভাস্কুলার ক্যাম্বিয়াম ডিউরিং দ্য সেকেন্ডারি গ্রোথ। এই ভাস্কুলার ক্যাম্বিয়াম রয়েছে, সেটা সেকেন্ডারি গৌণ বৃদ্ধির সময় ইন দিস সেলস টেক্স প্লেস। দ্য পিথ ইজ স্মল অ্যান্ড ইনকনসপিকুয়াস, অর্থাৎ তুমি যদি মনোকট প্ল্যান্ট দেখতে যাও, তো মনোকট প্ল্যান্টের এই যে পিথ রিজিয়নটা, এটা হচ্ছে কি ইনকনসপিকুয়াস, অর্থাৎ অস্পষ্টভাবে থাকছে এবং খুব ছোট হবে, মানে এদের পিথ ছত্র চেনা যাবে না। The pith is small. The parenchymatous cells which lies between the xylem and phloem are called conjoint vascular bundle. অর্থাৎ বললো কি, the parenchymatous cell which lies between xylem and phloem, xylem এবং phloem-এর মধ্যে, এই যে xylem এটা, এগুলো phloem, তো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যে প্যারেনকাইমাটাস টিস্যু থাকছে সেগুলোকে কনজাংটিভ টিস্যু বলে। এগুলোকে বলা হয় কনজাংটিভ টিস্যু, কনজাংটিভ টিস্যু বলা হয়। হলো, তারা বলছে কি দেয়ার আর ইউজুয়ালি 2 to 4 জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্যাচেস। তাহলে এখানে মনোকটের ক্ষেত্রে জাইলেম প্যাচের পরিমাণ, অর্থাৎ এই দেখো 1 2 3 4, এটা হচ্ছে কি তাহলে মনোকটের ক্ষেত্রে জাইলেম প্যাচের পরিমাণটা থাকবে মাত্র 2 থেকে 4 খানা। লেটার এ ক্যাম্বিয়াম রিং ডেভেলপ বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, all tissues on the inner side of endodermis, the pericycle, vascular bundle and something pith constitute stele. তাকে বলছে যে এই যে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিসের ভিতরে কি রয়েছে, এখানে পেরিসাইকেলের পরিচক্র রয়েছে, তারপর হচ্ছে কি ভাস্কুলার বান্ডল, জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে, মধ্যে পিথ। এই 3টে অংশ নিয়ে, অর্থাৎ পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল এবং পিথ, এই 3টি অংশকে নিয়ে হচ্ছে স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভ।
তাহলে বুঝতে পারলে যে এখানে বাইরের দিকে একটা লেয়ারযুক্ত এপিডার্মিস থাকলো, এই এপিডার্মিসটা প্রোট্রুড আউট অর্থাৎ বাইরের দিকে বেরিয়ে গিয়ে তোমার কী তৈরি করলো, ইউনিসেলুলার রুট হেয়ার তৈরি করলো। এপিডার্মিসের পরে তোমার অনেকগুলো লেয়ারযুক্ত কর্টেক্স থাকবে, এই কর্টেক্সের পরে থাকবে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপোরিয়ান পট্টি থাকবে যেটা সুবিরাইজ, যেটা ওয়াটারের ব্যাকফ্লো হতে প্রিভেন্ট করে। তারপর আর কী করছে, তার নিচে থাকছে কি প্যারেনকাইমাটাস টিস্যু থাকবে কিছু, এবং 2 থেকে 4টি জাইলেম কলা অনুপস্থিত থাকবে। ওকে হলো, এবং সঙ্গে কেন্দ্রের দিকে যে এন্ডোডার্মিসের পরে পেরিসাইকেল থাকবে, এদিকে তোমার থাকবে কি ভাস্কুলার বান্ডেল থাকবে, এবং পিথ, এই 3টে রিজনকে একসাথে বলা হচ্ছে তোমার স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভ। এরপর চলে মনোকটিলিডনাল রুট, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে মুটটা পাওয়া যাচ্ছে সেখানে কী হচ্ছে দেখো, দ্য অ্যানাটমি অফ দ্য মনোকটস রুটস ইজ সিমিলার টু দ্যাট অফ ডাইকট রুট ইন মেনি স্পেক্টস। তাহলে মনোকটের মতো হচ্ছে ডাইকট রুটগুলো, ডাইকট রুটের মতো মনোকট রুটগুলো একই রকমের, কিছু কিছু ক্ষেত্রে তোমার একটু আলাদা রয়েছে। যেমন বলছে এখানে ইট হ্যাজ এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল, পিথ। তাহলে এখানে কী রয়েছে, প্রথমে বাইরের দিকে এপিডার্মিস রয়েছে, অনেকগুলো লেয়ারযুক্ত কর্টেক্স রয়েছে, তারপর ভিতরের দিকে এন্ডোডার্মিস রয়েছে, তার ভিতরে রয়েছে পেরিসাইকেল পরিচক্র রয়েছে, এবং সব ভিতরের দিকে থাকছে পিথ। As compared to the dicot root which have fewer xylem bundles, there are usually more than 6. মনে রাখবে যখন এই যে তোমার এই যে 1 2 3 4 5 6 7 8 মনোকটের ক্ষেত্রে মনোকট রুটের ক্ষেত্রে এটা থাকবে কত, মোর দ্যান 6, মূর্ধন্যের ক্ষেত্রে, এবং থাকছে কি মনোকটের ক্ষেত্রে কত হবে, মনোকটের ক্ষেত্রে তাহলে মনোকটের ক্ষেত্রে থাকলো কত, মোর দেন 6, আর ডাইকটের ক্ষেত্রে 2 to 4। তাহলে ডাইকট যখন রুট আমি পড়বো তখন সেখানে পেলাম ভাস্কুলার বান্ডল, মানে এখানে জাইলেম প্যাচ থাকবে কত, জাইলেম প্যাচগুলো থাকবে 2 to 4, কিন্তু মনোকটের ক্ষেত্রে জাইলেম প্যাচ থাকবে মোর দেন 6, তারপর বলছে এবার 6 as compared to the both dicot and root which have fewer xylem bundle হয়ে গেল। there are মানে মোর দেন 6 পলি আর্চ, এটাকে বলো মোর দেন 6 যখন থাকবে তখন সেটাকে পলি আর্ক বলা হয়। জাইলেম বান্ডেল পিথ ইজ এ লার্জ, কিন্তু ডাইকটের ক্ষেত্রে কি পড়লো, ডাইকটের ক্ষেত্রে পিথটা খুব স্মল অ্যামাউন্টে ছিল, কিন্তু মনোকটের ক্ষেত্রে পিথটা হচ্ছে লার্জ থাকবে। মনোকটিলিডনস রুটস ডু নট আন্ডারগো অ্যানি সেকেন্ডারি ডিভিশন, মনোকট রুট যেটা আছে সেটা আর সেকেন্ডারি ডিভিশনে কনভার্ট হবে না, আর মনোকট কি থাকে না, ক্যাম্বিয়াম থাকে না। হয়ে গেল। এরপর নেক্সট পেজে চলে এসো, এবার হচ্ছে ডাইকটিলিডনাস রুট স্টেম, অর্থাৎ এক দ্বিবীজপত্রী উদ্ভিদের যে সমস্ত কাণ্ড রয়েছে সেই কাণ্ড এবার আমরা পড়ব। এটা কাণ্ড টিএস দেওয়া আছে, ট্রান্সফার সেকশন করা আছে, এবং সেটা এই ট্রান্সফার সেকশনটা করা আছে, ওটার আবার একটা স্মল পার্টকে এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো বলছে দ্য ট্রান্সফার সেকশন অফ typical young dicotyledonous stem shows that the epidermis is the outermost protective layer of the stem. তাহলে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বাইরের দিকের যে আবরণ থাকছে সেই আবরণটার নাম কি, এপিডার্মিস। তাহলে এপিডার্মিস হচ্ছে সবচেয়ে বাইরের আবরণের নাম এপিডার্মিস। কভার্ড উইথ এ থিন লেয়ার অফ কিউটিকেল, এবং ওর উপরে কি থাকছে, একটা পাতলা কিউটিকেলের আবরণ থাকছে, অর্থাৎ এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এই গ্রিন কালার হচ্ছে, এটা হচ্ছে কিউটিকেল।
কিউটিকেল হচ্ছে এক ধরনের হাইড্রোফোবিক সাবস্টেন্স, অর্থাৎ জল বিকর্ষী সমৃদ্ধ পদার্থ, যেটা সাধারণত কী করছে এর বাইরের দিকে থেকে প্রোটেকশনে সাহায্য করছে। এবং কিউটিকেল কী করছে, এই কাণ্ড থেকে যাতে বেশি বেশি জল বাষ্পাকারে বা ট্রান্সপিরেশন প্রক্রিয়া না বেরিয়ে যায় সেটাকে প্রোটেক্ট করছে। ইট মে বি আ ট্রাইকোমস অ্যান্ড ফিউ স্টোমাটা। তাহলে এই যে বাইরের দিকে কিউটিকেল, গ্রিন কালারের যে কিউটিকেলটা থাকলো এবং এতে কী থাকছে, এতে কিছু স্টোমাটা পতন থাকছে আর থাকছে কি ট্রাইকোমসটা কি জিনিস, মাল্টি সেলুলার হেয়ার্স। ট্রাইকোম হচ্ছে বহুকোষী এক ধরনের হেয়ার লাইক স্ট্রাকচার। The cells arranged in multiple layer between epidermis and pericycle constitute the cortex. তাহলে এখানে দেখো বলছে কি পেরিসাইকেল মানে এই যে এটা হচ্ছে ভিতর রিজিয়নটা যেটা আছে সেটা হচ্ছে পেরিসাইকেল। তো এখানে বাইরের দিকে কী থাকলো, এপিডার্মিস থাকলো এবং এপিডার্মিস হচ্ছে হাইপোডার্মিস, প্যারেনকাইমা, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, কর্টেক্স। তো কর্টেক্স কোনটা হলো এই এপিডার্মিস থেকে শুরু করে এই পেরিসাইকেলের মধ্যবর্তী যে জায়গা কি থাকবে, আউট অফ এই হাইপোডার্মিস থাকবে, প্যারেনকাইমা থাকবে, এন্ডোডার্মিস থাকবে, সেটা হচ্ছে তোমার কর্টেক্স রিজিয়ন। ইট কনসিস্ট অফ 3 সাবজোনস। এটা 3টে সাবজোন থাকছে, একটা হচ্ছে হাইপোডার্মিস, একটা প্যারেনকাইমা, একটা হচ্ছে তোমার এন্ডোডার্মিস। তাহলে দ্য আউটার হাইপোডার্মিস consists of few layer of collenchymatous cells just below the epidermis which provide mechanical strength to the young stem. তাহলে কি থাকলো, দেখো প্রথমে এপিডার্মিস আর ভিতরে থাকবে পেরিসাইকেল। এপিডার্মিস আর পেরিসাইকেলের মধ্যবর্তী অংশে 3টে জিনিস থাকলো, সেটা প্রথম হচ্ছে কি কোলেনকাইমা কলাযুক্ত হাইপোডার্মিস, প্যারেনকাইমা কলাযুক্ত যুক্ত থাকে তোমার প্যারেনকাইমাটাস, আর এন্ডোডার্মিস থাকছে তোমার কিসের, স্ক্লেরোকাইমা কলাযুক্ত থাকছে এন্ডোডার্মিস, প্যারেনকাইমা কলাযুক্ত। এবার জাস্ট বিলো দ্য এপিডার্মিস হুইচ প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য ইয়াং স্টেম। তাহলে যে হাইপোডার্মিস বলছে, হাইপোডার্মিসে কি এক ধরনের সিম্পল পার্মানেন্ট টিস্যু থাকবে, তার নাম হচ্ছে কোলেনকাইমা। এই কোলেনকাইমার কাজই হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়া। এবার কর্টিক্যাল লেয়ার্স বিলো হাইপোডার্মিস কনসিস্ট অফ রাউন্ডেড thin walled parenchymatous cell with conspicuous intercellular spaces. তাহলে এই এপিডার্মিস থেকে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত মধ্যবর্তী অংশকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্সের সবচেয়ে বাইরের দিকে লেয়ার হচ্ছে হাইপোডার্মিস, যেটা প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি হচ্ছে, কোলেনকাইমা কলা দ্বারা তৈরি হলো, তাই মেকানিক্যাল সাপোর্ট দিল। তারপর হচ্ছে কর্টিক্যাল লেয়ার্স বিলো হাইপোডার্মিস consist of rounded walled parenchymatous cell with conspicuous intercellular space। অর্থাৎ এই যে কর্টেক্স রিজিয়ন, এই যে কর্টেক্স রিজিয়নগুলো আছে, মানে এটা হচ্ছে হাইপোডার্মিসের নিচের রিজিয়ন, সেগুলোতে কিন্তু ইন্টারসেলুলার স্পেস থাকবে, অর্থাৎ প্যারেনকাইমাটা কলাযুক্ত হবে না। With conspicuous space, the innermost layer of the cortex is called endodermis. The endodermis are rich in starch grain and the layer is also referred to starch sheath. তাহলে এই যে এন্ডোডার্মিস থাকলো, এন্ডোডার্মিসের লেয়ারটা হচ্ছে স্টার্চ গ্রেইন ধরে রাখছে বলে একে বলা হয় স্টার্চ শীথ বা শ্বেতসারের আবরণ তৈরি করবে। তাহলে মনে রাখবে যে সেকশন করলে সবচেয়ে বাইরের দিকে লেয়ার এপিডার্মিস এবং ভিতরের এন্ডোডার্মিস। এই এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মধ্যবর্তী ভিতর পেরিসাইকেল। তার এপিডার্মিস থেকে পেরিসাইকেলের মধ্যবর্তী স্থানকে আমরা বলছি কর্টিক্যাল রিজিয়ন। এখানে 3টে লেয়ার থাকে। সবচেয়ে বাইরের দিকে থাকে হাইপোডার্মিস, যেটা কোলেনকাইমা কলাযুক্ত, যা হচ্ছে কি তোমার মেকানিক্যাল সাপোর্ট দিবে। তারপর থাকবে কি সঙ্গে কি প্যারেনকাইমা কলাযুক্ত ইন্টারসেলুলার স্পেস। তারপর থাকবে এন্ডোডার্মিস থাকবে। তারপর দেখ বলছে কি পেরিসাইকেল এবং এন্ডোডার্মিসের গায়ে কি থাকবে, স্টার্চ গ্রেন থাকবে বলে কি স্টার্চ শীথ বা আবরণ বলা হয়। পেরিসাইকেল ইজ প্রেজেন্ট অন দ্য ইনার সাইড
of the endodermis and above the phloem in the form of semilunar patches of sclerenchyma. এবার যে পেরিসাইকেল বা পরিচক্র পেলে, যে পেরিসাইকেলটা পেলাম, এই পেরিসাইকেল কোথায় রয়েছে? এটা এই যে ফ্লুয়েম, পেরিসাইকেলের পরে থাকবে কি ফ্লুয়েম। এই ফ্লুয়েমের উপরের দিকে অবস্থিত কোলেনকাইমা কলাযুক্ত এক ধরনের স্ক্লেরেনকাইমা কলাযুক্ত এক ধরনের লেয়ার, সেমিলুনার প্যাচেস। ওকে, তাহলে এই যে পেরিসাইকেলটা হয়ে গেল কি কোলেনকাইমা কলা, পেরিসাইকেল হয়ে গেল কোলেনকাইমা, পেরিসাইকেল স্ক্লেরেনকাইমা। তাহলে এপিটা হাইপোডার্মিস হয়ে গেল কোলেনকাইমা কলাযুক্ত, প্যারেনকাইমা কলাযুক্ত কর্টিক্যাল সেল রয়েছে ওখানে। এন্ডোডার্মিস হয়ে গেল তোমার, এটাও স্ক্লেরেনকাইমা কলাযুক্ত। অন্য যে পেরিসাইকেল যেটা আছে সেটা কিন্তু স্ক্লেরেনকাইমা কলাযুক্ত হলো। In between the vascular bundles there are few layer of radially placed parenchymatous cells which constitute medullary rays. A large number of vascular bundles are arranged in the rings. তাহলে বলছি যখন আমি ডাইকট পড়বো, ডাইকটের ক্ষেত্রে কিন্তু ভাস্কুলার বান্ডলগুলো এক্ষেত্রে কি হচ্ছে যে এগুলো সব যে রয়েছে ভাস্কুলার বান্ডলগুলো অ্যারেঞ্জ করছে রিংয়ের মাধ্যমে। দেখো পরপর রিং লাইক স্ট্রাকচার অ্যারেঞ্জ রয়েছে। দ্য রিং অ্যারেঞ্জ ভাস্কুলার বান্ডল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইকট। এই যে রিংয়ের মতো যে অবস্থান করছে, আর দেখো রিংয়ের মতো যে অবস্থান করছে, এই রিংয়ের মতো অবস্থান করাটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার ডাইকট স্টেমের ক্যারেক্টারিস্টিক্স ফিচার, অর্থাৎ ডাইকট স্টেমের যে মূল বৈশিষ্ট্য মূলের কাণ্ডের, সেই কাণ্ডের সাথে বৈশিষ্ট্য হচ্ছে কি এগুলো গোল আকারে অর্থাৎ রিং আকারে অ্যারেঞ্জ করবে। ইন রিং অ্যারেঞ্জমেন্ট ভাস্কুলার বান্ডল আর ক্যারেক্টারাইজড অফ ডাইকট স্টেম। ইচ ভাস্কুলার বান্ডলস ইজ কনজয়েন্ট ওপেন উইথ এন্ডার্ক প্রোটোজাইলেম। মানে হচ্ছে তাহলে প্রত্যেকটা যে ভাস্কুলার বান্ডল, এখানে যে ভাস্কুলার বান্ডলগুলো তুমি দেখতে পাচ্ছ, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে এই ভাস্কুলার বান্ডলটা যে আমি বড় করে দেখা, ধরুন এটাকে আমি বড় করে দেখাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে বাইরের দিকে ফ্লুয়েম রয়েছে, বাইরের দিকে এটা ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে, আর ক্যাম্বিয়াম টিস্যুর বাইরের দিকে কি রয়েছে? এখানে সেকেন্ডারি ফ্লুয়েম রয়েছে, সেকেন্ডারি জাইলেম রয়েছে হলো। এবং এই যে রিং লাইক স্ট্রাকচার, তো এটা হচ্ছে ভাস্কুলার, মানে এটা ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এবার ক্যাম্বিয়াম যে রয়েছে, সেই ক্যাম্বিয়ামে কি রয়েছে? বাইরের দিকে রয়েছে ফ্লুয়েম আর ভিতরের দিকে রয়েছে জাইলেম। এবং এই জাইলেমের আবার দেখা যাচ্ছে এন্ডার্ক প্রকৃতির মানে হচ্ছে মেটাজাইলেমগুলো বাইরের দিকে থাকবে, প্রোটোজাইলেমগুলো ভিতরের দিকে থাকবে। মেটাজাইলেম হচ্ছে মোটা জাইলেম অর্থাৎ, এবং এর সাধারণত কি তো কি হলো এটা? এই যে জাইলেম। এবার এই জাইলেমগুলো দু রকমের হচ্ছে, একটা হচ্ছে দেখো মোটা মোটা আকারের যেগুলো জাইলেম রয়েছে সেগুলো হচ্ছে মেটাজাইলেম, আর ছোট ছোট আকারের জাইলেমগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেমগুলো হচ্ছে কি ভিতরের দিকে আছে, আর মেটাজাইলেমগুলো বাইরের দিকে আছে। আর কি প্রথমে প্রোটোজাইলেম তৈরি হয়, তারপর মেটাজাইলেম তৈরি হয়। তাই প্রোটোজাইলেম অর্থাৎ এর সিনথেসিসটা ভিতর থেকে বাইরের দিকে হবে, এটাকে বলা হচ্ছে এন্ডার্ক প্রকৃতির জাইলেম। তাহলে এক নম্বর হচ্ছে কি কনজয়েন্ট মানে হচ্ছে জাইলেম আর ফ্লুয়েম পাশাপাশি অবস্থান করছে বলে কনজয়েন্ট। তারপর হচ্ছে ওপেন মানে হচ্ছে কি জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে কি রয়েছে? ক্যাম্বিয়াম থাকছে, ওপেন বলা হয়। 3 নম্বর হচ্ছে কি এন্ডার্ক প্রোটোজাইলেম মানে হচ্ছে যখন মেটাজাইলেম বাইরের দিকে থাকবে এবং প্রোটোজাইলেমগুলো ভিতরের দিকে থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কি এন্ডার্ক জাইলেম। এরপর হচ্ছে কি a large number of rounded parenchymatous cells with large intercellular space which occupy the central portion of the stem constitute pith.
তাহলে এর ভিতরের দিকে একবার এই যে ভিতর রিজন, এই একবার সেন্টার রিজন, অর্থাৎ সেন্টার রিজনে রয়েছে, সেই রিজনটাতে কী থাকছে, স্টেম কনস্টিটিউট পিথ, এই রিজনটাকে আমরা বলছি পিথ। তাহলে কী কী থাকলে দেখো, প্রথমে হচ্ছে কি বাইরের দিকে থাকলে এপিডার্মিস, এপিডার্মিসের সাধারণত বাইরের দিকে একটা থিক কিউটিক্যাল লেয়ার থাকবে, যেটা ডেসিকেশনে সাহায্য করবে, অর্থাৎ যাতে জলগুলো বেরিয়ে না চলে যায়। এবার এখানে থাকবে কি, এপিডার্মিসটা কনভার্ট হয়ে গিয়ে তোমার তৈরি করছে ট্রাইকোমস, অর্থাৎ মাল্টিসেলুলার হেয়ার। তারপরে চলে আসছে কি, এই এপিডার্মিসের পরে আর এখানে যে এন্ডোডার্মিস রয়েছে, এন্ডোডার্মিস, এই এপিডার্মিস আর এন্ডোডার্মিস, তো এই এন্ডোডার্মিস পর্যন্ত যে পেরিসাইকেল বা পরিচক্র, তাহলে এই এপিডার্মিস থেকে পরিচক্র পর্যন্ত এই চক্রটাকে বলা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এখানে তিনটে জিনিস রয়েছে, এক হচ্ছে হাইপোডার্মিস, যেটা কোলেনকাইমা কলাজে তৈরি মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে, প্যারেনকাইমাটাস টিস্যু রয়েছে, এবং তোমার রয়েছে কি এন্ডোডার্মিস, যেটা স্ক্লেরেনকাইমা কলা দ্বারা তৈরি থাকে। এরপরে থাকছে কি, তারপর থাকছে পেরিসাইকেল। পেরিসাইকেলে কি থাকছে, এন্ডোডার্মিস আর রিচ ইন স্টার্চ প্রেজেন্ট অন দ্য ইনার সাইড অফ দ্য pericycle is present on the inner side of the phloem in the form of semilunar patches of sclerenchyma। তারপর বলছে কি, এরপরে যে ভাস্কুলার বান্ডলগুলো কীরকম হচ্ছে, ও কনজয়েন্ট হচ্ছে, ওপেন হচ্ছে এবং এন্ডার্ক হচ্ছে। কনজয়েন্ট মানে জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি, কনজয়েন্ট মানে হচ্ছে এখানে জাইলেম আর এখানে ফ্লুয়েম, জাইলেম এবং ফ্লুয়েম পরপর অবস্থান করে, এই জন্য হচ্ছে কি এটা কনজয়েন্ট। ওপেন কেন, এখানে ভাস্কুলার বান্ডল প্রেজেন্ট রয়েছে বলে বলা হচ্ছে ওপেন। এবং সাধারণত বলছে কি এন্ডাক মানে হচ্ছে এখানে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম দুরকম জাইলেম রয়েছে, তার মধ্যে মেটাজাইলেমটা বাইরের দিকে, মেটাজাইলেমটা বাইরের দিকে, প্রোটোজাইলেম ভিতরের দিকে, বলে এদের গ্রোথটা কী হচ্ছে, প্রোটোজাইলেম টু মেটাজাইলেম, এটাকে এন্ডাক্স বলা হচ্ছে। হলো, এবং মধ্যখানে কী পিথ থাকছে, তাহলে মনোকর্ডের পার্থক্য, এতে মনোকর্ডের কি ইউনিসেলুলার হেয়ার থাকলো, ডাইকর্ডের মাল্টিসেলুলার হেয়ার থাকলো। মনোকর্ডের ক্ষেত্রে সাধারণত কর্টেক্স লেয়ার রয়েছে, এবং কর্টেক্স লেয়ারটার সাধারণত কী হচ্ছে, এখানে ডাইকর্ডের ক্ষেত্রে সে তিনটা অংশ নিয়ে তৈরি হচ্ছে, কর্টিক্যাল সেলটা, কলেনকাইমা, প্যারেনকাইমা এবং সাধারণত এন্ডোডার্মিস কলা দিয়ে, তার পেরিসাইকেল বা পরিচক্র রয়েছে, পরিচক্রের ভিতরে সাধারণত প্যাসেজ, ওই যেখানে স্লাইন দেওয়া হয়েছে, হলো পিথ থাকলো। এই হয়ে গেল তোমার ডাইকটিলিনাস স্টেমের বৈশিষ্ট্য। নেক্সট পেজ হচ্ছে মনোকোটিলিডন স্টেম, অর্থাৎ একবীজপত্রী। তাহলে মনোকোটিলিডন স্টেম যখনই পড়তে যাবে তখনই প্রথমে ভেবে নেবে স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এর যে ভাস্কুলার বান্ডেল রয়েছে, এই ভাস্কুলার বান্ডেল রয়েছে সেটা ছড়িয়ে ছিটিয়ে দেয়, স্ক্যাটার্ড। ডাইকটের ক্ষেত্রে কি পেলে রেডিয়াল, অর্থাৎ ওরা একটা রিং আকারে অবস্থান করছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, ভাস্কুলার বান্ডেল ছড়িয়ে ছিটিয়ে থাকছে, ভাস্কুলার বান্ডেলের মধ্যে কোনো রকম ক্যাম্বিয়াম থাকে না, এরকম শুধু ভাস্কুলার বান্ডেলকে বলা হয় খিচুড়ি। তারপর যেখানে দেখো বলছি কি, দ্য মোনোকট স্টেম হ্যাজ স্ক্লেরেনকাইমাটাস হাইপোডার্মিস। তাহলে এর প্রথম টার্মটা হচ্ছে এখানে হাইপোডার্মিস। এই হাইপোডার্মিস রিজন, হাইপো মানে নিচে, কার নিচে, এপিডার্মিসের নিচে। হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকাইমা কলা, আর যখনই স্ক্লেরেনকাইমা কলা পাবে তখনই কাজ হচ্ছে কি ওর মেকানিক্যাল সাপোর্ট করা। তারা কি হয়ে গেল, বললো কি যে মনোকট স্টেমের যে প্রথম লেয়ারটা, দ্বিতীয় লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা যুক্ত, স্ক্লেরেনকাইমা। A large number of scattered vascular bundles, each surrounded by a sclerenchymatous bundle sheath and large conspicuous parenchymatous ground tissue
তাহলে এখানে কী করেছে দেখো, প্রথম হচ্ছে কি যে হাইপোডার্মিস লেয়ারটা রয়েছে, সেই হাইপোডার্মিস লেয়ারটা হচ্ছে স্ক্লেনকামা কলাযুক্ত এবং এদের অনেকগুলো ভাস্কুলার বান্ডেল থাকে এবং সেগুলো স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং প্রত্যেকটা ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে, অর্থাৎ ধরুন এটা যদি ভাস্কুলার বান্ডেল হয়, এটা ভাস্কুলার বান্ডেল হয়, তো এখানে কী রয়েছে, জাইলেম ফিলিয়াম পেঁচিয়ে অবস্থান করে রয়েছে এবং এর বাইরের দিকে একটা আবরণ রয়েছে, সে আবরণের নাম হচ্ছে তোমার স্টার্চ শীত, বান্ডেল শীত বলো, বান্ডেলের আবরণ। তারপর হচ্ছে কি, এবং এই যে গ্রাউন্ড মেরিস্টেম রয়েছে, যে ভিতরে যে অংশগুলো সবুজ অংশটা রয়েছে, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার প্যারেনকাইমাটাস টিস্যু। ভাস্কুলার বান্ডেলস আর কনজয়েন্ট অ্যান্ড ক্লোজড। কনজয়েন্ট মানে হচ্ছে যে ভাস্কুলার বান্ডেলগুলো পাশাপাশি অবস্থান করছে, এরকমভাবে অবস্থান করছে, যেখানে তোমার এদিকে তোমার জাইলেম থাকছে, এদিকে ফ্লুয়েম থাকছে। এক হচ্ছে কি, এটা তোমার কী থাকে, এখানে থাকছে তোমার জাইলেম, এখানে থাকছে ফ্লুয়েম, এবং এদের মধ্যে যেহেতু কোনো ক্যাম্বিয়াম থাকে না, তাই এর হচ্ছে ক্লোজড। আর কি হচ্ছে, ক্লোজড হয়ে গেল। তারপর বলছে কি, পেরিফেরাল ভাস্কুলার বান্ডলস আর জেনারেলি স্মলার দ্যান দ্য সেন্ট্রালি লোকেটেড ওয়ান্স। জাস্ট একটু এখানে লক্ষ্য করলে দেখতে পাবে যে পার্শ্বের দিকে যে সমস্ত ভাস্কুলার বান্ডলগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ছোট ছোট, কার তুলনায়, সেন্ট্রালের দিকে যেগুলো ভাস্কুলার বান্ডল রয়েছে তার তুলনায়। দ্য ফ্লুয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট। ফ্লুয়েম প্যারেনকাইমা থাকছে না এখানে, অর্থাৎ ফ্লুয়েমের সিভ টিউব, সিভ সেল এবং ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার, তো এদের ক্ষেত্রে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকবে না, কারণ ফ্লুয়েম প্যারেনকাইমা হচ্ছে জীবিত কলা, আর এদের সাথে কি ফ্লুয়েমটা হচ্ছে তোমার মৃত কলা। অ্যান্ড ওয়াটার কন্টেইনিং ক্যাভিটিস আর প্রেজেন্ট উইদিন দ্য ভাস্কুলার বান্ডল। present within the vascular bundle. Water containing the phloem parenchyma is absent. এদের কি সিভ টিউব, সিভ সেল, ফ্লেম ফাইবার থাকলে ফ্লেম প্যারেনকাইমা থাকে না, ওই জন্য ফ্লেম বলা হয় ডেড টিস্যু। এবং এদের ওয়াটার কন্টেইনিং ক্যাভিটি, যেটাকে আমরা হচ্ছে কি ফ্লেম মানে সিভ টিউব বলছে, এটা সিভ টিউবস আর প্রেজেন্ট উইদিন দ্য ভাস্কুলার ক্যাভিটি রয়েছে। তাহলে এখানে বৈশিষ্ট্য কী পেলেন, এদের বাইরের দিকে এপিডার্মিস লেয়ার থাকবে, ভিতর দিয়ে হাইপোডার্মিস স্ক্লেনকাইমা কলা দ্বারা তৈরি থাকবে, এবং এদের যে গ্রিন পোর্শন রয়েছে সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি, এটা হচ্ছে কর্টিকা মানে গ্রাউন্ড মেরিস্টেম, বা এটা বলতে পারো তুমি হচ্ছে কি যে গ্রাউন্ড টিস্যু বলা হচ্ছে। এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল যেগুলো রয়েছে সেগুলোর সাধারণত কি সারা বডিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় থাকে, এবং এই ভাস্কুলার বান্ডল নিচে দিয়ে জমা থাকে, অঙ্গগুলো বাঁচতে থাকে। এ হয়ে গেল তোমার মনোকট স্টেম। এর পরের পেজ হলো ডর্সি ভেন্ট্রাল লিভ। ডর্সি ভেন্ট্রাল নামটা শুনে বুঝতে পারছো, ডর্সি মানে একটা ডর্সাল সাইড রয়েছে, একটা ভেন্ট্রাল সাইড রয়েছে, একটা রয়েছে ডর্সাল সাইড আর একটা রয়েছে ভেন্ট্রাল সাইড, একটা উপরের পৃষ্ঠ, একটা হচ্ছে নিচের পৃষ্ঠ রয়েছে। কেন এরকম নাম, কারণ দুটো পৃষ্ঠের অর্থাৎ এই ডর্সাল সাইড এবং এই ভেন্ট্রাল সাইডের গঠন সবার ক্ষেত্রে আলাদা, ওই জন্য কী করা হচ্ছে, এদের ডর্সি ভেন্ট্রাল বলা হচ্ছে। যেমন দেখো এখানে ডর্সাল সাইডে কোনো রকমের স্টোমাটা এখানে নেই, কিন্তু ভেন্ট্রাল সাইডে কী হচ্ছে, স্টোমাটাগুলো থাকে। এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার বৈশিষ্ট্য। দ্য ভার্টিক্যাল বলছে যা দ্য ভার্টিক্যাল সেকশন of dorsiventral leaf through the lamina always three main parts, namely epidermis, mesophyll and vascular system. তারা বলছে যে এই পাতাকে যদি আমি ভার্টিক্যালি খারাপভাবে সেকশন করি, অর্থাৎ তাহলে এর তিনটা অংশ দেখতে পাওয়া যায়। একটা পাওয়া হচ্ছে এপিডার্মিস, একটা পাওয়া হচ্ছে মেসোফিল সেল, এই যেগুলো মেসোফিল সেল, এবং আরেকটা পাওয়া হচ্ছে কি জাইলেম, ভাস্কুলার বান্ডল, তিনটে জিনিস পাওয়া যায়। দ্য এপিডার্মিস হুইচ কভার্স বোথ আপার সারফেস অ্যাডাক্সিয়াল সাইড epidermis and lower surface abaxial epidermis of leaf
হ্যাজ কনসপিকুয়াস কিউটিকল। তাহলে বলছে এটাকে বলা হয় কি, উপরের যে পৃষ্ঠ সেটাকে বলা হয় অ্যাডাক্সিয়াল সাইড, আর নিচের সাইডটাকে বলা হয় অ্যাবাক্সিয়াল সাইড। এবার এই দুটো সাইডে যে সবুজ বর্ণের যে দাগটা দেখতে পাচ্ছ সবুজ গ্রিন কালারের, সেটা হচ্ছে কিউটিকল। অর্থাৎ দুটো পোর্শনে কি রয়েছে, কিউটিকল দ্বারা কাভারিং থাকে। অর্থাৎ এই যে হালকা সবুজ যেটা সেটা এপিডার্মিস, এবং বাইরের দিকে যে খুব গাঢ় কালারের সাথে থাকছে সেটা কিউটিকল। কিসের দরকার? এটা হচ্ছে ট্রান্সপিরেশন রেট বা বাষ্পমোচনের হারকে কমানোর জন্য দরকার। তারা বলছে কি, দ্য অ্যাবাক্সিয়াল এপিডার্মিস জেনারেলি বিয়ার্স মোর স্টোমাটা দেন দ্য অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। তো ডরসিভেন্ট্রাল নামটা কেন হলো? কারণ যে এদের যে লোয়ার সারফেস রয়েছে অর্থাৎ অ্যাবাক্সিয়াল সাইডটা রয়েছে, সেই সাইডটাতে স্টোমাটাগুলো বেশি পরিমাণে থাকবে অ্যাডাক্সিয়াল তুলনায়। কেন বেশি থাকবে? কারণ স্টোমাটার মাধ্যমে কী হয়, গ্যাসেস এক্সচেঞ্জ হয়, গ্যাসের আদান প্রদান হয়, আর দ্বিতীয় হয় কি যে এরপর ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন হয়। এবার যদি উপরের পৃষ্ঠা অর্থাৎ অ্যাডাক্সিয়াল সাইডে যদি বেশি স্টোমাটা থাকে, তাহলে সেই স্টোমাটাগুলো পাতার মানে সূর্য আলোর সংস্পর্শে বেশি আসার ফলে কি হচ্ছে, সেখানে ট্রান্সপিরেশন রেটটা বেশি হবে। আর বেশি ট্রান্সপিরেশন রেট হলে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গিয়ে উইল্টিং হয়ে যাবে, অর্থাৎ গাছটা শুকিয়ে মারা যাবে। ওই জন্য কী হয়, যাদের স্টোমাটাগুলো ডাইরেক্ট পাতার সঙ্গে আলোর সংস্পর্শে আসতে না পারে, সেই জন্য কী হয়, লোয়ার সারফেসের দিকে স্টোমাটার পরিমাণটা বেশি থাকে। দ্য লেটার মে হ্যাভেন ল্যাক স্টোমাটা। এবং যে অ্যাডাক্সিয়াল সাইডটা, এই যে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস রয়েছে, সেই সাইডে কিন্তু কোনো স্টোমাটা থাকে না। দ্য টিস্যু বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস ইজ কল্ড দ্য মেসোফিল টিস্যু। তাহলে এই যে পুরো গ্রিন কালারের টিস্যুগুলো দেখতে পাচ্ছ, সেই সবগুলো গ্রিন কালার টিস্যুগুলো হচ্ছে মেসোফিল টিস্যু। মেসোফিল হুইচ পয়েজেস ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ক্যারি আউট ফটোসিনথেসিস ইজ মেড আপ অফ প্যারেনকাইমা। তাহলে এই যে মধ্যখানের সমস্ত টিস্যুগুলো রয়েছে, এগুলো সবগুলো হচ্ছে কি মেসোফিল কলা, এবং এগুলো সবগুলো হচ্ছে প্যারেনকাইমা দ্বারা তৈরি থাকে। প্যারেনকাইমা বৈশিষ্ট্য কী ছিল, যে এদের পাতলা কোষ প্রাচীর হবে, এবং এদের মধ্যে কি থাকবে, কোষান্তরন্ধ্র উপস্থিত থাকবে, এবং এদের সাইটোপ্লাজমের পরিমাণটা বেশি হবে, এর মধ্যে কোনো ভ্যাকুয়াল থাকবে না। ইট হ্যাজ টু টাইপ অফ মেসোফিল সেল, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে এই সমস্ত যে মেসোফিল কন্টেনিং ক্লোরোফিল কন্টেনিং মেসোফিল সেল রয়েছে, তো এই মেসোফিল সেলগুলো দু রকমের হয়। একটা হচ্ছে প্যালিসেড মেসোফিল, আর একটা হচ্ছে স্পঞ্জি মেসোফিল। বলছে দ্য অ্যাডাক্সিয়াল প্লেসড প্যালিসেড প্যারেনকাইমা ইজ মেড আপ অফ ইলংগেটেড সেল হুইচ আর অ্যারেঞ্জড ভার্টিক্যালি অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। তাহলে এই যে প্যালিসেড মেসোফিল সেলগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে, লম্বা সেলগুলো, এবং তারা পাশাপাশি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করছে। The oval or rounded or loosely arranged spongy parenchyma is situated below the palisade cell and extended to the lower epidermis. তাহলে যে এই স্পঞ্জি প্যারেনকাইমা এগুলো কি হচ্ছে, গোলাকার বা সন্তগুলো আর ডিম্বাকৃতি কোষগুলো, এটা কার প্যালিসেড প্যারেনকাইমা বা প্যালিসেড মেসোফিল টিস্যুর নিচের দিকে থাকবে, এবং সেগুলো নিচের সারফেস লোয়ার সন্তগুলো এপিডার্মিস পর্যন্ত বিস্তৃত থাকবে। There are numerous large spaces and air cavities between these cells. তো যে স্পঞ্জি প্যারেনকাইমাগুলো রয়েছে বা স্পঞ্জি সেলগুলো রয়েছে, ওগুলোর ভিতরে কি থাকবে, বড় এয়ার ক্যাভিটি থাকবে, লার্জ এয়ার ক্যাভিটিগুলো থাকবে, অর্থাৎ এয়ার চেম্বারগুলো থাকবে। ভাস্কুলার সিস্টেম ইনক্লুডস ভাস্কুলার বান্ডলস হুইচ ক্যান বি সিন ইন দ্য ভেন অ্যান্ড মিড রিবস। তাহলে একটা যদি লিফ হয়, ধরুন এটা একটা লিফ, তো এটা লিফ, এবার লিফের যে সমস্ত কী রয়েছে, ভেন রয়েছে এবং মিড ভেন রয়েছে এবং তোমার
বিসাইড ভেন রয়েছে। তাহলে এগুলো এই যে ভেনগুলো, এই ভেনগুলোর মধ্যে কি থাকে আসলে? এই ভেনগুলো এক উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং এগুলো মোটামুটি কোলেনকাইমা কলা দ্বারা তৈরি হয়। এবং কি হচ্ছে, এই সমস্ত ভেনগুলোর মধ্যে থাকবে কি ভাস্কুলার বান্ডল, অর্থাৎ জাইলেম এবং ফ্লেম। এদের প্রধান কাজই হচ্ছে তোমার পাতার বিভিন্ন ল্যামিনা, পাতার যে পত্রফলক তার বিভিন্ন অংশে পুষ্টিদ্রব্য পরিবহন করা এবং সুন্দর জল, খনিজ লবণ পরিবহন করা। ভাস্কুলার বান্ডল থাকবে। The size of the vascular bundles are dependent on the size of the veins. তো ভেন যেরকম সাইজের আকারের হবে সেরকম আকারে তোমার ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। The veins vary in thickness in the reticulate venation of the dicot leaf. তাহলে ভেনগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী ধরনের পাওয়া যায়? এখানে জালক আকার বা রেটিকুলেট ভেনেশন পাওয়া যায়। এবং রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার, রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে এই মানে ভাস্কুলার বান্ডলগুলো থিকনেস ডিপেন্ড করে ভেনের সাইজের উপরে। দ্য ভাস্কুলার বান্ডল আর সারাউন্ডেড বাই লেয়ার অফ থিক ওয়াল কল বান্ডল সিথ সেল। অর্থাৎ এই যে চারপাশে থাকে এই যে ভাস্কুলার বান্ডল, এখানে কি রয়েছে জাইলেম এবং ফ্লুয়েমগুলো রয়েছে এবং তার চারিদিকে যে গ্রিনের একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটা হচ্ছে কি বলা হয় বান্ডল সিথ সেল, বান্ডল সিথ সেল। লুক অ্যাট দ্য ফিগার অ্যান্ড ফাইন্ড দ্য পজিশন অফ জাইলেম ইন দ্য ভাস্কুলার বান্ডল। তাহলে এখানে বুঝতে পারলে যে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাকে তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে তাদের ডর্সিভেন্ট্রাল লিপ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা ডর্সাল সাইড বা অ্যাডাক্সিয়াল সাইড রয়েছে, একটা ভেন্ট্রাল সাইড বা অ্যাবাক্সিয়াল সাইড রয়েছে। কেন পার্থক্য? কারণ ডর্সাল সাইড বা অ্যাডাক্সিয়াল সাইড অর্থাৎ উপরের পৃষ্ঠতে কোনো স্টোমাটা থাকে না, নিচের পৃষ্ঠে তোমার স্টোমাটা থাকে। কারণ উপরের পৃষ্ঠে স্টোমাটা থাকলে জল বেশি বেশি বাষ্প আকারে বেরোবে, যার ফলে তোমার পাতাটা শুকিয়ে যাবে। এবং এদের আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসের মধ্যে উপরের কি থাকবে কিউটিকল থাকবে, যেটা ট্রান্সপিরেশনকে কম করার জন্য। এবং এদের মধ্যবর্তী অংশে কি থাকবে মেসোফিল কলা থাকবে, যার মধ্যে সাধারণত ক্লোরোফিল থাকবে, যেগুলো ফটোসিনথেসিসে অংশগ্রহণ করবে। মেসোফিল কলা দু রকমের হবে, প্যালিসেড মেসোফিল এবং স্পঞ্জি মেসোফিল। এবং সব মেসোফিল কলায় সাধারণত প্যারেনকাইমা কলা দ্বারা তৈরি থাকবে। এবং সাধারণত প্যালিসেড মেসোফিল কলাগুলো সাধারণত একটু লম্বা লম্বা হবে, পাশাপাশি অবস্থান করবে এবং ক্লোরোফিল বহন করবে। স্পঞ্জি প্যারেনকাইমাগুলো গোলাকার বা ডিম্বাকার এবং এদের মধ্যে বড় বড় তোমার ক্যাভিটি থাকবে, অর্থাৎ এয়ার ক্যাভিটি থাকবে। এবার পাতার মধ্যে যে শিরা উপশিরাগুলো রয়েছে সেই উপশিরাগুলোর মধ্যে কি থাকবে ভাস্কুলার বান্ডল থাকবে। সেই শিরা উপশিরাগুলোর সাইজের উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলের সাইজটা নির্ভর করবে। ভাস্কুলার বান্ডলের চারিদিকে একটা স্টার্চের আবরণ থাকবে, তাকে সেটা ভাস্কুলার বান্ডল সিথ ও ভাস্কুলার বান্ডল আবরণ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট পেজ দেখো, এবার বলছে আইসো বাইল্যাটারাল, মানে এবার হচ্ছে উদ্ভিদের মনোকট লিফ। আইসো মানে একই, বাইল্যাটারাল বাই মানে দুটো, ল্যাটারাল মানে হচ্ছে পাশ, অর্থাৎ এর উপরের পার্শ্ব এবং নিচের পার্শ্ব দুটো একই পৃষ্ঠ একই রকম হয়, এই জন্য এদেরকে আইসো বাইল্যাটারাল বলা হয়ে থাকে। এবার বলছে দ্য অ্যানাটমি অফ আইসো বাইল্যাটারাল লিফ ইজ সিমিলার টু দ্যাট অফ ডর্সিভেন্ট্রাল লিফ ইন মেনি ওয়েজ। তাহলে অনেক দিক থেকে এই যে মনোকটের একবীজপত্রী উদ্ভিদের আইসো বাইল্যাটারাল লিফটা তোমার ডাইকটের ডর্সিভেন্ট্রাল লিফের মতোই হয়। ইট শোজ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ফিচার ডিফারেন্স। এবং তারপর কিছু কিছু ডিফারেন্স রয়েছে, যেমন ইন অ্যান আইসো বাইল্যাটারাল লিফ দ্য স্টোমাটা আর প্রেজেন্ট অন বোথ সারফেস অফ দ্য এপিডার্মিস অ্যান্ড মেসোফিল ইজ নট ডিফারেন্সিয়েট ইন্টু প্যালিসেড অ্যান্ড স্পঞ্জি প্যারেনকাইমা। ছবিটি দেখলে বুঝতে পারবে যে এর আপার এবং লোয়ার যে এপিডার্মিস আছে সেটা একই রকম কিউটিকল দ্বারা আবৃত থাকছে, কিন্তু এর আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস দুটোতে কি থাকছে, দুটোতে তোমার স্টোমাটা থাকছে, যেটা ডর্সিভেন্ট্রাল লিফে ছিল না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে মেসোফিলগুলো সেল রয়েছে সেগুলো শুধুমাত্র স্পঞ্জি মেসোফিল রয়েছে, কোনো প্যালিসেড মেসোফিল এখানে থাকে না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এদের মধ্যে যে স্পঞ্জি মেসোফিলগুলো থাকছে সেগুলো কিন্তু হাইলি কম্প্যাক্ট, অনেকটা কম্প্যাক্ট অবস্থায়, কোনো এয়ার ক্যাভিটি এরকমভাবে এখানে থাকছে না। ইন গ্রাসেস, ঘাসের ক্ষেত্রে সার্টেন অ্যাডাক্সিয়াল এপিডার্মিস cells along the veins modify themselves into large empty colorless cells. This is called bulliform cell.
বলছে ঘাসের ক্ষেত্রে, বিশেষ গ্রাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে অ্যাডাক্সিয়াল এপিডার্ম, অ্যাডাক্সিয়াল সাইডে রয়েছে, ওপরের পৃষ্ঠে রয়েছে কিছু কিছু কোষগুলো কি হচ্ছে, এই যে এপিডার্মিসের এই যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো কিছু কিছু কোষ আকারে বড় হয়ে যায় এবং সেটা এমটি খালি হবে এবং কালারলেস বর্ণহীন হবে। কেন হয়? কারণ ওগুলো এই যে এটা বলে বুলি ফর্মে, দেখো এখানে বুলি ফর্মে, এর উদ্দেশ্য হচ্ছে এখানে অতিরিক্ত জল সঞ্চিত অবস্থায় থাকে। When the bulliform cells in the leaves have absorbed water and are turgid, turgid কথা অর্থ হচ্ছে যে জল শোষণ করে ফুলে যাওয়া। The leaf surface is exposed, অর্থাৎ বলছে কি যে যখন এই সমস্ত বুলিফর্ম কোষগুলো বেশি বেশি জল শোষণ করে ফুলে যাবে, টার্জিড হয়ে যাবে, তখন লিফটা কী হয়ে যাবে, পুরোটা এক্সপোজ হয়ে যাবে, অর্থাৎ লিফটা মানে সলিড হয়ে যাবে, সোজা হয়ে থাকবে। When they are flaccid, flaccid মানে জল বেরিয়ে যাওয়া, ডিউ টু ওয়াটার স্ট্রেস, যখন জল স্ট্রেসের জন্য, স্ট্রেস মানে কঠিন পরিস্থিতির জন্য, যখন প্রতিকূল পরিবেশের জন্য যখন জলগুলো বেরিয়ে যাবে, দে মেক দ্য লিভস কার্ল ইনওয়ার্ড টু ইমিউনাইজ ওয়াটার লস, মিনিমাইজ ওয়াটার লস, মানে কি, সো বলতে গেলে যখন আমার বুলিফর্ম কোষগুলো জল দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন পাতাটা এরকমভাবে স্ট্রেট হয়ে যাবে, ওকে। কিন্তু যখন স্ট্রেস কন্ডিশনে জলের পরিমাণ কমে যাবে তখন সে বুলিফর্ম সেলগুলো জল বের করে দিয়ে পাতাটাকে এরকম নুইয়ে দিবে, যার ফলে কী হবে, ওর সারফেস এরিয়াটা, ক্ষেত্রফল কমে যাবে এবং ট্রান্সফরমেশন রেটটাও কমে যাবে। দ্য প্যারালাল ভেনেশন, কারণ আমরা দেখতে পাই কি একটা একটা মনোকট একবীজপত্রী পাতা কেমন হয়, একবীজপত্রী পাতাতে কী হয়, এদের প্যারালাল ভেনেশন থাকে, রেটিকুলার ভেনেশন থাকে না। প্যারালাল ভেনেশন মানে এরকমভাবে ভেনগুলো থাকবে, এরকমভাবে থাকবে, হলো। কিন্তু যখন একটা আমি পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদ পাবো, তখন সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেখানে অনেক কিন্তু রেটিকুলার ভেনেশন দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ভেনের ব্রাঞ্চ, অনেক ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে ভেনগুলো এরকমভাবে। দ্য প্যারালাল ভেনেশন ইন মনোকটস লিভস ইজ রিফ্লেক্টেড ইন দ্য নিয়ার সিমিলার সাইজ অফ ভাস্কুলার বান্ডল। সিমিলার সাইজ মানে এখানে যেমন কি রেটিকুলার ভেনেশনে কী হলো, একটা মেন ভেন, আবার তার ব্রাঞ্চ ভেন, আবার তার ব্রাঞ্চ ভেন, ওই জন্য ভেনগুলো ধীরে ধীরে ছোটো হচ্ছিলো বলে সাইজের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডেলের সাইজটা কিন্তু পরিবর্তন হতো। কিন্তু মনোকটের ক্ষেত্রে যেহেতু প্যারালাল ভেনেশন, সমান্তরাল শিরাবিন্যাস, সেক্ষেত্রে কী হচ্ছে যে সবগুলো ভেনের সাইজ মোটামুটি একই রকম, যার জন্য কী হচ্ছে যে ভাস্কুলার বান্ডেলের সাইজও কিন্তু একই রকম। এক্সেপ্ট ইন মেন ভেন, শুধুমাত্র মেন ভেনটা একটু মোটা থাকে বলে, মেন ভেনটা কি মিডরি বলছি আমরা, ওটা একটু মোটা থাকে বলে এটাকে, ওটা একটু মোটা হয়, এটা ভাস্কুলার বান্ডেল বড় সাইজের হয়, বা এগুলো সব একই রকম হয়। এই গেল তোমার মনোকট এবং ডাইকট লিফ। তাহলে মনোকট ডাইকট লিফ পার্থক্য কী হলো, ডাইকট লিফ হচ্ছে ডর্সাল সাইড আলাদা, ভেন্ট্রাল সাইড আলাদা, কিন্তু মনোকট লিফ হচ্ছে আইসোবায়োড, অর্থাৎ ডর্সাল এবং ভেন্ট্রাল দুটো সাইডই একই রকম। ডাইকট লিফের মধ্যে উপরের দিকে উপরের সারফেসে কোনো স্টোমাটা থাকবে না, নিচের সারফেসে স্টোমাটা থাকবে, কিন্তু একবীজপত্রীর ক্ষেত্রে উপরে এবং নিচে দুই দিকে স্টোমাটা থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, মেসোফিল করাগুলো প্যালিসেড এবং স্পঞ্জি দুটো ভাগে ভাগ থাকবে, কিন্তু মনোকটের ক্ষেত্রে শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকবে, এখানে কোনো প্যালিসেড প্যারেনকাইমা থাকবে না। এবং বলছে কি এর ক্ষেত্রে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে তোমার এখানে জালকার সাইড বিন্যাস হওয়ার জন্য, জালকার বিন্যাস হওয়ার জন্য এদের ভেনগুলো সাইজের উপর নির্ভর করে সমস্ত ভাস্কুলার বান্ডেলের সাইজ আলাদা হবে। কিন্তু মনোকটের ক্ষেত্রে যেহেতু সমান্তরাল শিরাবিন্যাস, তো মিড ড্রিপের সাইজটা বড় হয়, সেখানে ভাস্কুলার বান্ডেলের সাইজটা বড় হবে, বা এগুলো সবার ক্ষেত্রে একই হবে। এরপর আমরা করব কি, নেক্সট পেজে চলে এসো। এবার হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, অর্থাৎ একটা উদ্ভিদ, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদরা যে আকারের সাইজে বড় হয়ে যায়, অর্থাৎ মোটা হয়ে যায়, উড তৈরি করে, সেকেন্ডারি গ্রোথের মাধ্যমে উদ্ভিদে উড ফর্মেশন হবে। কিভাবে উড ফর্মেশন হবে দেখা যাক। বলছে দেখো, দ্য গ্রোথ অফ দ্য রুটস অ্যান্ড দ্য স্টেমস in length with the help of apical meristem is called the primary growth.
তাহলে আমরা যখন উদ্ভিদের ভাজক কলা পড়েছিলাম, উদ্ভিদে কতগুলো কলা দেখতে পেয়েছিলাম? একটা পেয়েছিলাম এপিক্যাল মেরিস্টেম, একটা পেয়েছিলাম ইন্টারক্যালারি মেরিস্টেম, একটা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। তো এপিক্যাল মেরিস্টেম মানে এখানকার যে কলাগুলো থাকছে এপিক্যাল মেরিস্টেম, রুট টিপ এবং শুট টিপের মধ্যে থাকছে, যা উদ্ভিদের বৃদ্ধি ঘটাচ্ছে। ইন্টারক্যালারি মানে যেখান থেকে তোমার ব্রাঞ্চ অর্থাৎ নোড পোর্শনের উপরে এবং নিচের দিকে এই জিনিসটা থাকছে, যেখানে পাতা বা শাখা প্রশাখা তৈরি হবে। আর ল্যাটেরাল মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম কি হচ্ছে? পার্শ্ববর্তী জায়গায় ল্যাটেরাল মেরিস্টেম দেখতে পাওয়া যাচ্ছিল, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা সেকেন্ডারি গ্রোথ দেখাচ্ছিল ল্যাটেরাল মেরিস্টেম। তাহলে এই যে এপিক্যাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম এই দুটো কি করছিল? প্রাইমারি গ্রোথ দেখাচ্ছিল, কিন্তু ল্যাটেরাল মেরিস্টেম সেকেন্ডারি গ্রোথ দেখাবে। অ্যাপার্ট ফ্রম প্রাইমারি গ্রোথ, মোস্ট ডাইকটিলিডোনাস প্ল্যান্ট এক্সিবিট অ্যান ইনক্রিজ ইন গার্থ। অর্থাৎ বলছে কি যে প্রাইমারি বৃদ্ধি ছাড়া, মুখ্য বৃদ্ধি ছাড়া উদ্ভিদরা কি করছে? গৌণ বৃদ্ধি দেখাচ্ছে উদ্ভিদরা কিসের জন্য? গার্থকে বাড়ানোর জন্য, অর্থাৎ তার প্রশস্ততা বাড়ানোর জন্য। This increase is called the secondary growth। অর্থাৎ উদ্ভিদের ল্যাটেরাল মেরিস্টেমের বিভাজনের মাধ্যমে যে আবার নতুন ধরনের কাঠ তৈরি হয় তাকে বলা হচ্ছে আমরা সেকেন্ডারি গ্রোথ। বলছে the tissue involved in the secondary growth are the two lateral meristem, vascular cambium এবং cork cambium। ভাস্কুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্প এই দুটো টিস্যু কী করছে? সেকেন্ডারি গ্রোথে নামছে। প্রথম হচ্ছে ভাস্কুলার ক্যাম্প। ভাস্কুলার মানে বুঝতে পারছো, ভাস্কুলার মানে হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম। তো বলছে দ্য মেরিস্টেমেটিক লেয়ার, মেরিস্টেমেটিক মানে যে সমস্ত লেয়ারগুলো বিভাজিত হয়, দ্যাট ইজ রেসপন্সিবল ফর কাটিং অফ ভাস্কুলার টিস্যুজ, জাইলেম অ্যান্ড ফ্লুয়েম ইজ কল্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে হচ্ছে কি, যেগুলো তোমার বিভাজিত হয়ে গিয়ে নতুনভাবে জাইলেম এবং ফ্লুয়েম তৈরি করবে, তাদের ভাস্কুলার টিস্যু বলা হয়। তারপর বলছে কি, ভাস্কুলার ক্যাম্বিয়াম বলা হয়। ইন দ্য ইয়াং স্টেম ইট ইজ প্রেজেন্ট ইন দ্য প্যাচেস অ্যাজ এ সিঙ্গেল লেয়ার বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লুয়েম। লেটার ইট ফর্মস এ কমপ্লিট রিং। প্রথমে কি হচ্ছে এখানে লক্ষ্য করো যে এই যে ছবিটা প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে এই যে এটা লালটা হচ্ছে জাইলেম আর সবুজটা হচ্ছে ফ্লুয়েম। জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে যে হালকা ইয়েলো কালার জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। তাহলে এখানে কি হচ্ছে, এটা ধরুন না জাইলেম, এখানে রয়েছে কি, এটা হচ্ছে ফ্লুয়েম। এটা হচ্ছে তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম। আর তোমার হচ্ছে কি, এদিকে রয়েছে জাইলেম আর এদিকে রয়েছে ফ্লুয়েম। তাহলে প্রথমে দেখো মধ্যখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম রে, সবগুলো কি হচ্ছে পাশাপাশি অবস্থান করছে। ওকে, এই যেখানে এখানে বুঝতে পারবো একটু ভালো করে যে এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লুয়েম, মধ্যখানে যে ইয়েলো কালারের ছিল সেটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এটা ভাস্কুলার ক্যাম্বিয়াম। এখানে টিস্যু ডিফারেন্সিয়েশনে দেখানো হচ্ছে, এখানে এটা দেখানো হচ্ছে। এবার কি হচ্ছে, যখন তোমার এটা হচ্ছে ইয়াং স্টেজ থাকছে, কিন্তু গাছটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন এই ভাস্কুলার ক্যাম্বিয়ামটা বৃদ্ধি পায়, সবার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা ক্যাম্বিয়াম রিং তৈরি করছে। ওকে, এটা ক্যাম্বিয়াম, এটা হচ্ছে সাইডে বৃদ্ধি পেয়ে ক্যাম্বিয়াম রিং তৈরি করলো, এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং তৈরি করলো। এরপরে কি হচ্ছে, ক্যাম্বিয়াম রিং তৈরি করার পরে এই কোষগুলো এই যেখানকার এটাকে বলা হচ্ছে ইন্টারফেসিকুলার, এটা হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এবং এই জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে যেটা থাকছে সেটাকে বলছি আমরা ফেসিকুলার ক্যাম্বিয়াম।
এরপরে কি হচ্ছে, এই টিস্যুগুলো, এই যে ক্যাম্বিয়ামটা ক্যাম্বিয়াম রিং তৈরি হলো, এই ক্যাম্বিয়াম রিংটা ভিতরের দিকে ডিভিশন শুরু করছে এবং বাইরের দিকে ডিভিশন শুরু করছে। কীভাবে ডিভিশন শুরু করছে, সেটা পেরিক্লিনাল এবং অ্যান্টিক্লিনাল ডিভিশন শুরু করছে। দেখো এখানে এই ইয়েলো, এখানে রেডটা মানে জাইলেম বোঝাচ্ছে, গ্রিনটা মানে ফ্লেম বোঝাচ্ছে। এরপরে কি হচ্ছে, এই যে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এটা দেখো উপরের সেলটা তোমার কি হবে, পেরিক্লিনাল ডিভাইড হলো, নিচের কোষটা অ্যান্টিক্লিনাল ডিভাইড হলো। আবার দেখো পরের দিকে কি হচ্ছে, দেখো এখানে এই যে জাইলেমের কলাগুলো হচ্ছে ডিভাইড হওয়ার ফলে এখান থেকে জাইলেম তৈরি হলো, সেকেন্ডারি জাইলেম তৈরি হলো। দেখো উপরে একটা কোষ তোমার জাইলেমে কনভার্ট হয়ে গেল। আবার তোমার নিচেরগুলো আবার ডিভাইড হলো তোমার কি, দেখো এটা আবার অ্যান্টিক্লিনাল ডিভিশন হলো, এবং এখানকার এই কোষটা অর্থাৎ এটা আবার অ্যান্টিক্লিনাল ডিভিশন হলো, এই কোষটা আবার তোমার হচ্ছে পেরিক্লিনাল ডিভাইড হলো। এরপর ডিভিশন হতে যাচ্ছে, এদিকে কি হচ্ছে, ধীরে ধীরে এই কোষগুলো আবার সেকেন্ডারি ফ্লেমে কনভার্ট হচ্ছে, আবার সেকেন্ডারি জাইলেমে কনভার্ট হচ্ছে। এইভাবে তোমার বিভাজিত হতে দেখো এখানে রেড কালারের 3 সেকেন্ডারি জাইলেম তৈরি হলো, এখানে ভাস্কুলার ক্যাম্বিয়ামটা থাকলে আরও বিভাজন হওয়ার জন্য। আর এখানে এই যে এখানে ছিল সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি হলো। তো এখানকার যে কলাগুলো রয়েছে তার মধ্যে সেকেন্ডারি জাইলেমের প্রোডাকশন রেটটা অনেক হাই থাকে বলে কি হয়, যে সেকেন্ডারি জাইলেমটা বেশি কোষ সংশ্লিষ্ট হওয়ার জন্য ভিতর থেকে বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করে, যার ফলে ভিতর থেকে বাইরে মানে এই যে সেকেন্ডারি জাইলেম এটা ভিতর থেকে বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করে, যার ফলে এখানে সেকেন্ডারি ফ্লুয়েমের অল্প থাকলেও প্রাইমারি ফ্লুয়েমটা প্রায় দেখা যায় না। তো এইভাবে তোমার কি হচ্ছে, এই জায়গাটা থেকে অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল ডিভিশন হওয়ার ফলে, আর এখানে যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম রয়েছে এখানের কোষগুলো তোমার বিভাজিত হচ্ছে এরকম ম্যানারে বিভাজিত হওয়ার ফলে তোমার আবার কি হচ্ছে, নতুন কোষ তৈরি করছে এবং জিনিসটা ওভারঅলভাবে সাইজে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এবার ফরমেশন অফ ক্যাম্বিয়াল রিং, কীভাবে ক্যাম্বিয়াম এই যে ক্যাম্বিয়াম যে রিংটা কীভাবে ফরমেশন হচ্ছে দেখো। ইন ডাইকট স্টেম, বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে দ্য সেলস অফ ক্যাম্বিয়াম প্রেজেন্ট বিটুইন দ্য সেল অফ ক্যাম্বিয়াম প্রেজেন্ট বিটুইন জাইলেম অ্যান্ড প্রাইমারি ফ্লুয়েম, দিস ইজ কল্ড ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। এটা বললাম আমি আগে যে এটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, অর্থাৎ এটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, যখন জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যবর্তী স্থানে থাকবে। আবার যখন বলছে দুটো ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে থাকবে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থাকলে একটা, আর দ্য সেলস অফ মেডুলারি রেজ adjoining this intervesicular cambium become meristematic and found the intervesicular cambium. ক্লিয়ার? তাহলে কি বলছে যে দ্য সেল অফ দ্য তাহলে যেখানে কি রয়েছে, এখানে কিছু মেডুলারি সেল রয়েছে, এরকমভাবে রশ্মির মতো মেডুলারি কোষ রয়েছে। সেই মেডুলারি মেডুলারি রশ্মির কোষগুলোর সঙ্গে বিভাজিত হয়ে গিয়ে এই ক্যাম্বিয়ামগুলোকে যুক্ত করে দিয়ে একটা ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করছে। দ্য continuous cambium ring is formed. তারপর বলছে দেখো অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাম্বিয়াল রিং, এখানে ভালোভাবে বুঝতে পারবে। দ্য ক্যাম্বিয়াল রিং বিকামস অ্যাক্টিভ, দ্য ক্যাম্বিয়াল রিং বিকাম অ্যাক্টিভ অ্যান্ড বিগিন ইট টু কাট অফ নিউ সেলস। অর্থাৎ এই যে ক্যাম্বিয়াম রিংটা তৈরি হলো আমার চারিদিকে ব্ল্যাক কালারের ক্যাম্বিয়াম রিং এর তৈরি হলো, কীভাবে বিভাগ হচ্ছে বলছে কাট অফ নিউ সেলস, কীভাবে অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল হিসাবে ডিভাইড হচ্ছে, অ্যান্টিক্লিনাল ডিভাইড হচ্ছে আবার পেরিক্লিনাল ডিভাইড হচ্ছে, বোথ টুয়ার্ডস দ্য ইনার অ্যান্ড বোথ টুয়ার্ডস দ্য ইনার অ্যান্ড দ্য আউটার সাইডস। মানে বলছে কি যে ধরে নাও আমি একটা ছবি এঁকে দেখায়, এগুলো ধরে নাও ভাস্কুলার ক্যাম্বিয়াম। এবার ধরে নাও এর একটা ক্যাম্বিয়াম রিং রয়েছে,
প্রত্যেকটা ক্যাম্বিয়াম ছিল। এই ক্যাম্বিয়ামটা কি হলো পরবর্তীকালে মধ্যকার, এটাকে বলে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। পরবর্তীকালে মধ্যবর্তী স্থানে উপস্থিত মেডুলারি রেসগুলো পরে জয়েন্ট হওয়ার ফলে এটা একটা কন্টিনিউয়াস ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করেছে। এবার কন্টিনিউয়াস ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করলো, তো আমাদের আগে থেকে কি ছিল, আমাদের আগে থেকে এখানে জাইলেম ছিল, এখানে ধরুন জাইলেম ছিল, এবং বাকিটা ছিল কি তোমার ধরো ফ্লুয়েম ছিল। ফ্লুয়েম ছিল গ্রিনগুলো হচ্ছে ফ্লুয়েম। এরপরে কি হলো, এরপরে তুমি যখন ক্যাম্বিয়াম রিংটা ডিভিশন হওয়া শুরু করলো অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল হিসেবে, তখন এই ভিতরের দিকেও কোষ তৈরি করলো, আবার তোমার ভিতরের দিকে এটা কি করলো ভিতরের দিকে কোষ শুরু করলো, এটা ভিতরের দিকে ডিভাইড হওয়া শুরু করলো, বড় সেকেন্ডারি জাইলেম তৈরি করলো, আর বাইরের দিকে ডিভিশন হওয়া শুরু করে দিল, সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করলো। এবং যে ফেসিকুলার ক্যাম্বিয়াম ছিল এখানেও কি করলো ভিতরের দিকে শুরু করলো, আবার বাইরের দিকে শুরু করে দিল। তার ফলে কি হচ্ছে গাছটা ওভারঅলি তোমার জাইলেম ফ্লুয়েমগুলো এদিক ওদিকে বৃদ্ধি পেলো, আর এগুলো আবার এদিকেও বৃদ্ধি পেলো, এদিকেও বৃদ্ধি পেলো, আর তোমার এদিকেও বৃদ্ধি পেলো, এদিকেও বৃদ্ধি পেলো। The cell cut off towards pith mature into secondary xylem। তাহলে এই যে পিথ রিজিয়ন ছিল, এই যে পিথ রিজিয়ন অর্থাৎ সেন্ট্রাল এই রিজিয়নটা পিথ, তো পিথ রিজিয়ন কি ছিল জাইলেম ছিল। তো এই জাইলেম কলাগুলো ভিতরের দিকে যখন ডিভিশন হচ্ছে, বিভাজন হচ্ছে, তখন সেদিকে সেকেন্ডারি জাইলেম তৈরি হলো। অ্যান্ড দ্য সেলস কাট অফ টুয়ার্ডস দ্য পেরিফেরি ম্যাচিওর ইন্টু সেকেন্ডারি ফ্লুয়েম। এবং বাইরের দিকে যে কোষগুলো গ্রিন কালারের কোষগুলো তৈরি হলো সেগুলো হয়ে গেল সেকেন্ডারি ফ্লুয়েম। The cambium is generally more active on the inner side than the outer। তো ভিতরের দিকে যেগুলো সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, অর্থাৎ জাইলেমের কোষগুলো জাইলেমের দিকে সাইডটা ক্যাম্বিয়াম বেশি অ্যাক্টিভ হওয়ার ফলে প্রচুর পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, কিন্তু তার তুলনায় সেকেন্ডারি ফ্লুয়েম খুব অল্প পরিমাণে তৈরি হবে। As a result, the amount of secondary xylem produced is more than the secondary phloem and soon forms a compact mass। এবং তারপর ধীরে ধীরে কী হচ্ছে সেকেন্ডারি ফ্লুয়েমের পরিমাণটা দেখো অনেকটা বেশি হবে, এবং সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা দেখো এখানে অনেকটা বেশি, এখানে এতটুকু সেকেন্ডারি জাইলেম রয়েছে, আর তোমার এতটুকু সেকেন্ডারি জাইলেম রয়েছে, আর মধ্যখানে দেখো এই হলুদ অংশটা শুধুমাত্র সেকেন্ডারি ফ্লুয়েম রয়েছে। তো সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা অনেক বেশি, সেকেন্ডারি ফ্লুয়েমটা কম হয়ে গেল। The primary and secondary phloem gets gradually crushed due to continued formation of accumulation of secondary xylem। এবার সেকেন্ডারি জাইলেম যেহেতু দেখো খুব বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তাই এরা কী করবে বাইরের দিকে চাপ সৃষ্টি করছে, এবং চাপ সৃষ্টি করার ফলে সেকেন্ডারি ফ্লুয়েমের পরিমাণটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং সেখানে প্রাইমারি ফ্লুয়েমটা একবার প্রায় নিশ্চিহ্নের দিকে চলে যাচ্ছে। The primary xylem however remains more or less intact। কিন্তু প্রাইমারি জাইলেমের পরিমাণটা নর্মালি থাকছে in or around the center। At some places the cambium forms a narrow band of secondary phloem। বলে কিছু কিছু প্লেসের ক্ষেত্রে কি হচ্ছে সেকেন্ডারি ফ্লুয়েমটা at some place the cambium forms a narrow band of parenchyma, অর্থাৎ সংকীর্ণ প্যারেনকাইমার ব্যান্ড তৈরি করছে, which passes through the secondary xylem and the secondary phloem in the radial direction, the secondary medullary রেজ। অর্থাৎ এই পাশাপাশি যেগুলো এগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মেডুলারি রেজ, যেটা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে তৈরি হলো। তাহলে সেকেন্ডারি গ্রোথে কী হচ্ছে, প্রথমে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, ভাস্কুলার বান্ডলের জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যবর্তী স্থানে কি থাকবে, মধ্যবর্তী স্থানে তোমার থাকবে ক্যাম্বিয়াম। এই জন্য এদেরকে কী বলা হয়, এদেরকে ক্লোজ না ওপেন ভাস্কুলার বান্ডল। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের
ভাস্কুলার বান্ডেল কী হয়? ওপেন ভাস্কুলার বান্ডেল। কেন? এদের ভাস্কুলার বান্ডেলে একদিকে জাইলেম থাকে, একদিকে ফ্লুয়েম থাকে, আর মধ্যখানে ক্যাম্বিয়াম থাকে, বলে এদেরকে কী বলা হচ্ছে? ওপেন ভাস্কুলার বান্ডেল। এবার এই ভাস্কুলার এই ক্যাম্বিয়াম রয়েছে, ক্যাম্বিয়াম একজন ভাজক কলা। তো এটা কী হচ্ছে? প্রাথমিক অবস্থায় নর্মালি থাকছে, কিন্তু যখন গাছটা ধীরে ধীরে বড়ো হচ্ছে, বয়স হচ্ছে, তখন এই ক্যাম্বিয়ামগুলো বাইরের দিকে এবং ভিতরে বাইরের দিকে বিভিন্ন সেকেন্ডারি, এটা তো প্রাইমারি জাইলেম, ধরো প্রাইমারি জাইলেম, এবার সেকেন্ড আবার নতুন সেকেন্ডারি জাইলেম তৈরি করছে, ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করছে, এবং বাইরের দিকে তোমার সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করছে, সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি হচ্ছে। এবার এই তৈরি হওয়ার পরিমাণটা সেকেন্ডারি জাইলেমের অনেক বেশি সেকেন্ডারি ফ্লুয়েমের তুলনায়, তাই এরা কী করছে? ভিতর থেকে বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করছে, এবং তোমার সেকেন্ডারি ফ্লুয়েম এবং প্রাইমারি ফ্লুয়েমের অ্যামাউন্টটা ধীরে ধীরে খুবই কমে যাচ্ছে। ওকে, এবং এই ভাস্কুলার ক্যাম্বিয়ামগুলোর মধ্যবর্তী স্থানে কী রয়েছে? কিছু কলা রয়েছে, প্যারেনকাম কলা রয়েছে, যেগুলো মেডুলারি রেজ বলা হয়। এগুলো সম্বন্ধে কী হচ্ছে? বিভাজিত হয়ে গিয়ে তোমার কোয়ার্টার রিজিয়নের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, যে আলটিমেট এভাবে সেকেন্ডারি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এরপর চলে আসছে আমরা স্প্রিং উড অ্যান্ড অটাম উড। এবার স্প্রিং উড কী জিনিস এবং অটাম উড কী জিনিস? গাছের তো কাঠ তৈরি হচ্ছে, সেকেন্ডারি গ্রোথ হচ্ছে। এবার দেখা যাক কী বলছে। বলছে যে স্প্রিং উডে কী বলছে? দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাম্বিয়াম ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ মেনি ফিজিওলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এমন না যে গাছটা শুধু বড়ো হলো, বয়স হলো, তখন ক্যাম্বিয়াম ডিভাইড হতে শুরু করলো, কিন্তু ক্যাম্বিয়ামের এই বিভাজনটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের হয়ে থাকে। ইন টেম্পারেট রিজিয়ন কাকে বলা হয়? একটা হচ্ছে আমাদের কি, যে পৃথিবীটাকে দেখা যায়, তাহলে একটা হচ্ছে নিরক্ষরের অঞ্চল, অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়নের উপরের দিকে যে রিজিয়নটা থাকছে তাকে টেম্পারেট রিজিয়ন বলা হয়ে থাকে। টেম্পারেট রিজিয়ন বলা, এটা ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল, যেখানে সারা বছর সূর্যালোক একই রকম পড়ে, ঋতু পরিবর্তনের হারটা খুব বেশি হয় না। কিন্তু টেম্পারেট রিজিয়নে কী হচ্ছে? ঋতু পরিবর্তনের হারটা বেশি হয়, অর্থাৎ ঠান্ডার সময় ঠান্ডা বেশি, গরমের সময় গরম বেশি। দ্য ক্লাইমেটিক কন্ডিশন, টেম্পারেট রিজনে কী হয়? ক্লাইমেটিক কন্ডিশন আর নট ইউনিফর্ম, একই রকম হয় না। কারণ এখানে কি হয়? যে সূর্যালোক যখন এখান থেকে এসে এখানে পড়ে, সেটা এভাবে তোমার রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়, বলে এখানে সূর্যালোকটা সোজা হয়ে পড়তে পারে না, বলে এখানে কি হয়? বিভিন্ন সময় ওয়েদার বিভিন্ন রকম থাকে। থ্রু আউট দ্য, সারা বছর ধরে এখানকার সময় আবহাওয়া একই থাকে না। ইন দ্য স্প্রিং সেশন, যখন বসন্তকাল হচ্ছে, ক্যাম্বিয়াম ইজ ভেরি অ্যাক্টিভ। বসন্তকালে কী হচ্ছে? ক্যাম্বিয়ামটা খুব সক্রিয় হচ্ছে, অ্যান্ড প্রডিউসেস এ লার্জ নাম্বার অফ জাইলারি এলিমেন্ট। যখন উদ্ভিদটা অনেক ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওর হওয়ার সময় মানে স্প্রিং সেশনে, তখন ক্যাম্বিয়ামটা অনেক বেশি অ্যাক্টিভ, সক্রিয় হচ্ছে, এবং সক্রিয় হওয়ার জন্য কী হচ্ছে? এরা প্রচুর পরিমাণে জাইলের মধ্যে এখানে বলছে কি ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার তৈরি করছেন। অ্যান্ড হ্যাভিং দ্য ভেসেলস, ট্রাকিয়া ভেসেলস তৈরি হচ্ছে উইথ ওয়াইডার ক্যাভিটি। ভেসেলগুলো কী হচ্ছে? একটা প্রশস্ত ক্যাভিটি দ্বারা তৈরি করছে, অর্থাৎ বেশি পরিমাণে তোমার জাইলেম ভেসেল তৈরি হচ্ছে। দ্য উড ফর্মিং ডিউরিং দিস সেশন ইজ কল্ড স্প্রিং উড। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত খুব ব্ল্যাক পোর্শনগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হার্ড উড, ওকে, বা লেট উড বা অটাম উড। কিন্তু যখন তোমার এই মধ্যখানের যে হালকা লাইট কালারের অংশটা থাকছে, এই জায়গাটাতে কী হচ্ছে? জাইলেমের পরিমাণটা খুব বেশি থাকছে, এবং জাইলেমের পরিমাণটা বেশি থাকার জন্য এই যে মধ্যখানে দেখো, এই ব্ল্যাক পোর্শনটা অল্প আছে, কিন্তু মধ্যখানের মানে ইয়েলোইশ পোর্শনটা বেশি পরিমাণে থাকছে। এই বেশি পরিমাণে থাকা অংশটা হচ্ছে তোমার জাইলেমের পরিমাণটা বেশি থাকছে বলে স্প্রিংয়ের সঙ্গে এটাকে বলা হচ্ছে স্যাপ উড, বা এটা অনেকটা নরম হয়। তারও বলছে কি স্প্রিং উড বা আর্লি উড ইন উইন্টার, কিন্তু শীতকালে কী হচ্ছে? উদ্ভিদের বৃদ্ধিটা কম হয়, ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটিটা কম থাকে, বলে এই সময় কী হচ্ছে? লেস অ্যাক্টিভ থাকছে ক্যাম্বিয়াম লেস অ্যাক্টিভ। আর ক্যাম্বিয়াম লেস অ্যাক্টিভ থাকার জন্য কী হচ্ছে? এখানে জাইলারি এলিমেন্টগুলো কম পরিমাণে তৈরি হচ্ছে। ক্যাম্বিয়াম লেস অ্যাক্টিভ অ্যান্ড ফর্মস fewer জাইলারি এলিমেন্টস দ্যাট হ্যাভ ন্যারো ভেসেলস অ্যান্ড why this wood is called autumn wood or late wood. তাহলে
অটোমুড বা লেটুড কাকে বলা হচ্ছে? বিশেষ করে টেম্পারেট রিজনে যখন শীতকাল থাকছে, উদ্ভিদের যে ক্যাম্বিয়ামগুলো থাকছে সেই ক্যাম্বিয়ামগুলো কম পরিমাণ বিভাজিত হচ্ছে, বলে কম পরিমাণে জাইলারি এলিমেন্টগুলো তৈরি হচ্ছে এবং যে ভেসেলসটা সেটা ন্যারো আকৃতির হচ্ছে। এই ন্যারো আকৃতির হওয়ার জন্য এটাকে আমরা বলছি কি লেটউড বা অটামুড। তাহলে এই ব্ল্যাক পোর্শনগুলো হচ্ছে লেটউড বা অটামুড, আর যে ডার্ক পোর্শনগুলো আর যেটা ইয়েলোইশ পোর্শন রয়েছে, লাইট পোর্শন রয়েছে, সেটা হচ্ছে স্প্রিংউড। দ্য স্প্রিংউড ইজ লাইটার ইন কালার অ্যান্ড হ্যাজ লোয়ার ডেন্সিটি whereas the autumn wood is darker and has higher density। তাহলে বলছে কি যে স্প্রিং উডগুলো থাকছে সেখানে জাইলেমের পরিমাণটা বেশি থাকার জন্য এর ঘনত্বটা অর্থাৎ এর কম্প্যাক্টনেসটা অনেক কম থাকছে, কিন্তু হার্ডউডের ক্ষেত্রে বা তোমার হচ্ছে এই উইন্টার সিজনের যে অটম উড হলো লেটউড হলো সেখানে এটা অনেক বেশি থাকছে। এবার চলেছ এবং এই হার্ডউড এবং এই স্প্রিং উড এবং অটম উড এই পরপর এভাবে সাজানো থাকছে এবং একটা রিংয়ের আকৃতিতে এই রিংগুলো কাউন্ট করে একটা উদ্ভিদের বয়স নির্ধারণ করা হয়। এরপরে চলে এসছে কিসে হার্ডউড এবং স্যাপউড। তাহলে অ্যানুয়াল রিং বা উদ্ভিদের বয়স কিসে নির্ধারণ করা হয়? ওটা উইন্টার উড এবং স্প্রিং উডের যে চক্রাকার আবর্তন হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের এটা করা হয়। এবার হার্ডউড বা স্যাপউড, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবে যে এই যে এইটুকু অংশ, এই অংশটুকু কী হচ্ছে দেখো, এই অংশটুকু অনেক বেশি ঘন এবং শক্ত হয়, ডিউরেবল হয়, কিন্তু বাইরের দিকে যে ছালের পরবর্তী অংশ সেটা নরম আকৃতির হয়। ভিতরটা শক্ত কেন হয়? কারণ এখানে কি বিভিন্ন ধরনের বায়ো অর্গানিক সাবস্ট্যান্স, রেজিন, ট্যানিন, লিগনিন ইত্যাদি জমাট হওয়ার ফলে এবং এটা ডেড টিস্যু স্ক্লেন কামাটা টিস্যুতে কনভার্ট হয়ে যায়। যেটা মেন কাজ হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ, যেটাকে আমরা বাংলায় সার বলি, সারকাট বলি। ইন ওল্ড ট্রিজ, যেগুলো পুরনো গাছ রয়েছে, দ্য গ্রেটার পার্ট অফ সেকেন্ডারি জাইলেম ইজ ডার্ক ব্রাউন ডিউ টু ডিপোজিশন অফ অর্গানিক কম্পাউন্ডস লাইক লুমেন compound like tannins, resins, oils, gums, aromatic substance, the essential oils in the center of innermost layer of them। তাহলে কি বলছে যে এক্ষেত্রে যে কেন্দ্রীয় স্তম্ভ রয়েছে, সেকেন্ডারি জাইলেমের কেন্দ্রীয় স্তম্ভ রয়েছে, সেখানে কি হয় প্রচুর পরিমাণে রেজিন, তেল, আঠা, অ্যারোমেটিক সাবস্ট্যান্স, এসেন্সিয়াল ওয়েলগুলো জমা হয়ে যায়। These substance make it hard, এই উপাদানগুলো এটাকে শক্ত করে দেয়, ডিউরেবল এবং স্থায়ী করে, and resistant to the attack of microorganism and insect। মাইক্রোঅর্গানিজম ইনসেক্টের অ্যাটাক থেকে এটা প্রোটেক্ট করে, বিকজ এখানে এই যে বিভিন্ন ধরনের ওয়েল, বিভিন্ন রেজিন ওয়েল রয়েছে, রেজিন রয়েছে, গাম রয়েছে, এগুলোর জন্য। This region comprises dead element with highly lignified oils and is called trigost, called hardwood। তাহলে হার্ডউড কেন বলা হচ্ছে? বিভিন্ন ধরনের জিনিস ডিপোজিশন হওয়ার জন্য সেটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যায় এবং খুব শক্ত, ডিউরেবল হয়ে যায়, হার্ড এবং ডিউরেবল হয়, এই জন্য এটাকে হার্ডউড বলা হয়। দ্য হার্ডউড ডাজ নট কন্ডাক্ট ওয়াটার বাট ইট গিভস মেকানিক্যাল সাপোর্ট টু দ্য স্টেম। হার্ডউড যেহেতু ডেড টিস্যু, তাই এখানে কোনো সেকেন্ডারি জাইলেম বা ফ্লুয়েম থাকে না, যেটা করে এটা মেনলি মেকানিক্যাল স্ট্রেংথ, গাছকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। দ্য পেরিফেরাল পোর্শন অর্থাৎ প্রান্তের দিকে রিজিয়ন অফ দ্য সেকেন্ডারি জাইলেম ইজ লাইটার ইন কালার অ্যান্ড ইজ নোন অ্যাজ স্যাপউড। তাহলে প্রান্তের দিকে যে সেকেন্ডারি জাইলেম রয়েছে সেটা হচ্ছে কি, অর্থাৎ যেখানে সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা অনেক বেশি রয়েছে সেটাকে আমরা স্যাপউড বলছি। ইট ইজ ইনভলভ ইন দ্য কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুট টু লিভ। অর্থাৎ এই যে স্যাপউড রিজন রয়েছে যেখানে জাইলেমের পরিমাণটা, ফ্লুয়েমের পরিমাণটা খুব বেশি থাকবে এবং এটা কি করবে, ওয়াটার, জল এবং জলদ্রবিত খনিজ লবণ এবং সাধারণত খাদ্যকে বিভিন্ন স্থানে পৌঁছাবে। কিন্তু হার্ডউড যেহেতু ডেড, এখানকার জাইলেম ফ্লুয়েমগুলো কোনো কাজ করবে না। তাহলে এই হয়ে গেল হার্ডউড এবং স্যাপউড। নেক্সট হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়ামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্ক ক্যাম্বিয়াম কোথায় থাকছে?
কোয়ার্ক থাকছে আমাদের কর্টেক্স রিজন অর্থাৎ কর্টিক্যাল রিজনে কোয়ার্ক থাকছে। As the stem continue to increase in gas due to the activity of vascular cambium, the outer cortical and epidermis layer gets broken and needed to be replaced to provide new protective layers. ধরে না যখন আমার ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি হচ্ছে এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম থেকে কোষ তৈরি হচ্ছে, তখন তারা কী হচ্ছে, ভিতর থেকে বাইরের দিকে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ওরা বাইরের দিকে ছালের উপর বাইরের দিকে যে এপিডার্মিস রিজন সেখানে চাপ সৃষ্টি করছে এবং চাপ সৃষ্টি করার ফলে এইভাবে স্কিনগুলোকে ফাটিয়ে দিচ্ছে। এটাকে লেন্টিসেল বলা হয়, লেন্টিসেল বলা হয়। তাহলে এরকমভাবে হ্যাঁ ফাটিয়ে দিচ্ছে এবং ফাটিয়ে দেওয়ার ফলে ফাটলে কী হবে, এখানকার ট্রান্সপিরেশন রেটটা বেশি হয়ে যায়, বেশি বেশি জল সঙ্গে বাইরে বেরিয়ে যেতে পারবে, অথবা হতে পারে কি যে মাইক্রোবিয়াল ইনফেকশনটা অনেক বেড়ে যাবে গাছের ক্ষেত্রে। এটাকে প্রোটেক্ট করার জন্য তখন কি হচ্ছে, গাছ নতুন এক ধরনের লেয়ার বা কভার তৈরি করছে এবং সেটা তৈরি হচ্ছে কোথা থেকে, কর্ক ক্যাম্বিয়াম থেকে। এটা মেন উদ্দেশ্য। হেন্স দ্য সুনার অর লেটার অ্যানাদার মেরিস্টেমেটিক টিস্যুস called cork cambium or phelogen develop usually in the cortex region. তাহলে এই যে ভিতর থেকে যে বাইরের দিকে টিস্যুগুলো চাপ প্রয়োগ করছে, যার ফলে কী হয়, বাইরের দিকে ছালটা গাছের ক্ষেত্রে দেখতে পাবো বাইরের ছালটা কী হয়, ফেটে ফেটে যায়। কেন? ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেমের পরিমাণটা বেশি হওয়ার জন্য বাইরের দিকে চাপ প্রয়োগ করে ফেটে যায়। এই চাপটাকে প্রোটেক্ট করার জন্য, ফেটে যাওয়াটাকে প্রোটেক্ট করার জন্য গাছ কী করে, গাছের কর্ক ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম যেটা আমরা ফেলোজেন বলছি, সেটা ডিভিশন হতে শুরু করে। ফেলোজেন ইজ এ কাপল অফ লেয়ার থিক, এটা কয়েকটা লেয়ার থিক থাকে। ইট ইজ মেড অফ ন্যারো থিন ওয়াল্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার সেলস। ফেলোজেন কার্ডস অফ cell of both side. The outer cell differs in cork বা phloem and where the inner side differs in secondary cortex or phloem. তাহলে দেখো এখানে এটা হচ্ছে ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম, এই জায়গাটা রয়েছে কর্ক ক্যাম্বিয়াম। এবার এই কর্ক ক্যাম্বিয়ামটা বাইরের দিকে যে কোষগুলো রয়েছে ফেলেম তৈরি করে আর ভিতরের দিকে ফেলোডার্ম তৈরি করছে, এবং এই তিনটে মিলে আমাদের তৈরি হচ্ছে পেরিডার্ম বা বার্ক। Peridum. Due to activity of the cork cambium, pressure builds up on the remaining layer peripheral to the phelogen, and ultimately these layers die and slough off. বলছে কি এখানে ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ কর্ক ক্যাম্বিয়াম, এই যে কর্ক ক্যাম্বিয়ামের কার্যকারিতার জন্য প্রেসার বিল্ডস আপ অন দ্য রিমেইনিং লেয়ার, এবং বাকি যে লেয়ারগুলো রয়েছে তারপর প্রেসার ক্রিয়েট হয়। রিমেইনিং লেয়ার পেরিফেরাল টু ফেলোজেন, তো পেরিফেরাল টু ফেলোজেনের দিকে অর্থাৎ এই ফেলোজেন থেকে প্রান্তের দিকে প্রেসার ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড দিস লেয়ার ডাই অ্যান্ড স্লো আলটিমেটলি, এবং শেষ পর্যন্ত কী হয়, এই লেয়ারগুলো কী হয়, ডাই হয়ে যায় এবং সেগুলো বাদ হয়ে যায়। বার্ক ইজ নন টেকনিক্যাল টার্ম দ্যাট রেফার্স টু অল টিস্যুজ এক্সটেরিয়র অফ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম, দেয়ারফর ইনক্লুডিং secondary phloem. Bark refers to a number of tissue types. Bark refers to a number of tissue types, namely pteridum, তারপর বলছে কি পেরিডাম অ্যান্ড সেকেন্ডারি ফ্লোয়েম। বার্ক রেফার্স টু এ নাম্বার অফ টিস্যু টাইপ, তাহলে বলছে কি যে বার্ক ছাল কোনটাকে বলছি আমরা, যেখানে তোমার সেকেন্ডারি ফ্লোয়েম থাকছে এবং পেরিডাম থাকছে, অর্থাৎ ফেলোজেন এবং ফেলোডাম তিনটে মিলিয়ে এবং সেকেন্ডারি ফ্লোয়েম। তারপর বলছে কি বার্ক দ্যাট ইজ ফর্মড আর্লি ইন দ্য সেশন ইজ কল্ড আর্লি অর সফট বার্ক। আর্লি সেশন মানে ধরো না অটম স্প্রিং সেশনে তৈরি হচ্ছে, আর টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য সেশন লেট অর হার্ড বার্ক ইজ ফর্মড। অর্থাৎ বলছে কি তাহলে বার্কটা কিসে তৈরি হলো, বার্ক হচ্ছে এখানে মানে সোজা কথা বলতে গেলে যে যখন ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম খুব বেশি পরিমাণে তৈরি হবে তখন বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করবে, ভিতর থেকে বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করবে, এবং সেই প্রেসারটাকে বেশি ক্রিয়েট হলে কী হলো, বাইরের দিকে স্কিনটা
ফেটে যাবে। এই ফাটাকে প্রোটেক্ট করার জন্য কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন কি করবে, এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে এর ডিভিশন হওয়ার ফলে। সেখানে কি থাকবে, সেখানে বাইরের দিকে থাকবে ফেলেম, ভিতরের দিকে থাকবে ফেলোডাম। এই ফেলোডাম, ফেলোজেন এবং ফেলেম তিনটে নিয়ে আমাদের গাছের পেরিডাম তৈরি হবে, এবং এর সঙ্গে যদি সেকেন্ডারি ফ্লোয়েম যুক্ত হয় তখন সেটা আমাদের বার্ক বা ছাল তৈরি করবে। এবং আর্লি সেশনে যখন এটা তৈরি হবে, অর্থাৎ প্রথমে তৈরি হবে তখন আর্লি বা সফট বার্ক বলছে, এবং পরের দিকে তৈরি হবে তখন হার্ড বার্ক বলা হয়। নেম দ্য ভ্যারিয়াস কাইন্ডস অফ সেল লেয়ার্স হুইচ কনস্টিটিউট দ্য বার্ক। তাহলে বার্ক কি থাকলো, ফেলেম থাকলো, ফেলোজেন থাকলো, ফেলোডাম থাকলো, প্লাস তোমার থাকলো কি সেকেন্ডারি ফ্লোয়েম। অ্যাট সার্টেন রিজিয়ন, কোনো এলাকায় দ্য ফেলোজেন কাটস অফ ক্লোজলি অ্যারেঞ্জড প্যারেনকামেটার সেলস অন দ্য আউটার সাইড ইনস্টেড অফ কর্ক সেল। তাহলে কর্ক সেল থাকা সত্ত্বেও বাইরের দিকে ফিল্মটা বাইরে যে ফেলোজেন থাকছে সেই ফেলোজেনটা কি হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। দিস প্যারেনকামেটার সেল সুন রাপচার দ্য এপিডার্মিস। তাহলে এই প্যারেনকামেটার সেলগুলো কি হচ্ছে, এপিডার্মিসটাকে রাপচার করছে, ফর্মিং এ লেন্স শেপড ওপেনিং কল লেন্টিসেল। বলছে যে যখন কি করা হচ্ছে, সার্টেন রিজিয়ন অফ দ্য ফেলোজেন কাট অফ ক্লোজলি অ্যারেঞ্জ প্যারেনকামেটার সেল অন দ্য আউটার সাইড কর্ক সেল। বলছে কর্ক সেল ছাড়াও যখন এই ফেলোজেনটা কী করছে, তার আশেপাশের কোষগুলোকে কেটে ফেলছে বা নষ্ট করে দিচ্ছে, তখন কি করছে, বাইরের দিকে একটা লেন্টিসেল অর্থাৎ তৈরি করছে। লেন্টিসেল পারমিটস, এই লেন্টিসেল একেবারে পারমিট করছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য আউটার অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ইন্টারনাল টিস্যু অফ দ্য স্টেম। তাহলে এই লেন্টিসেলের মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, অ্যান্ড দিস ওয়াকার ইন মোস্ট উড বেশিরভাগ কাস্টর উদ্ভিদের ক্ষেত্রে এটা হচ্ছে। এটা কেন তৈরি হচ্ছে, কারণ কর্ক সেলগুলো মানে ফেলোজেন কি করছে, কর্ক সেলগুলো থাকা সত্ত্বেও সে নিজেদেরকে কাট আপ করে দিচ্ছে বলে বাইরের দিকে কোনো ফাঁক তৈরি হচ্ছে। এবার হচ্ছে দেখো নেক্সট পেজে যে সেকেন্ডারি গ্রোথ অন রুটস। তাহলে রুটের ক্ষেত্রে কি সেকেন্ডারি গ্রোথ দেখতে পারি, স্টেমের ক্ষেত্রে দেখলাম সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, রুটের ক্ষেত্রে কি হচ্ছে, ইন দ্য ডাইকট রুট, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূল, দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম ইজ কমপ্লিটলি সেকেন্ডারি ইন অরিজিন। তাহলে এখানকার ভাস্কুলার ক্যাম্বিয়ামটা কমপ্লিটলি সেকেন্ডারি অরিজিন হচ্ছে। ইট অরিজিনেটস ফ্রম দ্য টিস্যু লোকেটেড জাস্ট বিলো দ্য ফ্লেম বান্ডলস, এ পোর্শন অফ পেরিসাইকেল টিস্যু। তাহলে এগুলো কোথায় থাকছে, যে পেরিসাইকেল বা এই যে পেরিসাইকেল থাকছে, এই পেরিসাইকেলের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। অ্যাবভ দ্য প্রোটোজাইলেম ফর্মিং এ কমপ্লিট অ্যান্ড কন্টিনিউয়াস ওয়েভি রিং হুইচ লেটার বিকাম সার্কুলার ফার্দার ইভেন্ট অফ সিমিলার। মানে এখানে বলা হচ্ছে যে এই ছবিটা দেখো একটু, এই ছবিটাকে যদি একটু জুম করে দেখা যায় দেখতে পাবে, এটা হচ্ছে বাইরের দিকের লেয়ার। কি বাইরের দিকে, এটা হচ্ছে তোমার এপিডার্মিস। এপিডার্মিস নিচের রিজন হচ্ছে হাইপোডার্মিস রিজন, এই সেকেন্ড লেয়ারটা। তারপরে কর্টেক্স রিজন রয়েছে, দেন এন্ডোডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস রিজন, এন্ডোডার্মিস। দিস ওয়ান কল্ড এন্ডোডার্মিস রিজন। আর এন্ডোডার্মিসের নিচে হচ্ছে তোমার পেরিসাইকেল, এন্ডোডার্মিস রিজন, এন্ডোডার্মিস। এই দেখো এন্ডোডার্মিস, দিস ওয়ান ইজ এন্ডোডার্মিস রিজন। তারপর বলছে কি পেরিসাইকেল রিজন, এন্ডোডার্মিসের পরে রয়েছে এই যে পেরিসাইকেল, অর্থাৎ এই ভিতরের লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে পেরিসাইকেল লেয়ার। এবার পেরিসাইকেল লেয়ারের চারিদিকে কি রয়েছে তোমার পেরিসাইকেল টিস্যু। অ্যাবভ দ্য প্রোটোজাইলেমের উপরের দিকে কি হচ্ছে, দেখো এখানে এই যে অ্যাবভ দ্য প্রোটোজাইলেম, ছোটো ছোটো যে জাইলেমগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। এই যে রেড কালারটা হচ্ছে প্রোটোজাইলেমের উপরের দিকে ফর্মিং এ কমপ্লিট ও কন্টিনিউয়াস ওয়েভ রিং। এই যে এরকম একটা অর্থাৎ ভিতরের দিকে কি রয়েছে, এরকম যে প্রোটোজাইলেমটা রয়েছে, অর্থাৎ এরকম ভাবে প্রোটোজাইলেম রয়েছে। এই প্রোটোজাইলেমের উপরের দিকে একটা কমপ্লিটলি ওয়েভি রিং তৈরি হচ্ছে।
এবং এই ওয়েভি রিংটা কি হচ্ছে ডিভিশন, এই হচ্ছে ক্যাম্বিয়াম রিং, এটা হচ্ছে ক্যাম্বিয়াম রিং, ক্যাম্বিয়াম। এই ওয়েভি রিংটা কি করছে দেখো এখানে বলে ওয়েভি রিং হুইচ লেটার বিকাম সার্কুলার, এবং এটা কি হচ্ছে এই ওয়েভি রিংটা পরবর্তীকালে কি হচ্ছে এটা সার্কুলার হয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম থাকার পরে জিনিসটা সার্কুলার আকৃতি ধারণ করছে, সার্কুলার অর্থাৎ সার্কুলার স্ট্রাকচার। এবং এই সার্কুলার স্ট্রাকচারটা, এই যে এই সার্কুলার স্ট্রাকচার, এই দেখো এটা প্রাইমারি জাইলেম ছিল, তার প্রাইমারি জাইলেম থেকে সেকেন্ডারি জাইলেম তৈরি হলো কোনটা, এর চারিদিকে দেখো, এর চারিদিকে যে হোয়াইট কালার পোর্শন ছিল, এখানে হোয়াইট কালার পোর্শনে দেখো এখানে অনেকটা বেশি হয়েছে, অর্থাৎ এতটুকু জায়গা তোমার সেকেন্ডারি জাইলেম তৈরি হয়ে গেছে। এরপরে কি হচ্ছে দেখো, এবং সেকেন্ডারি এটা ছিল ফ্লোয়েম ছিল, বাইরের দিকে যে ফ্লোয়েমের লেয়ারটা ছিল, সেই ফ্লোয়েমের লেয়ারটা দেখো এখানে বেড়ে গিয়ে এতটা সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করেছে, ক্লিয়ার। আর বাকি যে সেখানে কোষগুলো ছিল সেগুলো হচ্ছে কি মেডুলারি রেজ তৈরি করে দিয়েছে সে ভাস্কুলার বান্ডেলের মধ্য দিয়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডাইকট রুটের ক্ষেত্রে ভাস্কুলার ক্যাম্বিয়াম ইজ কমপ্লিটলি সেকেন্ডারি ইন অরিজিন। তাহলে এদের যে ভাস্কুলার ক্যাম্বিয়ামটা সেটা জন্ম থেকে সেকেন্ডারি, অর্থাৎ গৌণ ক্যাম্বিয়াম হিসেবে থাকছে। এটা অরিজিন করছে যে নিজের যে প্রোটোজাইলেম, যে প্রোটোজাইলেম কাকে বলা হচ্ছে, যে জাইলেমটা প্রথমে তৈরি হবে তাকে প্রোটোজাইলেম বলা হয়, প্রোটোজাইলেম থেকে পরবর্তীতে মেটাজাইলেম তৈরি হয়। এবার বলছে কি এই প্রোটোজাইলেমের চারিদিকে কি হচ্ছে, প্রোটোজাইলেমের চারিদিকে প্রথমে একটা কি তৈরি হচ্ছে, এই প্রোটোজাইলেমের চারিদিকে একটা ওয়েভ রিং থাকছে, এই যে প্রোটোজাইলেমের চারিদিকে জাইলেম এবং জাইলেমের চারিদিকে ফ্লোয়েম থাকছে, এই যে ওয়েভ রিংটা থাকছে, এই ওয়েভ রিং, সেই ওয়েভ রিংটা তোমার এই ওয়েভ রিং থাকছে, এই ওয়েভ রিংটা প্রথমে সার্কুলার হয়ে যাচ্ছে এবং প্রোটোজাইলেম থেকে তৈরি হচ্ছে সেকেন্ডারি জাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে প্রাইমারি জাইলেম, ওই প্রাইমারি জাইলেম থেকে ডিভিশন সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, যেটা এতটুকু পোর্শন বললাম, বা এখান থেকে তোমার এতটুকু পোর্শন সেকেন্ডারি জাইলেম এতটা তৈরি হচ্ছে, এবং তো এটা প্রাইমারি জাইলেম, এটা সেকেন্ডারি জাইলেম, ওকে। এবং তারপর হচ্ছে কি এখানে ফ্লুয়েম, প্রাইমারি ফ্লুয়েম ছিল এবং পরের দিকে বৃদ্ধি পাওয়া সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি হয়েছে। যার ফলে কি হচ্ছে এই সেকেন্ডারি টিস্যু তৈরি হওয়ার জন্য এটা সেকেন্ডারি গ্রোথ দেখাচ্ছে। এরপর আমরা সামারিটা পড়ে নিই। বলছেন অ্যানাটমিক্যালি এ প্ল্যান্ট ইজ মেড অফ ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যু। উদ্ভিদরা কি করছে, বিভিন্ন ধরনের কলা তৈরি করছে। দ্য প্ল্যান্ট টিস্যু আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু মেরিস্টেমেটিক, এপিক্যাল, ল্যাটারাল এবং ইন্টারক্যালার মেরিস্টেম অ্যান্ড পার্মানেন্ট সিম্পল কমপ্লেক্স টিস্যু। তাহলে আমাদের কি প্ল্যান্ট টিস্যু হচ্ছে কত ভাগে ভাগ করলাম আমরা, একটা হচ্ছে প্রাইমারি টিস্যু, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুতে ভাগ করেছি, মেরিস্টেমেটিক অর্থাৎ যে সমস্ত কলাগুলো বিভাজিত হয়, মেরিস্টেমেটিক টিস্যু, একটা পেয়েছি পার্মানেন্ট টিস্যু, আর একটা পেয়েছি আমরা কমপ্লেক্স টিস্যু। 3 নম্বর পেলাম কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু। এবার আমরা দেখো মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে কি পেয়েছি আমরা, এটা যে গাছ হয় তাহলে এর উপরের দিকে যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি কি এপিক্যাল টিস্যু, এপিক্যাল মেরিস্টেমে এপিক্যাল। আর একটা হচ্ছে কি ইন্টারক্যালারি, মধ্যখানের অংশ যে কোষগুলো যেখানে ব্রাঞ্চ তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি ইন্টারক্যালারি। এটা হচ্ছে আর এটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। তাহলে 3 রকম মেরিস্টেমেটিক টিস্যু হলো। পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে হচ্ছে কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা 3টে কলা পেলাম। আর কমপ্লেক্স টিস্যুর মধ্যে আমরা জাইলেম এবং ফ্লুয়েম,
জাইলেমের মধ্যে আপনার ট্রাকে জাইলেম প্যারেন্ট জাইলেম ফাইবার, ফ্লোয়েমের মধ্যে শিপ টিউব শিপ সেল, ফ্লোয়েম প্যারেন্ট ফ্লোয়েম ফাইবার। তারপর হচ্ছে অ্যাসিমিলেটিং অফ ফুড অ্যান্ড ইটস স্টোরেজ, ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, মিনারেলস অ্যান্ড ফটোসিনথেসিস অ্যান্ড মেকানিক্যাল সাপোর্ট টু আর দ্য মেইন ফাংশন অফ টিস্যু। তারা কী করলো, এই সমস্ত মেরিস্টেমেটিক টিস্যুগুলো বিভাজিত হওয়ার পর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালো, পার্মানেন্ট টিস্যুগুলো মেকানিক্যাল সাপোর্ট দিল, এবং কমপ্লেক্স টিস্যুগুলো কী করলো, কন্ডাকশন অর্থাৎ ওয়াটার এবং ফুড ট্রান্সপোর্টে সাহায্য করলো। দেয়ার আর 3 টাইপ অফ টিস্যু সিস্টেম, এপিডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম এবং ভাস্কুলার। 3 ধরনের। এপিডার্মাল বাইরের দিকে যে এপিডার্মিস তৈরি করছে, ডার্মিস তৈরি করছে, এপিডার্মিস তৈরি করে হাইপোডার্মিস তৈরি করছে। গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে রয়েছে কর্টেক্স, পিথ রিজিয়ন, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, আর ভাস্কুলার জাইলেম, ফ্লোয়েম। দ্য এপিডার্মাল টিস্যু সিস্টেমস আর মেড আপ অফ এপিডার্মাল সেল, স্টোমাটা অ্যান্ড দ্য এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। অর্থাৎ যে এপিডার্মাল টিস্যুগুলো রয়েছে সেগুলো কি তৈরি করছে, এপিডার্মিস বহিঃস্থক তৈরি করছে, তারপর তৈরি করছে কি এখানে ইউনিসেলুলার ও মাল্টিসেলুলার হেয়ার তৈরি করছে, স্টোমাটা তৈরি করছে। তারপর বলছে দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম ফর্মস দ্য মেইন বাল্ক অফ দ্য প্ল্যান্ট। মেইন বাল্ক বলতে এখানে কর্টেক্স রিজিয়ন তৈরি হচ্ছে, এন্ডোডার্মিস তৈরি হচ্ছে, পেরিসাইকেল তৈরি হচ্ছে, পিথ তৈরি হচ্ছে। ইট ডিভাইড ইন্টু 3 জোনস, কর্টেক্স রিজিয়ন, পেরিসাইকেল রিজিয়ন, পিথ রিজিয়ন। The vascular tissue system is formed by the xylem and phloem. On the basis of the presence of cambium, location of the xylem and phloem, the vascular bundles are in of different forms. The vascular bundle forms the conducting tissue and translocate water, minerals and food material. তাহলে xylem phloem কাজ হচ্ছে কি ওয়াটার, মিনারেলস এবং ফুড ম্যাটেরিয়ালকে ট্রান্সপোর্ট করা। মনোকটলিডন একবীজপত্রী সনদ অ্যান্ড ডাইকটলিডন প্ল্যান্ট, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ দেখায় মার্কড ভ্যারিয়েশন ইন দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার। অর্থাৎ ভিতরে অন্তর্গঠন দেখতে গেলে সেখানে কি দেখতে পাবো, অনেক রকম ডিফারেন্স দেখতে পাবো মনোকট ডাইকটের মধ্যে। দ্য ডিফারেন্ট ইন টাইপে নাম্বার, লোকেশন অফ ভাস্কুলার বান্ডল, সেকেন্ডারি গ্রোথ অকার ইন মোস্ট অফ দ্য ডাইকটিলিডনাস রুট অ্যান্ড স্টেম। ডাইকটিলিডনে মূল এবং কাণ্ডের মধ্যে কি সে সেকেন্ডারি গ্রোথ দেখা যাচ্ছে। আবার তোমার ডাইকটের ক্ষেত্রে, মনোকটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা কি হচ্ছে, ডাইকটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল তোমার রিংলি অ্যারেঞ্জ থাকবে, আর মনোকটের ক্ষেত্রে সেটা স্ক্যাটার অ্যারেঞ্জ থাকবে। ডাইকটের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে তোমার কি থাকবে, ক্যাম্বিয়াম রিম থাকবে, আর ফ্লোয়েমের মধ্যে জাইলেম ফ্লোয়েমের মধ্যে কোনো ক্যাম্বিয়াম রিম থাকবে না। এই জন্য এর ক্ষেত্রে বলা হয় ওপেন, ডাইকটের ক্ষেত্রে ওপেন, এবং মনোকটের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লোজড ভাস্কুলার বান্ডেল। Monocotyledonous and dicotyledonous plants show marked variation in their internal structure. তাদের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে অনেকগুলো ডিফারেন্স দেখা যায়। ডিফার ইন টাইপ, নাম্বার, লোকেশন, ভাস্কুলার বান্ডলস। দ্য সেকেন্ডারি গ্রোথ occurs in most of the dicotyledonous root and stem and increase the girth মানে হচ্ছে ডায়ামিটার। সেকেন্ডারি গ্রোথ কেন হয়, যেহেতু ডাইকট প্ল্যান্টগুলো অনেক মোটা হয় এবং বড় হয়, তার জন্য ওদের গার্থ অর্থাৎ মোটা হওয়ার জন্য এবং সে মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য সেকেন্ডারি গ্রোথের দরকার পড়ে। তারপর হচ্ছে অর দ্য অর্গান বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম। কাজ যা হয় এটা ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম মাধ্যম হয়। ভাস্কুলার ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। কর্ক ক্যাম্বিয়াম থেকে তোমার হয় কি ফেলেম অ্যান্ড ফেলোডাম তৈরি হয়। তার ফেলোডাম মিলে তোমার বার্ক তৈরি হয়। দ্য উড ইজ অ্যাকচুয়ালি সেকেন্ডারি জাইলেম। তাহলে উড কাঠ যেটা তৈরি হয় উদ্ভিদে সেকেন্ডারি জাইলেম। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ উড অন দ্য বেস্ট অফ দেয়ার পজিশন অ্যান্ড টাইম প্রোডাকশন। সফট উড, স্প্রিং উড, অটাম উড, হার্ড উড, স্যাপ উড, এই সমস্ত উডগুলো তৈরি হয় সেটা সেশনের উপর নির্ভর করে, পজিশনের উপর নির্ভর করে। তাহলে এরপরে পেয়ে হচ্ছে অনুশীলনে চলে আসবো, এক্সারসাইজে চলে আসবো। সেগুলো ভালো মন দিয়ে দেখো, এরপরে ব্যাখ্যা করবো আমি। বলছে স্টেট দ্য লোকেশন অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট টাইপ মেরিস্টেমেটিক টিস্যু। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু মানে যে সমস্ত কলাগুলো বিভাজিত হয়, সে কলাগুলো 3টে পজিশন রয়েছে। একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি মেরিস্টেম আর ল্যাটারাল মেরিস্টেম।
তাহলে এদের লোকেশন কি, এপিক্যাল মেরিস্টেম মানে এপিক্যাল মানে অগ্রস্থ অর্থাৎ রুট টিপ এবং শুট টিপের মধ্যে অবস্থান করছে এরা। এবং এদের কাজ কি, তার রুট এবং শুট টিপের মধ্যে অবস্থান মানে কি, এরা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, আবার কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করেছে। ফর্মস প্রাইমারি টিস্যু অ্যান্ড ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ এরা প্রাথমিক কলা তৈরি করবে এবং সেগুলো কী করবে, উদ্ভিদের লেন্থ দৈর্ঘ্য বৃদ্ধি করবে। ইন্টারকালারি মেরিস্টেম, দেখো এই নোড পোর্শনগুলোতে ইন্টারকালারি মেরিস্টেম রয়েছে, যার ফলে এখান থেকে ব্রাঞ্চ তৈরি হবে। দ্য অ্যাবোভ অ্যান্ড বিলো দ্য স্টেম অফ নোড অ্যান্ড লিভ বেস, অর্থাৎ ধরো একটা পাতা, এই পাতার বেস, এই বেস পোর্শন এর উপরের দিকেও থাকতে পারে আবার নিচের দিকেও থাকতে পারে। এর কাজ কি, হেল্প ইন গ্রোয়িং দ্য লিভস অ্যান্ড ইন্টারনোড, তাহলে এরা কী হচ্ছে, এই যে মধ্য অংশটা ইন্টারনোড পোর্শনটাকে গ্রোথ করাচ্ছে এবং কী করাচ্ছে, থিকনেস অর্থাৎ গাছটাকে মোটা করছে, থিকনেস করে বড় করছে, লম্বা করছে এবং এখান থেকে ব্রাঞ্চ তৈরি হচ্ছে। ল্যাটারাল মেরিস্টেম, ল্যাটারাল মানে এই যে পার্শ্বস্থ, এখান থেকে এটা হচ্ছে এই দুটো হচ্ছে প্রাইমারি টিস্যু তৈরি করছে, প্রাইমারি টিস্যু, কিন্তু এটা সেকেন্ডারি টিস্যু তৈরি করবে, এটা সেকেন্ডারি টিস্যু তৈরি করবে। এটা পেরিফেরি অফ দ্য রুট এবং স্টেমের প্রান্তীয় অংশ থাকবে, যার ফলে এটা কী করবে, হেল্পস ইন দ্য ইনক্রিজ অফ থিকনেস অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ গাছটাকে মোটা করবে সেকেন্ডারি গ্রোথের মাধ্যমে। তারপর ক্লিয়ার হলো। 2 নম্বর প্রশ্ন হলো, কর্ক ক্যাম্বিয়াম ফর্মস টিস্যু দ্যাট ফর্ম দ্য কর্ক, ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? বলছে কর্ক ক্যাম্বিয়াম কী করছে, কর্ক তৈরি করছে। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? বলছে হোয়েন সেকেন্ডারি গ্রোথ ওয়াকার, যখন গৌণবৃদ্ধি ঘটাচ্ছেন, ইন দ্য ডাইকট স্টেম অ্যান্ড রুট, অর্থাৎ বীজপত্রী উদ্ভিদ এবং মূলে, কাণ্ড মূলে, দ্য এপিডার্মাল লেয়ার গেটস ব্রোকেন, অর্থাৎ যখন সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে, তখন কী হচ্ছে, বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করার ফলে গাছের যে বাইরের দিকে আবরণ থাকে সেই আবরণটা ফেটে যায়। সে ফাটাকে প্রোটেক্ট করার জন্য সাধারণত কী হয়, বাইরের দিকে যে কর্ক ক্যাম্বিয়াম থাকে সেই কর্ক ক্যাম্বিয়ামটা ডিভিশন হতে শুরু করে এবং ভিতরের দিকে কর্ক মানে ফেলোডাম তৈরি করে, আর বাইরের দিকে তোমার ফেলেম বা কর্ক তৈরি করেন, এবং ফেলোজেন, ফেলেম অ্যান্ড ফেলোডাম তিনটে মিলে আমাদের বার্ক তৈরি করে। দেয়ার ইজ এ নিড টু রিপ্লেস দ্য আউটার, তার ওই জন্য কি যখন ভেঙে যাচ্ছে তারপরে কি সেই লেয়ারটাকে আমরা রিপ্লেস করতে হবে এবং প্রোভাইড করতে হবে প্রোটেকশন টু দ্য স্টেম অ্যান্ড রুট ফ্রম ইনফেকশন, কারণ এটা ফেটে যায় তাহলে কেউ বাইরে থেকে ইনফেকশন চলে আসতে পারবে এবং ওয়াটার লস বেশি হবে। দেয়ারফর দ্য কর্ক ক্যাম্বিয়াম ডেভেলপ ফ্রম দ্য কর্টিক্যাল রিজিয়ন, ইট অলসো নোন এজ ফেলোজেন, তাহলে এই যে কর্ক ক্যাম্বিয়ামটা কী করছে, ফেলোজেন রিজিয়ন থেকে ডেভেলপ শুরু করছে, অ্যান্ড কম্পোজড অফ থিন অল রেক্টেঙ্গুলার সেল, এবং এরা হচ্ছে পাতলা কোষ প্রাচীরযুক্ত রেক্টেঙ্গুলার অর্থাৎ ত্রিভুজ আকৃতি কোষ নিচ্ছে। ইট কাটস অফ সেল টুয়ার্ডস বোথ সাইড, তাহলে এখান থেকে কর্ক ক্যাম্বিয়াম ভিতরের দিকে যে কোষগুলো তৈরি করছে সেটা হচ্ছে ফেলোডাম, বাইরের দিকে যে কোষগুলো তৈরি করছে সেটা হচ্ছে কি ফেলোজেন বা ফেলেম। While the cell on the inside give rise to secondary cortex or phylloderm, the cork is impervious to water but allow gas exchange through the indented cell. ফেলোজেন তাহলে কি হচ্ছে, বাইরের দিকে ফেলোজেন তৈরি করলো, ফেলাম তৈরি করলো, ভিতরের দিকে ফেলোডাম তৈরি করলো, তারপরে একটা মোটা লেয়ার তৈরি করলো। এই লেয়ারটার সঙ্গে কী করবে, তোমার গাছটাকে প্রোটেকশন করবে, ভিতরের দিকে টিস্যুর চাপটাকে সহ্য করতে সাহায্য করবে, মোটা বাক তৈরি, ছাল তৈরি করবে। ওকে, এবং এই যে লেন্টিসারগুলো তৈরি করার মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ সেকেন্ডারি গ্রোথ ইন দ্য স্টেম অফ উডি অ্যাঞ্জিওস্পার্ম উইথ দ্য হেল্প অফ সিমনা, তাহলে এখানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা কীভাবে সেকেন্ডারি গ্রোথ হচ্ছে। প্রথমে দেখো, এখানে যখনই আমরা সেকেন্ডারি মানে ভাস্কুলার ক্যাম্বিয়াম দেখছি ডাইকট স্টেমের ক্ষেত্রে, তখন সেখানে কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওপেন টাইপের, অর্থাৎ ভিতরের দিকে জাইলেম থাকবে, বাইরের দিকে ফ্লেম থাকবে, প্রাইমারি ফ্লেম থাকবে আর প্রাইমারি জাইলেম থাকবে। এবার এখানে থাকবে ক্যাম্বিয়াম টিস্যু, এই ক্যাম্বিয়াম টিস্যুটা পরবর্তীতে বিভাজিত হওয়ার ফলে কী তৈরি করবে, সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, সেকেন্ডারি ফ্লেম তৈরি করবে, তার ফলে এই ক্যাম্বিয়াম টিস্যুটার আকারটা অনেক বড়ো হয়ে যাবে, এবং বড়ো হওয়ার ফলে গাছটা থিকনেস আসবে। তো দেখো, প্রথমে প্রত্যেকটা ভাস্কুলার বান্ডেল একটা রিং আকারের সজ্জা আছে, মধ্যখানে দেখো ক্যাম্বিয়াম রয়েছে, এবং এই ক্যাম্বিয়ামটাকে বলা হচ্ছে তোমার ফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। কিন্তু এই ক্যাম্বিয়ামটা প্রথমে কী হচ্ছে, শুধুমাত্র জাইলেম ফ্লেমের মধ্যবর্তী স্থানে
পরবর্তীতে কী হচ্ছে, এই ক্যাম্বিয়াম টিস্যুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করছে। তাহলে এই ক্যাম্বিয়াম রিংটা এবার কী করছে, তোমার এর মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে কি ইন্ট্রাফেসিকুলার, এটাকে বলা হচ্ছে ইন্টারফেসিকুলার। তাহলে ইন্টারফেসিকুলার এবং ইন্ট্রাফেসিকুলার দু ধরনের ক্যাম্বিয়াম কী হচ্ছে, বিভাজিত হচ্ছে, ভিতরের দিকে বিভাজিত হচ্ছে, বাইরের দিকেও বিভাজিত হচ্ছে। বলে ভাস্কুলার বান্ডেলের মধ্যে ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করছে, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম তৈরি করছে, আর এখানে মেডুলারি রেজ তৈরি করছে, যার ফলে এদের মধ্যে কি এদিকেও বৃদ্ধি ঘটাচ্ছে, আবার এই দিকেও বৃদ্ধি ঘটে, যার ফলে তোমার কোষটা অনেকটা সাইডে গাছটা মোটা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এটাই সেকেন্ডারি গ্রোথ। তাহলে দেখো এখানে বলছে ইন উডি ডাইকট, অর্থাৎ যে সমস্ত কাস্টল দ্বিবীজপত্রী দ্য স্ট্রিপ অফ ক্যাম্বিয়াম যে টিস্যুটা রয়েছে প্রেজেন্ট বিটুইন দ্য প্রাইমারি জাইলেম অ্যান্ড প্রাইমারি ফ্লেম ইজ কল্ড দ্য ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই যেখানে বললাম এটাকে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কখন, প্রাইমারি জাইলেম প্রাইমারি ফ্লেমের মধ্যে যখন থাকবে, অর্থাৎ ক্যাম্বিয়ামটা যখন প্রথমে কী হচ্ছে প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লেমের মধ্যে থাকবে, তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, the intervesicular cambium is formed from the cell of the medullary res adjoining the intervesicular cambium মানে হচ্ছে কি এর মধ্যখানে কি রয়েছে, মেডুলারি রে রয়েছে, মেডুলারি রে রশ্মির আকারে মেডুলারি রেজ থাকে, এই রেজগুলোর যে কোষ থাকবে সেই কোষের মাধ্যমে ক্যাম্বিয়ামটা কি হচ্ছে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। দ্য রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ কন্টিনিউয়াস ক্যাম্বিয়াম, তার ফলে কী তৈরি হচ্ছে, ক্যাম্বিয়াম রিং তৈরি হচ্ছে। The cambium cuts of new cells towards the either side. এরপর ক্যাম্বিয়ামটা কী করছে, এই ভিতরের দিকে কোষ তৈরি করছে, বাইরের দিকে কোষ তৈরি করছে। The cells present towards the outside differentiate into secondary flame and cuts inside is secondary xylem. The amount of secondary xylem produces more than that of secondary flame. The secondary growth in plants increase the girth of the plants. এই সেকেন্ডারি যে গ্রোথ হচ্ছে এই উদ্দেশ্যটা হচ্ছে গাছটাকে প্রশস্ত করা, মোটা করা। ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট টু সাপোর্ট দ্য গ্রোয়িং নাম্বার অফ লিভস। তার এবারে একটা গাছ যখন বড় হচ্ছে, মোটা হচ্ছে, তো বেশি বেশি পাতা তৈরি হবে, বেশি বেশি তোমার ডালপালা তৈরি হবে, এবং সেগুলোকে সাপোর্ট করার জন্য বেশি বেশি ওয়াটার ট্রান্সপোর্ট করতে হবে, ফুড ট্রান্সপোর্ট করতে তার জন্য সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লেম তৈরি হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন চলে এসো, বলছে কি একটা মনোকট রুট এবং ডাইকট রুটের মধ্যে পার্থক্য কি, আর মনোকট স্টেম ডাইকট স্টেমের মধ্যে পার্থক্য। তাহলে ছবি দেখে আমরা ভালো বোঝার চেষ্টা করব মনোকট রুট এবং ডাইকট রুট। তার প্রথম পয়েন্ট হচ্ছে কর্টেক্স ইজ ওয়াইড। মনোকটের ক্ষেত্রে যে কর্টেক্স রিজিয়নটা থাকছে সেটা অনেকটা প্রশস্ত হয়, ডাইকটের ক্ষেত্রে কি হচ্ছে কর্টেক্সটা অনেকটা কম হয়। আউটার কর্টেক্স ইজ ইউজুয়ালি ডিফারেন্সিয়েট ইন্টু এক্সোডার্মিস, এবং মনোকটের ক্ষেত্রে এদের যে কী হয়, আউটার কর্টেক্সটা কী হচ্ছে এক্সোডার্মিস বা বহিঃস্থক তৈরি করছে, কিন্তু আউটার কর্টেক্স ইজ ইউজুয়ালি নট ডিফারেন্সিয়েট ইন্টু এক্সোডার্মিস, কিন্তু বাইরের দিকে ডাইকটের ক্ষেত্রে সেটা এক্সোডার্মিস তৈরি করে না। এন্ডোডার্মিস কন্টেন প্রমিনেন্ট ক্যাসপিয়ান স্ট্রিপস অনলি ইন ইয়াং ওয়ান, কিন্তু ক্যাসপিয়ান স্ট্রিপস মানে হচ্ছে যখন এই এন্ডোডার্মিসটা হবে, এই এন্ডোডার্মিসের মধ্যে একটা সুবেরেনযুক্ত একটা লেয়ার থাকবে, এই লেয়ারটার উদ্দেশ্য হচ্ছে, এবং কিছু কিছু কোষ থাকবে যেগুলো প্যাসেজ শেল বলা হয়, আবার কিছু কোষ থাকবে, কিছু এন্ডোডার্মিসের কোষ থাকবে যেটাকে প্যাসেজ, এখানে জলগুলো এই জাইলেমের মধ্যে ঢুকবে, কিন্তু এখানে যাতে ব্যাকফ্লো না হয়, যাতে ব্যাকফ্লো আবার বাইরে না বেরিয়ে যায়, ওই জন্য এখানে সুবেরেন একটা লেয়ার থাকবে এন্ডোডার্মিসে, সেটা ক্যাসপিয়ান স্ট্রিপ বলা হয়, যেটা সেকেন্ডারি জাইলেমের ক্ষেত্রে থাকবে, মানে মনোকটের ক্ষেত্রে ইয়াং স্টেজ থাকবে, কিন্তু ডাইকটের ক্ষেত্রে সবসময় থাকবে। তারপরে 4 নম্বরে জাইলেম অ্যান্ড ফ্লুয়েম বান্ডেলস আর মেনি ইন নাম্বার। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এটা মোর দেন 6, মনে রাখবে মোর দেন 6। মনোকটের রুটের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল যেটা থাকবে সেটা মোর দেন 6 থাকবে, কিন্তু ডাইকটের ক্ষেত্রে সেটা হচ্ছে 2 to 4, 2 to 6, ম্যাক্সিমাম 2 to 6, ম্যাক্সিমাম 4 এর নাম্বার থাকে। মেটাজাইলেম ভেসেলস আর ওভাল অর রাউন্ডেড, মেটাজাইলেম ভেসেলস আর জেনারেলি অ্যাঙ্গুলার। মেটাজাইলেম কোনটা, প্রোটোজাইলেম থেকে যে সমস্ত জাইলেমগুলো তৈরি হয় তাকে মেটাজাইলেম বলা হয়। তাহলে মনোকটের ক্ষেত্রে যেহেতু ক্যাম্বিয়াম থাকবে না জাইলেম ফ্লেমের মধ্যে, সেহেতু এখানে কোনো রকম সেকেন্ডারি গ্রোথ হবে না, কিন্তু ডাইকট রুটের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ হবে, এটা ফলস, সেকেন্ডারি গ্রোথ টেক্স প্লেস।
তার এদের ক্ষেত্রে পিথটা হচ্ছে দেখো অনেক বড় পিথ থাকছে, লার্জ পিথ ভেসিকেল থাকছে, কিন্তু এখানে দেখো পিথটা খুব ন্যারো হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে পার্থক্য কী হলো? প্রথম হচ্ছে এদের কর্টেক্সটা অনেকটা প্রশস্ত মনোকটের ক্ষেত্রে, ডাইকটের ক্ষেত্রে কর্টেক্সটা আকার ছোট হয়। এর ক্ষেত্রে কি কর্টেক্সের বাইরের দিকের অংশের এক্সোডার্মিস তৈরি করে, এর ক্ষেত্রে তৈরি করে না। এর ক্ষেত্রে যে ক্যাম্বিয়াম থাকে সে এন্ডোডার্মিস থাকে, এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপেরিন পোর্টটি শুধু ইয়াং স্টেজ থাকে, এর ক্ষেত্রে সবসময় থাকে। এর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল যেটা সেটা 6 থেকে 8টা, মোর দেন 6 হয়, কিন্তু এর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলগুলো কী হয়? শুধুমাত্র 4খানায় হয়। এর ক্ষেত্রে হচ্ছে কি 4টা থেকে 6টা হয় ম্যাক্সিমাম। এর ক্ষেত্রে কোনো সেকেন্ডারি গ্রোথ দেখায় না, এখানে সেকেন্ডারি গ্রোথ দেখায়। এর ক্ষেত্রে পিথটা অনেক বড় হয়, পিথটা খুব ছোট হয়। এবার মনোকট এবং ডাইকট স্টেমের মধ্যে পার্থক্য দেখুন। তাহলে ডাম্বেল শেপড গার্ড সেল স্টোমাটা, অর্থাৎ বলছে কি যে মনোকটের ক্ষেত্রে যখন তুমি স্টোমাটা দেখবে তো সেটা কেমন দেখতে হবে? ডাম্বেল শেপড, এরকম। ডাম্বেল শেপ এরকম স্টোমাটা থাকবে, গার্ড সেল এরকম থাকবে। কিন্তু যখন ডাইকটের ক্ষেত্রে দেখতে পাবে তখন সেটা কী হবে? বিন শেপ থাকবে, এরকম থাকবে, কিডনি শেপড। গ্রাউন্ড টিস্যু ইজ ইউনিফর্ম, দ্যার ইজ নো ডিফারেন্স। গ্রাউন্ড টিস্যুটা কি ইউনিফর্ম থাকবে, অর্থাৎ এখানে আলাদাভাবে এন্ডোডার্মিস, আলাদাভাবে পেরিসাইকেল, আলাদাভাবে তোমার কী বলছি ওটাকে, আলাদাভাবে থাকবে না। এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ রিজন আলাদাভাবে থাকবে না, কিন্তু এর ক্ষেত্রে সবগুলো আলাদাভাবে থাকবে। কর্টেক্স থাকবে, এন্ডোডার্মিস থাকবে, পেরিসাইকেল, পিথ থাকবে। দ্য ভাস্কুলার বান্ডল আর স্ক্যাটার, এর ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। এবং তারপরে নর্মালি নো সেকেন্ডারি গ্রোথ, ফিউ এক্সেপশন অ্যালোভেরা টেক্স প্লেস, মানে এখানে থেকে মনোকটে যেহেতু ক্যাম্বিয়াম থাকবে না সেহেতু এখানে কোনো হয় না, মানে সেকেন্ডারি গ্রোথ হয় না। শুধুমাত্র কিছু এক্সেপশন অ্যালোভেরাকে দেখতে পাওয়া যায়। দ্য আদার ওর সেকেন্ডারি গ্রোথ ফাউন্ড। দ্য প্রাইমারি ভাস্কুলার টিস্যু রিমেন্স ফাংশনাল থ্রু আউট দ্য লাইফ, যেহেতু এদের সেকেন্ডারি গ্রোথ নেই তাই প্রাইমারি যে টিস্যুগুলো সেগুলো সারা লাইফ ধরে ফাংশনাল থাকবে, কিন্তু এর ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ হবে। তাহলে মেন পার্থক্য হচ্ছে এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা মানে রিং লাইক অ্যারেঞ্জমেন্ট থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটা মেন ফাংশন। তারপর হচ্ছে কাট এ ট্রান্সভার্স সেকশন অফ ইয়াং স্টেম অফ প্ল্যান্ট ফর্মস ইউর স্কুল গার্ডেন অ্যান্ড অবজার্ভ ইট আন্ডার মাইক্রোস্কোপ। হাউ উড ইউ অ্যাসারশন হোয়েদার ইট ইজ মনোকট অর ডাইকট? তো প্রথমে মনে রাখতে হবে যে যখনই আমি মনোকট বা ডাইকট পড়ব, যখন আমি মনোকট বা ডাইকট স্টেমকে দেখব তখন প্রথমে মনে রাখতে হবে যে মনোকট স্টেমে ডাইকট স্টেমের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলগুলো কী থাকবে? রিংভাবে অ্যারেঞ্জ থাকবে, অর্থাৎ ভাস্কুলার বান্ডেলগুলো এরকম রিংভাবে থাকবে। কিন্তু যখনই মনোকট পাবো তখন দেখতে পাবে যে ভাস্কুলার বান্ডেলগুলো স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করেছে, এবং ভিতরেরগুলোর সাথে বড়ো সাইজের হবে, প্রান্তেরগুলো ছোটো ছোটো সাইজের হবে। এবং কি হচ্ছে এদের মধ্যে জাইলেম ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম উপস্থিত থাকবে, এখানে কোনো ক্যাম্বিয়াম উপস্থিত থাকবে না। তাহলে দ্য মনোকট স্টেম ইজ ক্যারেক্টারাইজড বাই কনজয়েন্ট কোলাটেরাল ক্লোজড ভাস্কুলার বান্ডেল, অর্থাৎ এদের ভাস্কুলার যে বান্ডেলটা থাকবে সেখানে জাইলেম এবং ফ্লুয়েম পাশাপাশি অবস্থান করবে। এদিকে থাকবে জাইলেম, এদিকে থাকবে ফ্লুয়েম, পাশাপাশি অবস্থান করেছে বলে এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে কনজয়েন্ট। এবং কনজয়েন্ট মানে যেহেতু ওরা পাশে যুক্ত রয়েছে, কোলাটেরাল মানে পাশাপাশি অবস্থান করেছে, ক্লোজড মানে হচ্ছে কি নো ভাস্কুলার বান্ডেল, নো ক্যাম্বিয়াম, কোনো ক্যাম্বিয়াম থাকবে না, ওই জন্য এরকম। কিন্তু ডাইকটের ক্ষেত্রে যখন দেখবো আমি তখন দেখতে পাবো এটা হচ্ছে কি ওপেন, এর ফ্লুয়েম থাকবে, এখানে জাইলেম থাকবে, এবং এখানে থাকবে কি ক্যাম্বিয়াম, এখানে ক্যাম্বিয়াম থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কি কনজয়েন্ট মানে এরা জাইলেম ফ্লুয়েম যুক্ত রয়েছে। কোল্যাটারাল মানে পাশাপাশি অবস্থান করেছে, কনজয়েন্ট থাকছে, কোল্যাটারাল। এবং ওপেন মানে হচ্ছে কি এখানে ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকছে। স্ক্যাটার ইন দ্য গ্রাউন্ড, তাহলে স্ক্যাটার থাকছে অর্থাৎ গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে, অর্থাৎ কর্টিক্যাল রিজনের মধ্যে এটা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, কন্টেনিং দ্য প্যারেনকাইমা, এবং এই গ্রাউন্ড টিস্যুটা কি হচ্ছে প্যারেনকাইমা নিয়ে থাকছে। কিন্তু এখানে কি বলে স্ট্রিপ অফ ক্যাম্বিয়াম বিটুইন জাইলেম এন্ড ফ্লুয়েম। দ্য ভাস্কুলার বান্ডল আর অ্যারেঞ্জড ইন দ্য রিং, অর্থাৎ একটা রিং ফর্মে অবস্থান করছে। ইচ ভাস্কুলার বান্ডল ইজ সারাউন্ডেড
বাই স্ক্লেরেনকাইমাটাস বান্ডেল সিথ সেল। প্রত্যেকটা ভাস্কুলার বান্ডেলের চারিদিকে কি থাকছে, এরকমভাবে একটা স্টার্চের আবরণ থাকছে, সিথ সেল থাকছে, আবরণী সেল থাকছে স্টার্চ দ্বারা তৈরি। ওকে, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, ভাস্কুলার অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম রিং অ্যান্ড অ্যারাউন্ড দ্য সার্টেন সেন্ট্রালি লোকেটেড পিথ। এরা কি সেন্ট্রালি লোকেটেড পিথ চারিদিকে থাকছে। গ্রাউন্ড টিস্যু ডিফারেন্সিয়েটেড ইন্টু কোলেনকাইমা, প্যারেনকাইমা, এন্ডোডার্মিস, পেরিসাইকেল এন্ড পিথ। এদের গ্রাউন্ড টিস্যু মানে হচ্ছে এন্ডোডার্মিস থাকছে, পেরিসাইকেল থাকছে, পিথ রিজিয়ন থাকছে এবং কর্টেক্স থাকছে। এদের ক্ষেত্রে আলাদা কোনো ভাগ থাকে না। তাহলে এরা হলো ওপেন, কোল্যাটারাল এবং এরা হচ্ছে, এটা বলছে এরা হচ্ছে তোমার প্রথম হচ্ছে কনজয়েন্ট, কোল্যাটারাল, ক্লোজড। এরা হচ্ছে ওপেন, কোল্যাটারাল, ক্লোজড, ওপেন, কোল্যাটারাল এবং কনজয়েন্ট। এবং এদের ক্ষেত্রে কি স্ক্যাটার থাকছে, এটা রিং আকারে থাকছে। এদের মধ্যে ক্যাম্বিয়াম থাকে না, এদের মধ্যে ক্যাম্বিয়াম থাকছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেক চারিদিকে একটা শীত থাকছে, আবরণ থাকছে, এর মধ্যে সেরকম থাকে না। এবং এদের কি থাকছে, এদের শুধুমাত্র প্যারেনকাইমা করা থাকছে গ্রাউন্ড মেরিস্টেমটা। এখানে কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, পিথ এবং পেরিসাইকেল সবই থাকছে। The transverse section of plant materials show the following anatomical features. The vascular bundles are conjoined, scattered এবং surrounded by sclerenchymatous bundle sheath. Phloem parenchyma is absent. What will you identify it as? তো এটা ডেফিনেটলি এটা মনোকট স্টেম, কারণ মনোমট স্টেমের ক্ষেত্রে কনজয়েন্ট হয়ে পাশাপাশি জাইলেম ফ্লেমগুলো পাশাপাশি অবস্থান করবে, সংযুক্ত হবে এবং এরা কি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এবং সারাউন্ডেড বাই কি ভাস্কুলার শীত একটা স্ক্লেরেনকাইমাটাস শীত থাকছে বলে এটাকে বলা হচ্ছে কি মনোকট স্টেম। হোয়াই জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর কল কমপ্লেক্স টিস্যু। কমপ্লেক্স টিস্যু বলার অর্থ হচ্ছে যে জাইলেম, যেহেতু জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে পার্মানেন্ট টিস্যু, অর্থাৎ এর আর কোনো বিভাজন হয় না। এবং জাইলেম বা ফ্লোয়েম আরও ভিন্ন ধরনের কোশ্চেন ঘটে, যেমন জাইলেমের ট্রাকিন থাকছে, ট্রাকিয়া থাকছে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েমে তোমার সিভ সেল, সিভ টিউব, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার বলে এদেরকে কমপ্লেক্স টিস্যু বলা হয়। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য স্টোমাটাল অ্যাপারেটাস। স্টোমাটাল অ্যাপারেটাস মানে হচ্ছে অ্যাপারেটাস এক্সপ্লেন দ্য স্ট্রাকচার স্টোমাটা উইথ লেভেল ডায়াগ্রাম। তাহলে স্টোমাটাল অ্যাপারেটাস মানে কি, এখানে পেয়ার অফ গার্ড সেল থাকবে এবং মনে রাখবে এই গার্ড সেলের বাইরের যে লেয়ারটা সেটা থিন হবে আর ভিতরে যে লেয়ারটা থাকবে সে লেয়ারটা থিক হবে, আর বাইরের লেয়ারটা হচ্ছে থিন এবং ইলাস্টিক হবে। এই গার্ড সেলের মধ্যে ক্লোরোফিল থাকবে এবং এই ক্লোরোফিল করে ফটোসিনথেসিসে সাহায্য করবে। গার্ড সেলের চারিদিকে সাবসিডিয়ারি সেল থাকবে, এই সাবসিডিয়ারি সেলের মধ্যে কোনো ক্লোরোফিল থাকবে না বলে এরা ফটোসিনথেসিস করবে না। এই সাবসিডিয়ারি সেলের আকৃতি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন হয় এবং এর ক্ষেত্রে এটা কি মনোকট, এটা ডাইকটের ক্ষেত্রে এটা কিডনি আকৃতির হবে এবং মনোকটের ক্ষেত্রে এটা ডাম্বেল শেপ আকৃতির হবে। হলো, এই স্টোমাটার মাধ্যমে কি হচ্ছে, দেহের অতিরিক্ত জলকে বের করে দিবে। আবার সঙ্গে কিছু এর ক্ষেত্রে কি বলছে, এরা কি করে গ্যাসের এক্সচেঞ্জ সাহায্য করবে। বলছে নেম দ্য 3 বেসিক টিস্যু সিস্টেম ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, গিভ দ্য টিস্যু। তাহলে একটা এপিডার্মাল টিস্যু, এপিডার্মাল মানে কি এপিডার্মিস, বাইরের দিকে যে বহিঃস্থক রয়েছে এটা কি, এবং এখানে কী থাকবে মাল্টি সেলুলার হেয়ার থাকবে, ট্রাইকমস বলা হচ্ছে, এবং পত্রন্ধ্র থাকবে। গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুর মধ্যে কী থাকবে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কর্টেক্স রিজিয়ন থাকবে, পেরিসাইকেল থাকবে, এন্ডোডার্মিস থাকবে এবং পিথ রিজিয়ন থাকবে। ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম থাকবে। হাউ ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট অ্যানাটমি ইউজফুল টু আস। প্ল্যান্ট অ্যানাটমি কি মানে উদ্ভিদের যে অঙ্গ সংস্থান সেটা পুরো আমাদের লাভ কী, ভিতরের গঠন থেকে লাভ কী। বলছে দ্য স্টাডি অফ দ্য প্ল্যান্ট অ্যানাটমি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্টস উইথ রেসপেক্ট টু ডাইভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। অর্থাৎ ভিতরে যে অ্যানাটমি যখন দেখবো আমি তখন বুঝতে পারবো সেটা ড্রাই কন্ডিশনে উদ্ভিদটা গ্রো করলে কীরকম তার কন্ডিশন তৈরি হচ্ছে, যেটা নর্মাল হ্যাবিটেটে যদি প্ল্যান্টটা গ্রো করে তবে তার ইন্টারনাল স্ট্রাকচার কেমন হচ্ছে, যদি তোমার ওয়াটারি হ্যাবিটেটে অ্যাকোয়াটিক অবস্থায় যদি গ্রো করে তাহলে তার হ্যাবিটেট কেমন হবে। ইট অলসো হেল্পস আস টু ডিস্টিংগুইশ বিটুইন মনোকট, ডাইকট, জিমনোস্পার্ম, সাচ স্টাডিজ লিঙ্ক টু প্ল্যান্ট ফিজিওলজি। এবং অন্তর্গঠন আমরা দেখব, কারণ প্ল্যান্টগুলোকে ভাগ করতে হবে, কোনটা মনোকট, কোনটা ডাইকট, কোনটা জিমনোস্পার্ম, কোনটাকে অ্যাঞ্জিওস্পার্ম ভাগ করতে পারবো আমরা। হেন্স ইট হেল্পস দ্য ইমপ্রুভমেন্ট অফ
ফুড ক্রপস। তার ফলে কী হচ্ছে, কোন প্ল্যান্টের ক্ষেত্রে কীরকম অ্যানাটমিক্যাল ফিচার্স রয়েছে, বলে কীরকম পরিবেশে সে জন্মাবে, কীরকম জলের প্রয়োজন পড়বে, কীরকম ফুডের প্রয়োজন পড়বে, তার হাইট কীরকম হবে, গাছটার প্রোডাকশন কীরকম, সব কিছু আমরা এগুলো জানতে পারি। দিস ইজ ইউজফুল ইউটিলাইজিং ইট টু পোটেনশিয়াল, অর্থাৎ গাছটার পোটেনশিয়াল ক্ষমতা বাড়ানোর জন্য দ্য স্টাডি অফ ভ্যারিয়াস প্ল্যান্ট ফাইবার জুট, ফ্লেক্স অ্যাটসেট্রা হেল্পস টু কমার্শিয়াল এবং কমার্শিয়াল ভ্যালু আমাদের বৃদ্ধি করবে। হোয়াট ইজ পেরিডাম? পেরিডাম বলতে বোঝাচ্ছে যে যখন সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, ভাস্কুলার ক্যাম্বিয়ামগুলো বেড়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, বাইরের দিকে কর্ক ক্যাম্বিয়াম ডিভাইড হয়ে বাইরের দিকে তোমার ফেলেম, মধ্যে ফেলোজেন, নিচের দিকে ফেলোডাম তৈরি করে। এই তিনটে লেয়ারকে আমরা বলছি পেরিডাম। এই তিনটে লেয়ারকে আমরা বলছি পেরিডাম। পেরিডাম হলো। এটা কীভাবে তৈরি হয়? এটা হচ্ছে কি, যে কর্ক ক্যাম্বিয়াম সেল বা ফেলোজেন সেলগুলো রয়েছে সেগুলো ডিভাইড হয়। ডিভাইড হয় কীভাবে? বাইরে দিয়ে ফেলেম তৈরি করে, ভিতরে দিয়ে ফেলোজেন। ইন উডি প্ল্যান্ট কর্ক ক্যাম্বিয়াম ইজ দ্য আউটার মোস্ট লেয়ার ল্যাটারাল মেরিস্টেম, পার্শ্বস্থ কলার সবচেয়ে বাইরের দিকের অংশ। কর্ক ক্যাম্বিয়াম অলসো কল্ড ফেলোজেন, কর্ক ক্যাম্বিয়াম ফেলোজেন বলা হয়, ইজ অ্যানাদার মেরিস্টেম টিস্যু ডেভেলপ ইন দ্য কর্টেক্স রিজিয়ন। ডিউ টু দ্য ক্যাম্বিয়াল রিং অ্যাক্টিভিটি, মানে ভিতরের দিকে ক্যাম্বিয়াম রিং ফর্মেশন ফলে সেকেন্ডারি জাইলেম তৈরি হচ্ছে। দ্য আউটার লেয়ার সাজ কর্টেক্স, সেল অ্যান্ড এপিডার্মিস গেট ক্রাস্ট। বাইরেতে যখন প্রেশার ক্রিয়েট করছে সেকেন্ডারি জাইলেমগুলো, বাইরের ছালটা ভেঙে যাচ্ছে। সেটাকে প্রোটেক্ট করার জন্য দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য কর্ক ক্যাম্বিয়াম ডেভেলপস অ্যাজ নিউ প্রোটেক্টিভ লেয়ার। এবং এই সময় এইটাকে প্রোটেক্ট করার জন্য বাইরেতে সেকেন্ডারি জাইলেম ভিতর থেকে বাইরে চাপ প্রয়োগ করছে, তো এই যে ছালটা বাইরে দিয়ে আবরণ ফেটে না যায়। ফেটে গেলে কি ওখানে ইনফেকশন হবে, বেশি বেশি তোমার ট্রান্সপিরেশন হয়ে যাবে। প্রোটেক্ট করার জন্য কর্ক ক্যাম্বিয়াম ডিভাইড শুরু করছে এবং সেটা বাইরে দিয়ে ফেলেম, ভিতর দিয়ে ফেলোডাম তৈরি করছে। এটাকে আমরা পেরিডাম বলছি। ডেসক্রাইব দ্য ইন্টারনাল স্ট্রাকচার ডরসিভেন্ট্রাল লিপ। তার ডরসিভেন্ট্রাল লিপ মানে কি, ডরসাল সাইড আর ভেন্ট্রাল সাইড দুটো আলাদা, এবং এই এপিডার্মিসের উপর দিয়ে থিক কিউটিক্যাল রয়েছে। ডরসাল সাইডে কোনো এপিডার্মিস থাকবে না এবং ভেন্ট্রাল সাইডে এপিডার্মিস থাকবে, এবং এপিডার্মিসে সব স্টোমাটা থাকবে না, এবং ভেন্ট্রাল সাইডে কি স্টোমাটা থাকবে, পত্ররন্ধ্র থাকবে। এবং এদের মধ্যবর্তী অংশে কি মেসোফিল কলা থাকবে। মেসোফিল কলা দু রকমের হয়, একটা প্যালিসাইড আর স্পঞ্জি। প্যালিসাইড মেসোফিল কলাগুলো লম্বা আকৃতি এবং ঘন সন্নিবিষ্ট অবস্থান করবে, সেটা অ্যাডাক্সিয়াল সারফেসের দিকে অর্থাৎ উপরের দিকে থাকবে, এবং স্পঞ্জি প্যারেনকামাগুলো নিচের দিকে থাকবে, এবং সেটা তোমার অ্যাবাক্সিয়াল সাইড পর্যন্ত অর্থাৎ নিচের এপিডার্মিস পর্যন্ত বিস্তৃত থাকবে। ওদের মধ্যে লার্জ ক্যাভিটি থাকবে। এবং ভাস্কুলার বান্ডেলগুলো কোথায় থাকবে? পাতার উপরে যে সমস্ত নোড এবং ইন্টারনোড ভেন, শিরা এবং উপশিরাগুলো থাকবে, সেই উপশিরার মধ্যে তোমার ভাস্কুলার বান্ডেলগুলো থাকবে, এবং এগুলো পাতাকে মানে ট্রান্সপোর্টে সাহায্য করবে, অর্থাৎ খাদ্য ট্রান্সপোর্ট, জল এবং মিনারেলস এতে ট্রান্সপোর্টে সাহায্য করবে। এবার এই ভেনের আকৃতির উপর এই ভাস্কুলার বান্ডেলের আকৃতি নির্ভর করবে। এই ভাস্কুলার বান্ডেলের চারিদিকে একটা কোলেনকাইমা কলার কি থাকবে, এই একটা আবরণ থাকবে। সেই আবরণটা কি হচ্ছে, কেবল হচ্ছে তোমার ভাস্কুলার সিথ। এই হচ্ছে গঠন।